কিভাবে অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন একটু দেখে রাখেন। এখানে লিঙ্কটাতে টুটুল ভাই যান, চ্যাট বক্সে যে লিঙ্কটা দিয়েছি। স্যার এইটা স্যার। হ্যাঁ, এইটা। এই যে আপনি লিঙ্কটাতে এখন এসেছেন, ঠিক আছে? আসেন আপনি জি স্যার। একদম নিচের একটা দেখেন, আপনার যে শেয়ার যে অপশনটা আছে এখানে, যে পপ আপ বারটা দেখাচ্ছে, এটা একটু সরায় ফেলেন। স্যার এটা। হ্যাঁ, এটাকে একটু সরান। এইখানে দেখেন নিচে একটা স্ক্রলিং এর বাটন আছে, দেখেছেন? আপনার ডান দিকে স্ক্রল করার জন্য নিচে, হ্যাঁ একদম এই পাশে দেখেন এই যে। স্ক্রল করা, এটা না ব্রাদার, নিচে ডাউনেই এই পাশে বাম সাইডে একটা স্ক্রল করার আছে, যেখান থেকে হচ্ছে আমাদের শিটের ইয়েটা শুরু হয়েছে, মার্কেট প্লেস প্রোফাইল লিঙ্কের। এখানে নিচের দিকে দেখেন আপনার একটা বাটন আছে, স্ক্রলিং এর এরিয়া আছে, জি এইটা টেনে নিয়ে আসেন এই পাশে, এভাবে নিয়ে চলে আসবেন। আসেন একদম এসিও ওভারভিউ পর্যন্ত আসেন। আচ্ছা, এই হচ্ছে আপনার এসিও ওভারভিউ বা কিওয়ার্ড রিসার্চ। মনে করেন আপনি হচ্ছে এইখানে কিওয়ার্ডগুলো আপনার অ্যাসাইনমেন্টকে সাবমিট করবেন। সো এটাকে যেখানে আপনি আপনার নামের পাশে, আপনার নামটা কোথায় টুটুল ভাই একটু বের করেন, পেয়েছেন? এই জি স্যার। আচ্ছা, আপনার রোতে যান, ক্লিক করেন। ক্লিক করার পরে মাউসের হচ্ছে রাইট বাটনে ক্লিক করেন। এখানে নিচে কমেন্ট লেখা আছে, দেখছেন? জি স্যার। কমেন্টে ক্লিক করেন। কমেন্টে ক্লিক করার পর এখানে একটা বাটন আসছে, পপ আপ বার, রাইট? জি স্যার। এইখানে হচ্ছে আপনারা যে গুগল ড্রাইভে যে লিঙ্কটা করবেন, যেটা আমাদেরকে মেইলে পাঠিয়ে দিচ্ছেন আপনারা, এইটা এখানে আপনারা কমেন্ট করে রেখে যাবেন। পাশে আমি মার্কস আর কমেন্ট আপনাদের হোমওয়ার্কে দিয়ে রাখবো, ঠিক আছে? আপনার লিঙ্কটা, আপনার যে গুগল ড্রাইভের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা হচ্ছে এখানে দিয়ে কমেন্ট করে ফেলেন। করেন, নিয়ে আসেন। লিঙ্কটা কোথায় আছে আপনার, যদি করে থাকেন জি স্যার। লিঙ্কটা কপি করে আনেন। এবং এই পাশে দেখেন আপনার আবার একটু, এটাই কি ছিল? জি স্যার এটাই। এটাই, আচ্ছা আসেন এই পাশে আবার স্ক্রল করে নামের পাশে চলে আসেন, দেখেন। স্যার বুঝতেছিলাম না স্যার। স্যার এই যে একটা পেস্ট করে দেবো স্যার। এই জায়গা না, আপনার এই পাশে স্ক্রল করে আবার এদিকে আসেন। আসলে হচ্ছে আপনার, আমি আপনাদের নামে প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের নামে করে রাখছি, যেমন এখন এসিও ওভারভিউ, এই নামের পাশে হচ্ছে আপনার নামটা দেখে নিয়েন যে অ্যাকচুয়ালি শেপ আসছে কিনা জি টুটুল স্যার এইটা হিসাবে। এই স্যার। আচ্ছা, এখানে হচ্ছে কমেন্ট করে, এই যে নিচে কমেন্ট লেখা আছে, কমেন্ট করে দেন, দ্যাটস ইট, আপনার হয়ে গেছে। এইভাবে আপনারা কমেন্ট করে রেখে দিবেন। আমি আমার মতো করে, এখানে দেখা যাবে না, ঠিক আছে, বাট এখানে দেখেন নামের ওই আপনার যেখানে করেছিলেন এটা পাশে এটা তো একটা পেস্ট করিনি স্যার এখনো। ইয়েলো মার্ক, এইটা না, আগেরটা একটা করেছিলেন, কিছুক্ষণ আগে একটা করেছেন, এটা কোথা থেকে করেছিলেন? এটা তো এস কিওয়ার্ড রিসার্চেরটা কিছুক্ষণ আগে করেছিলেন, জি হচ্ছে স্যার। আপনি এসিও ওভারভিউটা করেছেন, ঠিক আছে? ও স্যার। এসিও ওভারভিউর মধ্যে করে দিবেন। যেমন জি এখানে স্যার। দেখেন, এই যে এসিও ওভারভিউ, এই কর্নারে দেখেন একটা হলুদ দাগ হয়ে গেছে, একটা মার্ক হয়ে গেছে ইয়েলো কালারের জি আপনার স্যার। রোর পাশে। তো এইভাবে হচ্ছে হয়ে যাবে, দ্যাটস ইট। বুঝতে পারছেন কিভাবে করতে হবে অ্যাসাইনমেন্ট, এখানে সাবমিট করবেন? জি স্যার। সবাই যারা আছেন, সবাই যারা আছেন জি স্যার। জি ভাইয়া এইভাবে, বুঝতে পেরেছি। এইভাবে জাস্ট আপনি কমেন্ট করে দিয়ে চলে যাবেন, বাকিটা আমি এখান থেকে দেখে নিব। আর মার্কস আর কমেন্টস একসাথে এখানে পাশাপাশি দিয়ে দিতে পারবো, তাহলে মানে কাজ দুইবার করতে হচ্ছে না, একবারই হয়ে যাচ্ছে আর কি, ঠিক আছে? জি স্যার। ঠিক ওকে, আছে। ওকে, ঠিক আছে। ভাই আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, মোহাম্মদ ভাই। ভাইয়া এই যে এই শীটটা নিয়ে আমার খুব একটা বাজে একটা এক্সপিরিয়েন্স আছে। আমরা যখন গ্রাফিক্স ডিজাইনের করছিলাম, জি, আপনার কোর্স করেছিলাম, তখন শোভন ভাই আমাদের এরকম একটা পেজ দিয়েছিলেন, আমরা এখানে অ্যাসাইনমেন্ট সাবমিট করতাম। কিন্তু জানি না ইচ্ছাকৃত ভাবে না অনিচ্ছাকৃত ভাবে একসময় দেখা গেছে কি আপনার কারোটা নাই, মানে পুরো ইয়াই ডিলিট করে দেওয়া হয়েছে। এটা একটু আপনি মেক শিওর করেন, নাহলে প্রবলেম হবে। আচ্ছা, এটা আমি এটা মেক মানে শিওর করে রাখবো, ঠিক আছে। এটা মানে অনেকে এটা করে। এটা আচ্ছা, আমি 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 প্র্যাকটিক্যাল ইয়ে থেকে বলছি আপনাকে। বুঝতে আমরা পারছি। দেখছি যে এরকম আমি দিয়েছি লিঙ্ক, সেই লিঙ্ক আমার লিঙ্ক মুছে ফেলা হয়েছে। আচ্ছা, এটা আরেকজনের এই কাজটা করে না? এটা আচ্ছা, করে ভাইয়া, এটা আমার বুঝতে পেরেছি। প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আছে। আচ্ছা, এই কাজটা আশা করি আপনারা কেউ এখানে করবেন না। আর যদি থেকে আপনারা, আমি মনে করি যতগুলো কাজ আপনারা করবেন ড্রাইভ থেকে ডিলিট করবেন না, রেখে দিবেন, এগুলো আপনাদের জন্য ইন ফিউচারে কাজে লাগবে। আর কেউ এই কাজ করবেন না, যার যার নাম দেখে বুঝে শুনে হচ্ছে আপনারা এখানে সাবমিট করবেন, প্রত্যেকটা নামের পাশে পাশে সাবমিট করে দিবেন। আমি রো করে রাখবো, যেদিন একটা ক্লাস হবে যেদিন, সেদিন একটা সেদিন। সো এটা অ্যানাউন্সমেন্টে দিয়ে রাখলাম। আর এইখানে অলরেডি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি, চ্যাট বক্স থেকে আপনারা নিয়ে যার যার হোমওয়ার্ক সেটা সেখানে নামের নাম ধরে ধরে আপনারা এখানে ফিল করে রাখবেন, ঠিক আছে? ভাইয়া ও, আরেকটু অ্যাড করি, আমি আজকে কালকের মধ্যে দিয়ে দেবো অ্যাসাইনমেন্ট দুইটা। ঠিক আছে।
একটু লেট করেন না ভাই, কারণ লেট করলে তো হচ্ছে রিপোর্ট আমাদের না ভাই, সাবমিট করতে আসলে হবে। না, আসলে আসলে হয়েছে কি ভাই, আমার আমার ফিজিক্যাল অনেক প্রবলেম, তো আমি আমার আমার হাঁটু নিয়ে খুব সমস্যার মধ্যে আছি। আমি তো আমার ফিজিওথেরাপি দিতে হচ্ছে ডাক্তারের কাছে। ছিল ওই হিসাব আসসালামু করে আলাইকুম। আপনাদের যে মডিউল ছিল, আফজাল ভাইয়ের যে মডিউল ছিল, সেই মডিউল পারপাস আজকে 19 নম্বর ক্লাস, এবং আজকের টপিক হচ্ছে অল অ্যাবাউট ওয়েবসাইট, যেটা আমার এই মডিউলের মধ্যে আছে। অল অ্যাবাউট ওয়েবসাইট এটা, যেটার মধ্যে আমরা দেখবো অ্যাকচুয়ালি ডোমেন নেম কি, ডোমেন নেম বেসড প্র্যাকটিস ফর ওয়েবসাইট, হোয়াট ইজ হোস্টিং, বাইং প্রসিডিউর অফ ডিনাইং ডোমেন অ্যান্ড হোস্টিং, এখানে আসলে ডিনাইন লিখে ফেলছে, ওকে হোয়াট এভার। তারপর হচ্ছে সিএমএস কি, ওয়ার্ডপ্রেস সিএমএস ইনস্টলেশন আর বেসিক কাস্টমাইজেশন। তবে এই যে 2 নম্বর যে টপিকটা আছে, যে ওয়ার্ডপ্রেস সিএমএস ইনস্টলেশন এবং হচ্ছে বেসিক কাস্টমাইজেশন, আমি যতটুকু জানি আপনাদেরকে হচ্ছে জ্যামের মাধ্যমে কিভাবে একটা ওয়েবসাইটকে অপটিমাইজ করা উচিত বা ডিজাইন করা উচিত, কাস্টমাইজেশন করা উচিত, সেটা মনে হয় দেখা দেওয়া হয়েছে, আফজাল ভাই দেখা দিচ্ছে আপনাদের। সেটা দেখাই নাই, এটা দেখাই নাই। দেখাই নাই? আচ্ছা ঠিক আছে, ওকে। চলেন আগে দেখি ডোমেইন নেম অ্যাকচুয়ালি কি, আগে একটা ওয়েবসাইট সম্পর্কে আমরা বুঝি বা চিনি। তো আমরা সচরাচর যেখানেই যাই, যেগুলো .com, .net, .org, .mil, হ্যাঁ, .xyz, যেটাই হোক না কেন, প্রত্যেকটাই এক একটা ওয়েবসাইট। তো একটা ওয়েবসাইটের অ্যাকচুয়ালি অনেকগুলো বিষয় থাকে, অনেকগুলো সেক্টর থাকে একটা ওয়েবসাইটকে রান করানোর ক্ষেত্রে। আমরা জাস্ট নর্মালি অ্যাজ ইউজুয়াল ক্যাজুয়ালি আমরা ইউজাররা সাধারণত দেখি যে হ্যাঁ এটা একটা ওয়েবসাইট, এর মধ্যে এটা এত এত কন্টেন্ট আছে, এরকম এরকম ডিজাইন স্ট্রাকচার। যেমন আমি যদি বলি এটার কথা, যে ভাইয়া আপনার পেছনে একটা সাউন্ড হচ্ছে, ওই সাউন্ডটা কি আমি যতটুকু পারি একটু লাউডলি বলার চেষ্টা করছি। তো দেখেন এইখানে ব্যাপারটা হচ্ছে যে আমরা একটা লোগো দেখতে পাচ্ছি মনে করেন, তারপরে হচ্ছে এখানে হোম, উইমেন ওয়েলনেস, এখানে নেভিগেশন, এটাকে সাধারণত নেভিগেশন বার বলে, ঠিক আছে, বা নেপ বার বলে, অনেকে বলে নেপ বার, অনেকে বলে নেভিগেশন বার। তো এইখানে হচ্ছে আমি যে সকল টপিক নিয়ে এই ওয়েবসাইটের ইন্ডিভিজুয়ালি যদি কিছু টপিকের কথা বলি, অল ওভার এই ওয়েবসাইটটা হচ্ছে হেলথের উপরে, মানে তো হেলথের যে সকল স্পেসিফিক আরো কিছু ইন্ডিভিজুয়ালি টপিক আছে, এগুলোর কিছু ক্যাটাগরি আমি এখানে অ্যাড করে রেখেছি। হ্যাঁ, এই ক্যাটাগরির মধ্যে এগুলো মেনু বারে দিয়ে রেখেছি, যেটাকে নেভিগেশন বার বা ন্যাপ বার বলা হয়। এখানে একটা স্লাইডার আছে, যেখানে আমার যে পোস্টগুলো রিসেন্ট পোস্ট হচ্ছে সেগুলোর একটা স্লাইডিং এখানে যাচ্ছে। তারপর ট্রেন্ডিং যদি কোনো পোস্ট থাকে, সেটা ট্রেন্ডিং প্রোডাক্টে বা পোস্ট এখানে যাচ্ছে। আমার সাইটের পপুলার যে সকল পোস্ট সেগুলো এখানে দেখাচ্ছে, রিসেন্ট কোনো পোস্ট হইলে সেটা দেখাচ্ছে, কোনো কমেন্ট থাকলে সেটা দেখার একটা অপরচুনিটি আছে। এই যে প্রত্যেকটা, তারপরে এখানে হচ্ছে নিচে পোস্ট বা ওয়েবসাইটের বডি, যেটা হোম পেজ অ্যাকচুয়ালি, হ্যাঁ, এটা একটা হোম পেজ। তো এর পাশে একদম নিচে যদি চলে আসি, সেই ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি যে দেখেন এখানে আবার কিছু একটা, এটা হচ্ছে ফুটার এরিয়াকে বলা যায়, এটা যেখানে একটা আলাদা সেপারেশন এরিয়া চলে আসছে। তো এটা একটা ফুটার এরিয়া একটা ওয়েবসাইটের। এখানে আমি আমার ওয়েবসাইট সম্পর্কে কিছু বলে রেখেছি, আমার সাথে এই ওয়েবসাইটের সাথে কমিউনিকেশন করার জন্য কিছু অ্যাড্রেস আর ফোন নাম্বার দেওয়া আছে বা ইমেল দেওয়া আছে, এবং সবার নিচে কিছু সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের লিঙ্ক দেওয়া আছে, যেন ইউজাররা যে সকল ইউজার বা ভিজিটর আমার এই ওয়েবসাইটে আসছে, তারা যদি চায় যে সোশ্যাল মিডিয়াতে আমাদেরকে ফলো করবে, এই ওয়েবসাইটটা বা এই ওয়েবসাইটের পোস্টগুলোকে ফলো করবে, সেক্ষেত্রে এখান থেকে তাদের সাথে এই প্ল্যাটফর্মগুলোর সাথে তারা এঙ্গেজড করে নিতে পারে বা এঙ্গেজড হয়ে যেতে পারে। এবং এখানে আমি প্রত্যেকটা ওয়েবসাইটে একটা কপিরাইট ইস্যু থাকে, ঠিক আছে। তো এই পারপাসে এখানে হচ্ছে আমার একটা কপিরাইট ইস্যু দেওয়া আছে। আর নিচের দিকে এখানেও কিছু মেনু আছে, এই মেনুকে বলা হয় ফুটার মেনু। উপরে একটা মেনু, নিচে একটা মেনু। উপরে মেনুকে মেইন মেনু, নেভিগেশন বার, নেপ বার বা হেডার মেনু বলা যায়। আর এই নিচে যেগুলো আছে এগুলোকে বলা হয় ফুটার মেনু। সো আপনার উপরে যে মেনুগুলো আছে সেগুলো যে নিচে থাকতে পারবে না এমনটা বিষয় না, আপনি ইচ্ছা করলেই দিতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সাধারণত কিছু স্পেসিফিক পেজ থাকে, যেমন আমি আলাদা একটা পেজ ক্রিয়েট করছি শুধুমাত্র অ্যাবাউট আস নামে, বা এই ওয়েবসাইটের অ্যাবাউট নিয়ে একটা পেজ ক্রিয়েট করা আছে, যেখানে শুধু এই ওয়েবসাইট সম্পর্কে কথাবার্তা বলা আছে। যেমন আমি যদি এই পেজটাতে একটু লোডিং করি বা একটু ল্যান্ড করতে চাই, এখানে দেখেন অ্যাবাউট আস আছে এই ওয়েবসাইটের। এটা একটা পেজ আমি ইন্ডিভিজুয়ালি ক্রিয়েট করে রেখেছি। সিমিলারলি আবার আমার ওয়েবসাইটের টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে হ্যাঁ, তুমি আমার ওয়েবসাইটে আসবা, ওয়েবসাইটে আসলে তোমার যে ব্রাউজার দিয়ে আসবে সেই ব্রাউজারে কুকিজ ধরে রাখবে,
ঠিক আছে? সো কুকিজের ব্যাপারগুলোকে কনফার্ম করা, বা আমার ওয়েবসাইট ধরেন কোনো একটা প্রোডাক্ট বেসিস ওয়েবসাইট, আমি কিছু সেল করতে চাচ্ছি বা সেল করি, সেই ক্ষেত্রে আমার টার্মস অ্যান্ড কন্ডিশন কি, আমার কাছ থেকে প্রোডাক্ট কিনলে সেটা রিফান্ড হবে কিনা বা ব্যাক হবে কিনা, এই সম্পর্কে পলিসি সম্পর্কে আমি একটা পেজ দিয়ে রেখেছি। বা আমার যদি কোনো শপ থাকে সেই ক্ষেত্রে লাইসেন্স যদি করা থাকে সেক্ষেত্রে লাইসেন্স নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, আমার এখানে কন্টেন্ট নিয়ে ইস্যু নিয়ে কিছু কথা বলা আছে। তো অল ওভার এরকম আমার প্রাইভেসি নিয়ে কথা বলা আছে, আমার রিজার্ভেশন অফ রাইটস নিয়ে কথা বলা আছে, হ্যাঁ, এরকম ডিসক্রিমিনার আছে এখানে আবার আলাদা, এভাবে আমরা বানিয়েছি। এখানে ডিসক্রিমিনারের জন্য আলাদা একটা সেপারেশন, যেমন এখানে একটা জাস্ট একটা প্যারাগ্রাফ আছে নর্মালি বা একটা পার্ট আছে, কিন্তু এইখানে দেখেন আমাদের মতো করে এখানে আরেকটা পেজ দিয়েছি, একটা প্যারাগ্রাফ দিয়েছি। আবার নিচের দিকে যদি বলি ফুটার, একদম ফুটার এরিয়াতে এখানে আবার ডিসক্লোজার বা হচ্ছে ডিসক্লেমিনার নামে আরও একটা পেজ ক্রিয়েট করা আছে। তো একটা ওয়েবসাইটে কতগুলা পেজ আছে সেটা দেখা যায়, সমস্যা নেই, এটা বাইরে থেকেই দেখা যায়। সেটা যদি আপনার ওয়েবসাইটও না হয় তারপর আপনি দেখতে পারবেন। কিন্তু কথা হচ্ছে একটা ওয়েবসাইটে অনেক অনেক পেজ থাকতে পারে, ঠিক আছে, বা অনেক কন্টেন্ট থাকতে পারে, অনেক ক্যাটাগরি থাকতে পারে। এখন কোনো ওয়েবসাইট পাবেন যেখানে 2টা পেজও থাকতে পারে, বাট পোস্ট অনেক আছে, ক্যাটাগরি অনেক আছে। যেমন এখানে আমি আবার আলাদা করে অ্যাফিলিয়েট নিয়ে ডিসক্রিমিনার দিয়েছি আলাদা করে, রাইট? এরকম আবার অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, সব কিছু পেজ এখানে আছে। এখানে আমার আলাদা করে নেভিগেশন বার আছে। এখন কথা হচ্ছে যে এটা আমরা বাইরে থেকে দেখতে পাচ্ছি, একটা ওয়েবসাইটের বাইরে থেকে বাইরের ওভারভিউ একটা ওয়েবসাইটের। কিন্তু এখানে যে ব্যাপারটা আছে যে ওয়েবসাইটের মধ্যে ডোমেন নেম, তারপর হচ্ছে ডোমেনের বেস্ট প্র্যাকটিস করে যদি, তো এই একটা ওয়েবসাইট যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, তো এইটার জন্য আমাদের তো চালানোর জন্য একটা বাড়ি দরকার, একটা ঘর দরকার, তাই না? তারপরে আপনার বাড়িতে আসার জন্য একটা রাস্তারও দরকার আছে। গুগল বলি বা হচ্ছে মেশিন লার্নিং এর কথা যদি বলি, মেশিন সবসময়ই কোডিং বোঝে বা নাম্বার বোঝে, ইংরেজি ওয়ার্ড কখনো বোঝে না। সিমিলারলি সার্ভারের কথা যদি বলি, সার্ভারও সিমিলারলি বাইনারি ডিজিট বুঝে বা হেক্সাডেসিমাল কোড বুঝে একটা সার্ভার। কিন্তু মানুষের পক্ষে এই 010110 বা হেক্সাডেসিমালের যে সংখ্যাগুলো আছে এগুলো মনে রাখা সম্ভব না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এইটাকে শর্ট করার জন্য তাহলে কি করা যেতে পারে যেটা মানুষের মনে থাকবে? এইটার জন্য অ্যাকচুয়ালি তখন কি ক্রিয়েট করা হলো? ডোমেইন নামে একটা জিনিস ক্রিয়েট করা হইলো, বা একটা অ্যাড্রেস ক্রিয়েট করা হলো, যেটা আমরা ইংরেজিতে সাধারণত বা অন্যান্য যদি লোকাল ল্যাঙ্গুয়েজ থাকে সেদিকে আমরা নিতে পারি বা লিখতে পারি। কিন্তু এই যে ইংরেজি ওয়ার্ডে আমি একটা নাম দিলাম যেটাকে আমরা ডোমেন বলছি, এক্স্যাক্টলি এই ডোমেনের পেছনে কাজ করছে নাম্বারিং সিস্টেম, যেটা বাইনারি কোড। আশা করি আমরা ইন্টারমিডিয়েটের বই বলি বা যারা এখানে একটু টেকনিক্যাল লাইনের আছি, তো এটা বোঝার কথা যে কম্পিউটার বা সার্ভার অলওয়েজ বাইনারি ডিজিট বুঝে। তো এটার পেছনে অ্যাকচুয়ালি এরকমভাবে কোডই করা আছে, বাট আমাদের কোড মনে রাখা পসিবল না বা এরকম নাম্বার মনে রাখা পসিবল না, দ্যাটস ওয়াই ডোমেন দিচ্ছি, নাম দিচ্ছি। এইটা হচ্ছে আমার ওয়েবসাইটে আসার রাস্তা। আচ্ছা, রাস্তা ধরে যে আমার বাড়িতে আসবেন ভালো কথা, কিন্তু আমার বাড়িতে কিছু না থাকলে আপনাকে বসতে দেই কই? তো ওয়েবসাইটের ক্ষেত্রেও ব্যাপারটা সিমিলার, একই রকম, যে আপনি একটা ডোমেন নিয়েছেন ওয়েবসাইট বানানোর জন্য, বাট ওয়েবসাইট অন কাইন্ড অফ এটা আপনার একটা গুদাম বা দোকান। আপনার দোকানে যদি প্রোডাক্ট না থাকে, কাস্টমার আপনার দোকানের সামনে মানে দোকানে এসে তো কোনো ফিল পাবে না, বা দোকান বসাবেনই কোথায় যদি আপনার জায়গা না থাকে, একটা স্পেস না থাকে। দোকানের নামকরণ করে ফেলেছেন, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু একটা জায়গা লাগবে, স্পেস দরকার। তো এই স্পেসটা হচ্ছে যে একটা ওয়েবসাইট চালানোর জন্য আমরা যে একটা স্পেস নেই বা একটা জায়গা ভাড়া নেই, সেটা হচ্ছে হোস্টিং। তো হোস্টিং এবং ডোমেনের পারপাস যদি এখন চিন্তা করি, যে এখন যে ব্যাপারটা অ্যাকচুয়ালি ডোমেনটা কি, ডোমেন হচ্ছে আমরা একটা ওয়েবসাইটে এন্টার করার জন্য বা ঢোকার জন্য বা একটা ওয়েবসাইট চালানোর জন্য যে এই নামে সার্চ করলে আমার ওয়েবসাইটটা আসবে, সেটা হতে পারে .com, হতে পারে .net, .org, ঠিক আছে, হতে পারে, কিন্তু একটা নাম দরকার, এটা অ্যাকচুয়ালি ডোমেন।
আর হোস্টিংটা কি? হোস্টিং হচ্ছে যে এই যে নাম নিলাম, নাম নেওয়ার পর একটা ওয়েবসাইট বানাবো। এই ওয়েবসাইট বানাতে গেলে এখন ওয়েবসাইটের মধ্যে কন্টেন্ট থাকছে, ভিডিও থাকতে পারে, টেক্সটগুলো আছে, ইমেজেসগুলো আছে, লোগো দিয়েছি, সবগুলো জিনিস এখানে আছে। সো এইগুলো তো হাওয়ায় ভেসে আসে নাই, এগুলো কোথাও না কোথাও থেকে এগুলো স্টোর করা আছে। স্টোর যেখানে করা হয়, এই স্টোরটাকে আমরা অ্যাকচুয়ালি হোস্টিং বলি। হোস্টিং এখন অনেক টাইপসের হয়, ঠিক আছে? তো এক একটা প্রাইজের এক একটা রেঞ্জের হয়ে থাকে। তবে এই যে ভাড়ার ব্যাপারটা যদি বলি, ডোমেনের কস্ট আর হচ্ছে হোস্টিংয়ের কস্ট, এটা আমাদেরকে মান্থলি এবং ইয়ারলি দুইভাবেই হচ্ছে পে করা যায়, যে যার মতো খুশি। তবে ইয়ারলিটাই সব থেকে বেশি পপুলার এবং ইয়ারলি মানুষ ইউজ করে। এখন কথা বলতে পারেন তাহলে একটা ডোমেনের দাম ইয়ারলি কত আসে? একটা ডোমেনের দাম ভ্যাট সহ প্রতি বছর $8 মতো আসে, বা $8 আর 88 সেন্ট এরকম আসে। আর একটা হোস্টিংয়ের প্রাইস যদি সেটা মিনিমাম, আমি যেটা অ্যাকচুয়ালি ইউজ করি, বাংলাদেশে তো অনেক সার্ভিস প্রোভাইডার আছে, আমি তো বাংলাদেশ এবং নেমচিপ দুইটাই ইউজ করি। নেমচিপের যেটা একদম স্টার্টার হোস্টিং, তাদের হচ্ছে প্ল্যানটা হচ্ছে প্রথম স্টার্টিংয়ে হচ্ছে $20, যেখানে স্পেস পাওয়া যায় 20 GB SSD, আর প্রতি বছরে রিনিউ করার সময় সেটা প্রাইস দিতে হয় $37। এই হচ্ছে কস্ট প্রতি বছরের একটা ওয়েবসাইটের পেছনে ডোমেন হোস্টিং এর দিকে। এখন কথা হচ্ছে বেস্ট ডোমেনের ব্যাপারে আসি, যে ডোমেন নাম নিলাম, নাম নিয়ে নিলাম আর হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল, কিন্তু বেস্ট ডোমেনটা নেওয়া একটা ওয়েবসাইটের জন্য র্যাঙ্কিং এর দিকে ডিরেক্টলি ইফেক্ট করে। এবং এই ডোমেনের মধ্যে আমরা যে কিওয়ার্ড রিসার্চগুলো করেছি, এখন প্রত্যেকটা ওয়েবসাইটই একটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরির উপরে কাউন্ট হয়। ওইগুলো ডিফারেন্ট যারা কিনা মাল্টিভেন্ডর ওয়েবসাইট বা মাল্টিনিশ নিয়ে কাজ করে, একটা ওয়েবসাইটের মধ্যেই পাঁচমিশালি সব কিছুকেই কন্টেন্ট দিচ্ছে, ওইগুলো ডিফারেন্ট। ওইগুলা কিছু আছে, ওইগুলোর সংখ্যা থেকে বেশি রেশিওতে বেশি আছে হচ্ছে যারা ইন্ডিভিজুয়ালি কোনো একটা নিশ নিয়ে কাজ করে। যেমন এইটার ক্ষেত্রে এই ওয়েবসাইটে শুধুমাত্র হেলথ নিশের উপরে কাজ করে। এখন আপনি ধরেন শুধুমাত্র হেলথ নিশ নিয়ে কাজ করছেন, সেই ক্ষেত্রে যদি হেলথ নিশেরই কোনো একটা যে কিওয়ার্ড সেটা আপনার ডোমেন হয়, এটা আপনার জন্য র্যাঙ্কিংয়ের দিকে সব থেকে বেশি হেল্প করবে। যেমন একটা লোকাল বিজনেসের একটা এক্সাম্পল দিয়ে দেখেন, এটা একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটের ডোমেনের নামের দিকে যদি আমরা তাকাই, এখানে লেখা আছে দেখেন, কিচেন রিমডেলিং মুরিটিয়া, যেটা ইউনাইটেড স্টেটসের একটা সিটির নাম। আমি এটা একটু সেপারেট করে দিচ্ছি এখানে, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এই ব্যক্তি কি করেছে? এই ব্যক্তি ডিরেক্ট কিচেন রিমডেলিং এর সার্ভিস দিচ্ছে তার এরিয়াতে লোকালি। সেই যেটা করেছে সেটা হচ্ছে লোকজন হয়তো বা সার্চ করতেই পারে গুগলে এসে কিচেন রিমডেলিং সার্ভিস, কিচেন রিমডেলিং, বা তার কান্ট্রির যে সিটিতে উনি বিজনেসটা রান করছে সেই এরিয়ার নাম লিখে যে কিচেন রিমডেলিং অ্যাট মুরেটিয়া, তো এরকম সার্চ করতে পারে। সে যেটা করেছে তার কিওয়ার্ডটাকে তার ডোমেনের মধ্যে ডোমেন হিসেবে নিয়ে নিছে। দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস। এবং এটার ইফেক্ট বা ভালো রেজাল্টটা কি আসে? গুগলের যে সকল অ্যালগোরিদম আছে তার মধ্যে ইএমডি নামে একটা অ্যালগোরিদম আছে। তবে ইএমডিটাকে অ্যালগোরিদম বলা গেলেও এটা স্পেসিফিক গুগলের যে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে বা সিগন্যাল আছে, এই একটা ওই 200 সিগন্যালের মধ্যে একটা সিগন্যাল, যেটার ফুল মিনিং হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেন। গুগলে যখন কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করা হয়, গুগলের রোবটস প্রথমেই খোঁজে যে এই কিওয়ার্ডটার অ্যাকচুয়ালি কোন কোন ওয়েবসাইটের ইউআরএল এর মধ্যে আছে, তারপর খোঁজে কোন কোন ওয়েবসাইটের টাইটেলের মধ্যে আছে, ডেসক্রিপশনের মধ্যে আছে, তারপর কন্টেন্টের মধ্যে আছে। এভাবে খুঁজে খুঁজে বেস্ট ওয়েবসাইটগুলোকে কিওয়ার্ড বেসিসে ভালো কন্টেন্ট, কোয়ালিটি সম্পন্ন রিলেভেন্সি কন্টেন্টগুলোকে র্যাঙ্কিং করে। সো একটা জিনিস ক্লিয়ার, যেহেতু গুগলের ইএমডি অ্যালগোরিদম আছে বা সিগন্যাল আছে যেটার ফুল মিনিং এক্সাক্ট ম্যাচ ডোমেন, দ্যাট মিনস এইটার কাজই হচ্ছে একজন ইউজার যে কিওয়ার্ড লিখে সার্চ করে সেই কিওয়ার্ডটাকে অ্যাকচুয়ালি ডোমেনের মধ্যে খোঁজার চেষ্টা করে আছে কিনা, এবং সেই কিওয়ার্ডটাই যদি আপনার টার্গেটেড কিওয়ার্ডটাই যদি আপনি আপনার ইউআরএল এর মধ্যে বা ডোমেনকে মধ্যে নিয়ে নিতে পারেন, সেটা আপনার জন্য টু মাচ বেস্ট প্র্যাকটিস। কারো কোনো কোয়েশ্চেন্স আছে? ভাইয়া, জি, এই ফ্লোটা আবার একটু বলবেন, আগে খোঁজে ইউআরএল এ, তারপরে
টাইটেলে? প্রথমে খোঁজে ইউআরএল এর মধ্যে, তারপর খোঁজে টাইটেলে, তারপর খোঁজে ডেসক্রিপশনে, তারপরে যে হচ্ছে কন্টেন্টে, তারপরে ইমেজের মধ্যে, তারপরে হচ্ছে জেসোনেলি। জেসোনেলিটা সবার আগে খোঁজে, তারপরে জেসোনেলিটা আবার হচ্ছে আলাদা টেকনিক্যাল এসইওর কাজ, এটাকে অন পেজে আনা যাবে না, এটা আবার অন্য রোবটসের কাজ বা অ্যালগরিদমের কাজ। জেসোনেলিটা বাদ রাখলাম, এটা অ্যাডভান্সের কাজ। তো তাহলে ভাইয়া মোটামুটি কাজ ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, কন্টেন্ট, ইমেজ। ইউআরএল, টাইটেল, ডেসক্রিপশন, ডেসক্রিপশন আর হচ্ছে ইমেজ, এইভাবে খোঁজে, ঠিক আছে? কন্টেন্ট, তাহলে কন্টেন্ট আর ডেসক্রিপশন কি একই সঙ্গে হবে? না 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 না, দিচ্ছি কন্টেন্ট। এই হচ্ছে সিকোয়েন্স। অ্যাকচুয়ালি গুগলের রোবটস গুলা যখন ইউজার একজন সার্চ করে এই পারপাসে খুঁজে ইউজারের সামনে সব থেকে কোয়ালিটি সম্পন্ন আর রিলেভেন্ট কন্টেন্ট গুলাকে এনে দেয়, ঠিক আছে? তো বেস্ট প্র্যাকটিস কি? বেস্ট প্র্যাকটিস হচ্ছে যে যদি নতুন কোনো ডোমেন নিতে চান, মাস্ট বি ডোমেনের উপরে প্রচুর রিসার্চ করে ট্রাই করবেন কিওয়ার্ডগুলোকে যেন ডোমেনের মধ্যে রাখা যায়। যদি পুরোপুরি হুবহু রাখতে নাও পারেন, কিওয়ার্ডের কিছু অংশ যেন থাকে, তার মধ্যে একটা আমার অংশ আছে হেলথ, একটা কিওয়ার্ড, এক্সাক্ট ম্যাচ কিওয়ার্ড, যেটা হচ্ছে হেলথ। আমি রাখার চেষ্টা করেছি, খুব খুঁজেছিলাম, পাই নাই। ওরা কি স্টুডেন্ট এটা বলো ভাই এটা দিয়ে দেন, তো আমি এটাই দিয়ে দিয়েছি, এরপর আর আমি কিছু করি নাই। বা আমার একটা ডোমেন দেখেন এইটা, যে আমার একটা পার্সোনাল, যেটা আমার পোর্টফোলিও সাইট, এখানেও কিন্তু আমি যে মেইন, আমি যেই কাজ, যে পারপাস আমি যেই কাজ করি, সেই ডোমেনের মধ্যে সেই এক্স্যাক্টলি ওই কিওয়ার্ডটাকে রাখার চেষ্টা করেছি। তো দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, যে ইউআরএল এর মধ্যে কিওয়ার্ডটাকে বা আপনি যে নিশটাকে নিয়ে কাজ করছেন, এক্স্যাক্টলি যে নিশ, যেমন আমার নিশ কি, আমি এসইও নিয়ে কাজ করি, এটা আমার সাইট, বা এটার কাজ কি, এখানে আমি হেলথ রিলেটেড কন্টেন্ট নিয়ে কাজ করছি। সো আমার এক্স্যাক্টলি যে নিশ বা টপিক, এক্স্যাক্ট টপিক, সেটা আমার এখানে কিওয়ার্ডের মধ্যে ওই কিওয়ার্ডটাকে ইমপ্লিমেন্ট করেছি। এই ওয়েবসাইটের এক্স্যাক্টলি কাজ হচ্ছে কিচেন রিমডেলিং করা, সে কিচেন রিমডেলিং ঠিকই রাখছে। এখন তার এরিয়াটাকে সেপারেশন ভাবে সে আইডিয়া দিয়ে দিয়েছে, দ্যাটস সেটা হয়তো বা আছে, কিন্তু দেখেন এখানে ডিরেক্টলি তারা এটা র্যাঙ্ক করছে। এবং সবচেয়ে মজার বিষয় কি দেখেন, যদি এই কিওয়ার্ডটা নিয়ে এখন গুগল আমি সার্চ করি, এটা তো ইউনাইটেড স্টেটসের একটা ওয়েবসাইট, দেখেন আমি যদি এখানে এটা লিখে সার্চ করি কিওয়ার্ড, এই ব্যক্তির এটা হচ্ছে তার জিএমবি বা গুগল মাই বিজনেস পেজ, সেটাও র্যাঙ্ক করছে ফার্স্ট পেজে এবং ফার্স্ট পজিশনে, আবার তার ওয়েবসাইটটাও ফার্স্ট পেজে পজিশন হোল্ড করতেছে। শুধুমাত্র টাইটেলের মধ্যেও কিন্তু তার কিচেন রিমডেলিং এই যে কন্টেন্ট আছে, ডেসক্রিপশনের মধ্যেও দেখেন কিচেন রিমডেলিং, তার কিওয়ার্ডটাকে সে রেখেছে ডোমেনের মধ্যে রেখেছে, এবং ডোমেনের মধ্যে কোথায় রাখছে, এবং মেইন ডোমেন, রুট ডোমেন বা মেইন ডোমেনটার মধ্যে রেখেছে। যখন আমরা এরকম একটা কোনো ডোমেন পাই, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি রুট ডোমেন বা মেইন ডোমেন। যখন এটার পরে স্ল্যাশ দিয়ে চলে আসে যদি ব্লগ, এটা হচ্ছে একটা পেজের ডোমেন, এটা তখন আর মেইন ডোমেন না। এই ব্যক্তির একদম মেইন ডোমেনের মধ্যেই তার কিওয়ার্ডটা আছে। অন্যান্য কন্টেন্টগুলা এই কিওয়ার্ড নিয়ে দেখেন যে সকল ডোমেন র্যাঙ্ক করেছে, সেগুলার এই যে ডোমেনের মধ্যে আছে কিচেন রিমডেল, বাট এগুলো একটা আলাদা পেজ, এটা একটা আলাদা পেজ বা কন্টেন্ট, বা আলাদা একটা পেজ বা কন্টেন্ট, ঠিক আছে? দেখেন প্রত্যেকটা আলাদা একটা কন্টেন্ট, কিন্তু এই ব্যক্তি ডিরেক্টলি রুট ডোমেন, এটা হোম পেজের ডোমেন বলা যায়, এখানে এই ডিরেক্টলি রুট ডোমেন নিয়ে র্যাঙ্ক করছে। এখন রুট ডোমেন নিয়ে র্যাঙ্ক করার বেনিফিট কি? আমরা ডিএপি এর কথা শুনেছিলাম, ডিএপি কিভাবে ইনক্রিজ হয় সেটা দেখেছিলাম। আপনার ওয়েবসাইটের যত বেশি ডিএ ইনক্রিজ হবে গুগলের কাছে তত বেশি বেটার। এখন আপনার যদি ডিরেক্টলি কিওয়ার্ডের জন্য রুট ডোমেনটা র্যাঙ্কিং হয়, আর ইউজার যদি আপনি রুট ডোমেনে ক্লিক করে এন্টার করে, ডেফিনেটলি রুট ডোমেনে ক্লিক হওয়ার কারণে বা হিট হওয়ার কারণে আপনার ডিএ ইনক্রিজ হচ্ছে, এবং যেখানে আপনার পেজ অথরিটি তাড়াতাড়ি বাড়ার কথা, সেখানে এখন আপনার ডোমেন অথরিটি তাড়াতাড়ি বেড়ে যাচ্ছে, কারণ বেশি ট্রাফিক সব তো এক জায়গাতেই যাচ্ছে, তাই না? তো এইখানে একটা প্লাস পয়েন্ট আছে। সো ডোমেনটাকে একদম কিওয়ার্ডটাকে ডোমেনের মধ্যে রাখাটা টু মাচ ভেরি ইম্পর্টেন্ট প্র্যাকটিস এবং বেস্ট প্র্যাকটিস। এটা রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? এটা অনেকটা হেল্প করবে আপনাদের। এরপরে আসেন অ্যাকচুয়ালি ডোমেন তো বুঝলাম রাখবো, এখন ডোমেন কিভাবে রাখবো? ডোমেন আপনি নিজে থেকে রিসার্চ করে নেন, সার্চ করে নেন, সেটা আপনি করতে পারেন। সার্চ করার অনেক জায়গা আছে, দেখায় দিচ্ছে একটা একটা করে কোথা থেকে আমরা ডোমেন দেখতে পারি যে হ্যাঁ এই ডোমেনটা অ্যাকচুয়ালি এখন আছে কিনা বা আমি কিনতে পারি কিনা অ্যাকচুয়ালি এই ডোমেনটাকে। সেটা দেখার জন্য আমরা যেখানে যাবো সেটা হচ্ছে namecheap.com নামে একটা ওয়েবসাইট আছে, godaddy.com ওয়েবসাইট আছে,
এখান থেকে কিনতে পারি। তবে আমি আপনাদের যেটা দেখাবো আজকে ভাই, ডিফারেন্ট একটা একটা ওয়েবসাইট, তো ডোমেন তো আমি রিসার্চ করে অনেকগুলো নাম বের করলাম, কারণ abulshop.com, abc.com, xyz.com। এখন এই যে আপনি নিয়ে নিছেন মন গড়া ডোমেনটা নিজের মতো করে কিওয়ার্ড গুলোকে বানায়, অ্যাকচুয়ালি কি ডোমেনটা এখন আছে কি নাই, তাই না? এটা তো একটা দেখার বিষয়। ডোমেন যদি না থাকে সেটা তো হবে না। ডোমেন নেম আপনি এমন না যে আপনি একটা ডোমেন নিচ্ছেন যেই নামে এই ডোমেনটা অন্য কোনো ব্যক্তি এটাকে নিতে পারবে, এই কাজটা কিন্তু হওয়া সম্ভব না। আপনি যদি যেই নামে ডোমেন নেবেন ওইটা আপনার নামে রেজিস্ট্রেশন থাকবে, যতদিন পর্যন্ত আপনি আপনার এই ওয়েবসাইটকে চালাতে থাকবেন কোনো ব্যক্তি আপনার সেম ওই নামে আর কোনো ডোমেন কিনতে পারবে না। একটা নামেই একবারই ডোমেন হয়। আপনি যদি পরবর্তীতে এটা না চালান সেটা কোথায় যায় সেখানে আমি পরে যাচ্ছি, কিন্তু যদি চালান এই একটাই হবে, এরপরে হবে না। এখন এখানে তারা বলে রাখছে দেখেন .com ডোমেন হচ্ছে $8, .net হচ্ছে $10। এত টাকা দিয়ে ডোমেন কিনতে হয় না, ঠিক আছে? এটা বোকামির কাজ। এমন জায়গায় দেখাই দেবো যেখানে $8 ডোমেন আপনি $4 দিয়ে পাবেন, আবার $1 ডোমেন আপনি 50 সেন্ট দিয়ে পাবেন। যাচ্ছি ওইখানে, পরে যাচ্ছি। তো এখন মনে করেন আপনি ডোমেন করলেন, তো আপনি যে নেমচিপ থেকে গিয়ে সার্চ করেন godaddy.com, আপনি গিয়ে সার্চ করেন, সার্চ করলে যে আপনি এখান থেকে কিনতে হবে এমন না। আপনি যেখান থেকে সার্চ করেন রেজাল্ট একটাই, ঠিক আছে? পরবর্তীতে আপনি যেখান থেকে কেনেন ওই ডোমেনটা যদি আপনি থাকে হ্যাঁ ইটস অ্যাভেলেবল, দেন আপনি যেখান থেকে কেনেন কিনে নিতে পারেন। বাট আপনি যেখানে গিয়ে সার্চ করেন যদি থাকে সব ওয়েবসাইট অ্যাভেলেবেল দেখাবে, যদি না থাকে কোনো ওয়েবসাইটই দেখাবে না। সো একটাতে গেলেই হয়েছে সার্চের ক্ষেত্রে আর চেকিং এর ক্ষেত্রে। মনে করেন আমি দিলাম কি, ধরেন আমার যে ওয়েবসাইটটা ছিল makehealthworld.com, তো এখন আপনি বলতে পারেন যে মেক হেলথ অর্থ নিচ্ছে রয়ন ভাই নিচ্ছে, তো আমি একটা নেই, এই নামই নিয়ে নেই। দেখেন আমি সার্চ করি makehealthworld.com, এই ডোমেনটা দেখেন সার্চ করি কি বলে, দেখছেন এক্স্যাক্টলি যে ডোমেনটা, এটা বলতেছে যে 2020 সালে এই ডোমেনটা রেজিস্টার করা হয়ে গেছে, এই ডোমেনটা নাই। বাট আপনি যদি এই ডোমেনটা কিনতে চান, যে ব্যক্তি কিনছে তাকে অফার দিতে পারেন যে হ্যাঁ আপনার ডোমেনটা আমি কিনতে চাই, আপনি কত এটা সেল করবেন। বাকি বলছে যে হ্যাঁ .com নাই, আপনি যদি .net নিতে চান নিতে পারেন, সেটার দাম এখানে দেওয়া আছে কত ডলার করে তারা নিবে। এখানে আবার কিছু কিছু ডোমেন আছে যে এমন এমন ডোমেন যেগুলোর দাম $5,000 $10,000 আছে। আমি একটা ডোমেন $40,000 দেখছি, কোন একটা ডোমেন যেন নতুন ডোমেন, একদম ব্র্যান্ড নিউ ডোমেন, বাট তারা 40-এর নিচে বিক্রি করবে না। এখানে একটা ডোমেন আছে, এই ডোমেনটাই দেখেন paria.io, makehealthworld.io, $32 করে লাগবে, এটা $39। আবার সেম ডোমেনই আছে $3 দিয়ে .club, আবার এটা হচ্ছে .shop $2 দিয়ে আছে, যেটা আবার রিটেলে প্রতি বছর দেখেন নিচে আবার বলা আছে জাস্ট এখানে $2 বড়টা দেখেই উচ্ছ্বাসিত হয়ে না, পৈশাচিক আনন্দ নিয়ে ঘুরে বেড়ানো যাবে না। ব্যাপারটা হচ্ছে এরকম যে এইখানে প্রতি বছরে আপনি কত করে কস্ট করবেন সেই ব্যাপারটা দেখে তারপরে, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে ধরতে পারেন সেই ক্ষেত্রে নিতে পারেন। এই $2 দেখে লাফানোর কিছু নাই। এটা আবার $20, এটা $5, পরবর্তী বছর থেকে রিটেলে $42 করে হচ্ছে এটাকে রিনিউ করতে হবে। এভাবে দেখে নিয়ে বুঝে শুনে তারপরে হচ্ছে যেটা পছন্দ সেটা কিনবেন। তো আপনার যদি .comই লাগে, .com ডোমেনই লাগে, তো এটা তো আর নাই, এখন অন্য নাম দেখতে হবে। এর বাইরে যদি নিতে চান আপনি নিতে পারেন, ওকে ফাইন, নো প্রবলেম। এখন এভাবে এখানে বসে বসে আপনার যে ডোমেনগুলো হয় সেগুলো চেঞ্জ করে দেখতে পারেন বা দেখতে হবে। তো আমি যদি এখানে আবার একটা নাম দিই, মনে করেন যে এরকম যে কি নাম, দাঁড়ান এখানে কি আছে, কার নাম সহজ এখানে, ফারুক ভাই, আচ্ছা ধরেন ফারুক ভাই .com, কি আসে উনার ডোমেন, উনার নামে কেউ কখনো এই নামে ডোমেন কিনে নাই বা এখন পর্যন্ত কেনা হয় নাই। এই .com-এ ঠিকই এটা অ্যাভেলেবেল করা আছে। যদি অ্যাভেলেবেল থাকে এইভাবে দেখাবে, না থাকলে তো দেখাবে না। সো এইভাবে আপনারা রিসার্চ করে দেখতে হবে যে এই .com বা .net আপনি যেই ইস্যুতেই নিতে চান সেই ডোমেনটা আছে কিনা, অ্যাভেলেবেল থাকলে সেটাকে নিয়ে নেবেন, কিনে নেবেন। এটা গেল ব্র্যান্ড নিউ ডোমেন, আপনি রিসার্চ করে বানাইছেন। এখন এমন ডোমেন পাওয়া আছে, এটা একটু চার্জ করে দেখেন, বলেন kinun.org, এটা NUN UN, kinun.org, জি 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 জি। সব কিনায় ফেলবেন মানুষদের ভাই, যে নাম নিছেন। এটা টেকেন হয়ে গেছে, এই যে দেখেন এটা বলা আছে টেকেন হয়ে গেছে, বাট kinun.com ডোমেন আছে না, .com নাই, এটাও কেনা হয়ে গেছে, এটা প্রিমিয়াম ডোমেন, এটাও কেনা হয়ে গেছে, .netও কেনা হয়ে গেছে, kinun.org এটা তো টেকেন আপনারটাই আছে যেটা।
দেখানো হয়ে গেছে। এরপরে কিনুন টিভি আছে .tv.dev, এগুলো আছে, বাকি আছে। এছাড়া কিছু এখানে .io আছে, বাট ওইগুলো XYZ কেনা হয়ে গেছে 18 সালে। কিনুন .xyz দেখেন, এটাও কেনা হয়ে গেছে 2018-তে। কিনুন .me হয়ে গেছে 2019 সালে, এগুলো কেনা হয়ে গেছে। .com এটা নাই। তো এইভাবে অ্যাকচুয়ালি সার্চ করবেন। এখন কথা ছিল ব্র্যান্ড নিউ ডোমেন আপনি কিনতে যাচ্ছেন, পুরনো ডোমেনও হয়, ঠিক আছে। ব্যাপারটা হচ্ছে এমন, এখন নতুন ডোমেন পুরনো ডোমেনের মধ্যে পার্থক্য কি? পুরনো ডোমেনগুলো কি? পুরনো ডোমেনগুলো যে বলতে এগুলো বলা হয় এক্সপায়ার্ড ডোমেন। ধরেন আপনি একটা ডোমেন কিনেছেন, 2-1 বছর হচ্ছে চালাইছেন, আপনি একটা ওয়েবসাইট চালাইছেন, চালানোর পরে যেটা করেছেন সেটা হচ্ছে যে আপনি আর ওইটা চালাতে চাচ্ছেন না, আপনি এটাকে রিনিউ করেন নাই আর, কারণ যেহেতু প্রতি বছর ডোমেন রিনিউ করতে হয়, আপনি আর রিনিউ করেন নাই। তো রিনিউ না করে যেটা করেছেন সেটা ফেলে দিয়েছেন। তো ফেলে দেওয়ার পরে বা রিনিউ যদি না করেন, সেই ক্ষেত্রে যে দেখা যাবে সেটা এক্সপায়ার্ড ডোমেন হিসেবে কাউন্ট হবে। তো এক্সপায়ার্ড ডোমেনগুলো কোথায় যায়? এই এক্সপায়ার্ড ডোমেনের আবার কাজ কি? আপনি যে 1 বছর কাজ করেছেন বা 2 বছর 5 বছর একটা ডোমেনের উপরে কাজ করেছেন, কাজ করার সময় আপনার ওই যে ডোমেনগুলো করেছিলেন, ডোমেন নিয়েছেন বা ডোমেনের যে ইউআরএল গুলো ছিল বা মেইন একদম রুট ডোমেন, যেটা রুট ডোমেনের পেছনে আপনি অবশ্যই ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছেন। ব্যাকলিঙ্কগুলো তো ডিলিট হয় না, ব্যাকলিঙ্কগুলো থেকে যায়। কারণ আপনি আমার একটা ওয়েবসাইটে ধরেন আপনি একটা ব্যাকলিঙ্ক করছেন, আমি দিছি, কালকে থেকে আপনি এই ওয়েবসাইট চালাচ্ছেন না, রিনিউ করেন নাই, আমি তো জানি না যে আপনি চালান না, আমার ওয়েবসাইটে তো ঠিকই এই ব্যাকলিঙ্ক আপনার সাইটে যাচ্ছে, তাই না? আমি তো জানি না, চেক করে না বুঝতাম যে হ্যাঁ আপনি কিনে ফেলছেন, আউট করে দিয়েছেন ওইটাকে, বা আপনি যদি আমাকে নক দিতেন যে হ্যাঁ এটাকে করা হয়েছে, সেই ক্ষেত্রে একটা ইস্যু ছিল। যেহেতু জানার নাই, আমি জানি না ব্যাকলিঙ্ক চলতেছে। সো এটা হচ্ছে এক্সপায়ার্ড ডোমেনের সব থেকে বড় সুবিধা। আবার অসুবিধাও আছে। অসুবিধাটা কি একটু পরে বলতেছি, আগে এক্সপায়ার্ড ডোমেন কোথায় পাওয়া যায়, এক্সপায়ার্ড ডোমেন কোথা থেকে নেওয়া যায় সেটা আগে একটু দেখি। আগে আপনাদের একদম ডিরেক্ট ওয়েবসাইটে নিয়ে যাচ্ছি না, গুগলে সার্চ করার আগে শেখেন। নর্মালি যদি সার্চ করেন এক্সপায়ার্ড ডোমেন লিখে সার্চ করলেই নেট, এটা হচ্ছে expireddomain.net। এমন একটা ওয়েবসাইট যেখানে আমরা যে সকল ডোমেনগুলা এক্সপায়ার হয়ে গেছে সেই সকল ডোমেনগুলার লিস্ট এখানে দেওয়া আছে। আমরা এখান থেকে দেখতে পারি কোন কোন ডোমেনগুলো এখন কতদিন আগে এক্সপায়ার হয়েছে, এটা কত টাকায় সেল করা হবে যদি আপনি কিনতে চান, কতদিন পর্যন্ত এটা কিভাবে কি আছে, ব্যাকলিঙ্ক কি পরিমাণে আছে, সবগুলো আমরা এই expireddomains.net এখান থেকে দেখতে পারি। তো আমরা এই লিস্টটা এখানে দিয়ে দিই আগে আপনাদের চ্যাট বক্সে এক্সপায়ার্ড ডোমেন চেক করার জন্য। তো এখান থেকে আমরা দেখতে পারি সো এক্সপায়ার্ড ডোমেন, তারপর ডিলেটেড ডোমেন, ডোমেন লিস্ট, যেখানে আপনি ক্লিক করেন ডোমেন পেয়ে যাবেন। আমরা এক্সপায়ার্ড ডোমেনে ক্লিক করেছি, দেখি কি আসে। দেখেন এখানে টোটাল অ্যাবাউট 3,44,000 দেখাচ্ছে, ফিল্টার করে দেখাচ্ছে। আর এখানে বলছে সাইন আপ করার জন্য, আমরা সাইন আপ বা লগ ইন এখানে অ্যাকাউন্ট করা যায়, করলে আপনি ইন ডিটেলস এই ডোমেনের সবকিছু পেয়ে যাবেন। আমরা সাইন আপ বা লগ ইন কিছু করছি না, জাস্ট নর্মালি দেখছি এখানে কি কি ডোমেন আছে। তো যদি ফ্রিতে হচ্ছে আপনি সাইন আপ করেন সেক্ষেত্রে আপনি আরো বেশি ডোমেন দেখতে পারবেন। বাট ফ্রিতে আপাতত আমরা উইদাউট লগ ইন এই 3 লাখের মতো ডোমেন আমাদেরকে এখানে দেখাচ্ছে। এইগুলো হচ্ছে সেই ডোমেন, এবং এই ডোমেনগুলোর কবে ইন্ট হবে সেগুলা দেখাচ্ছে। এর মধ্যে যদি কেউ কিনে তো কিনবে, না কিনলে নাই। তো এখানে দেখুন naturalk.com, তারপরে হচ্ছে এখানে কি কি নাম দিয়েছে এগুলো, এখানে কিছু ডোমেন আছে দেখতে পারেন। এখন কথা হচ্ছে যে এগুলো তো আমার নিশের রিলেটেড না, এগুলো কই থেকে আসছে, কি রিলেটেড, এগুলো তো আমি জানি না। এখন কি করা যায় বলতে, এই যেখানে সার্চ ফর ডোমেন নেম, এখানে যদি আমরা আমাদের নিশ লিখে সার্চ করি সেই ক্ষেত্রে এই নিশ রিলেটেড যে সকল ডোমেন এক্সপায়ার হয়েছে সেগুলো যদি থাকে সেক্ষেত্রে আমাদেরকে দেখায় দিবে। তো সেটার জন্য মাস্ট বি হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হবে। উইদাউট লগ ইন কোনোভাবেই হচ্ছে এখানে সম্ভব না। সো চলেন আগে আপনাদের নিয়ে একটা অ্যাকাউন্ট এখানে করেই ফেলি। তো সাইন আপ করে নিই এখানে। তো সাইন আপ করার পরে আমাদের যে মেলটা ছিল, এই মেলে হচ্ছে একটা কনফার্মেশন মেল পাঠাইছে, মেলটা কনফার্ম করে দিলেই এখানে হয়ে যাবে। এখন দেখেন একটু আলাদা ডিটেলস এখন রেজাল্টস পাচ্ছি এখানে। এখন যে ইন্টারফেসটা আসছে আফটার লগ ইন, তা আমার মার্কেট প্লেসের ডিলেটেড ডোমেন, এই যে ডোমেন .com ডোমেন যেগুলো ডিলিট হয়ে গেছে সেগুলো দেখাচ্ছে। দেন হচ্ছে আমার মার্কেট প্লেসের ডোমেন থাকতে পারে, সেগুলো কিছু রিসার্চ আছে, সেই রিসার্চ বেসড ডোমেন দেখাচ্ছে। সরাসরি আমরা মার্কেট প্লেস ডোমেনগুলো আগে দেখে আসি। হচ্ছে মার্কেট প্লেসের ডোমেনগুলো এখানে আছে। যে মার্কেট প্লেস বলতে যে সকল মার্কেট প্লেসগুলোর মধ্যে থেকে আমরা হচ্ছে
নেম এক্সপায়ার, ফ্লিপ্পা আছে। ফ্লিপ্পা হচ্ছে এমন একটা সাইট যেখানে ওয়েবসাইটের মার্কেট, এগুলো প্রত্যেকটা মার্কেট প্লেস বলতে বোঝানো হচ্ছে যেমন ফাইবার, আপওয়ার্ক, এটা ফ্রিল্যান্সারদের একটা মার্কেট প্লেস। এখানে যে নামগুলো দেখতে পাচ্ছেন, ফ্লিপ্পা, তারপর হচ্ছে জিডি বাই নাও, জিডি মেক অফার, জিডি ফিচার, জিডি ট্রাফিক, এই প্রত্যেকটা ওয়েবসাইট হচ্ছে ওয়েবসাইট বা ডোমেন বেচা কেনার ওয়েবসাইট। আপনি যদি বেটার একটা ওয়েবসাইট বানাতে পারেন যেখানে ধরেন ট্রাফিক মান্থলি 2000 3000 আসে আর বা 5000 ডোমেন আসে, ট্রাফিক আসে, ওই ওয়েবসাইট যদি বিক্রি করতে চান ফ্লিপকার্টে গেলে নিঃসন্দেহে ওই একটা ডোমেন আপনি $1000 সেল করে দিতে পারেন, যদি বেটার কন্টেন্ট হয়, বেটার ডোমেন কোয়ালিটি ভালো থাকে, ওয়েবসাইটের কোয়ালিটি ভালো থাকে। সো আমরা ধরুন ফ্লিপকার্টে যাই, একটু ফ্লিপকার্টে গিয়ে দেখি যে ফ্লিপকার্টে অ্যাকচুয়ালি কি কি ডোমেন অ্যাকচুয়ালি আছে। ফ্লিপকার্টে এখন এই ডোমেনগুলো আছে, ঠিক আছে। তার মধ্যে এই একটা ডোমেন দেখেন wpload.com, এই ওয়েবসাইটটা এমন একটা ওয়েবসাইট যেটা 3 ঘন্টার মধ্যে ইন্ট হচ্ছে। এটা অ্যাড করা হয়েছে কবে? অ্যাড করা হয়েছে হচ্ছে 21/2/22, আজকে হচ্ছে 3 মাস চলে না, তো 22 তারিখ ফেব্রুয়ারি 22 তারিখে অ্যাড করা হয়েছে। সরি, এটা 21 সাল 7 তারিখে অ্যাড করা হয়েছে এটা। হ্যাঁ, এটার দেখেন অ্যালেক্সাতে র্যাঙ্কিং দেখেন কত কম, মাত্র 2 মিলিয়ন। আর ব্যাকলিংকের পরিমাণ দেখেন এই ওয়েবসাইট, অথচ এই ওয়েবসাইটটা কিন্তু এখন নাই। আমি যদি ওয়েবসাইটটাতে একটু ভিজিট করতে চাই wpload.com, তাহলে এই ওয়েবসাইটটাই সেল করে দিবে, যেহেতু ওয়েবসাইটটা এখন পর্যন্ত আসতেছে। এই ওয়েবসাইটটা, হ্যাঁ, ফ্লিপকার্টে এই ওয়েবসাইটটা সেল হবে উইথ এই ডোমেন। এই ডোমেনটা সেল হবে, সে ফ্লিপকার্টে দিয়ে রাখছে যে এখানে এসইও ওয়েবসাইট সফটওয়্যার হাবিজাবি নিয়ে কাজ করে, বাট এই ওয়েবসাইটের পেছনে অলরেডি ব্যাকলিং করাই আছে। এতক্ষণ যে ব্যক্তি কিনবে সেই ব্যক্তি, এই ডোমেনটা কত দিয়ে বিক্রি হবে? এই ডোমেনটা $100 বিক্রি হবে, ঠিক আছে। এগুলো অন কাইন্ড অফ নিলামের মতো, এখানে এই এরিয়াতে অ্যাকচুয়ালি নিলামের মতো ওঠে। কোনো জিনিস আছে যে প্রাইস বিডিং করে, যে $1 করে বিডিং করে, তো আপাতত প্রাইজেরা $100 আক্স করে রাখছে। তার মধ্যে এইখানে একটা ওয়েবসাইট ইউআরএল আছে, এটাকে বলতেছে 900 USDT বিক্রি করবে। এটা একটা আছে, এটার প্রায় 1500 USDT বিক্রি হবে, সেটা হচ্ছে কি autumnhoney.com, এমন কোনো একটা ওয়েবসাইট, ঠিক আছে। এইখান থেকে আপনার প্রাইস, এটা আবার $1 বিক্রি করা হবে এই ওয়েবসাইট। টেক মি হাউ। আমরা যদি একটু এখন আমাদের নিশ রিলেটেড দেওয়ার ট্রাই করি, এতক্ষণ তো দেখলাম হচ্ছে বকর চক্কর দেখলাম, একদম হোম পেজে যাই। আমরা একটু ডোমেন সার্চ করার চেষ্টা করি। এখানে শুধু হেলথ নিয়ে, আমি হেলথ একটা কিওয়ার্ড দিয়েছি, এই হেলথের উপরেই যে সকল ডোমেনগুলো আছে যেগুলো এক্সপায়ার্ড হয়ে গেছে সেগুলা করবে। তার মধ্যে একটা আছে ওই 24,000 USDতে এই ডোমেনটা সেল করা হবে, তার অ্যালেক্সা র্যাঙ্কিং 9 মিলিয়ন আছে, ঠিক আছে। ডোমেন হচ্ছে health.com.co, এ হচ্ছে তার প্রাইস। তারপরে এখানে অফার দেওয়ার জন্য এটা ইউরোতে সেল হবে। এদের পেছনে কতগুলো এই যে বিএল, যেটা যে অ্যাকচুয়ালি বিএল, এটা হচ্ছে অ্যালেক্সা ব্যাকলিং বা এক্সটার্নাল ব্যাকলিং এটা, ঠিক আছে। সো যেমন health.news, এটার পেছনে প্রায় 96,000 ইচ্ছে ব্যাকলিং আছে। এটা হচ্ছে অফার করতে বলতেছে, এখন তারা প্রাইস ঠিক মতো দিয়ে দেন, ফিক্সড করে অফার করার জন্য বলছে। এটা অ্যাভেলেবল কত আছে এটা পরে এখানে ঢুকলে দেখা যাবে। তো আমরা স্পেসিফিক যে কিওয়ার্ডের উপরে দরকার বা যে নিশের উপরে দরকার, আমি শুধু হেলথ দিয়েছি, হেলথের উপরে চলে আসছে। এগুলো সব এক্সপায়ার্ড ডোমেন। তো আমি যদি এখান থেকে আমার পছন্দ হয় ডোমেন, আমি কিনে নিব। এখন কিনে নেওয়ার আগে কিছু জিনিস আমাদের চেক করতে হবে, এইটারও বাইরে কি কি জিনিস চেক করতে হবে। এই ডোমেনটা যে হচ্ছে লোকটা ছেড়ে দিল বা এই লোকটা যখন ইউজ করছে না, কেন ইউজ করছে না, কোনো একটা রিজন। এখন রিজন অনেক প্রকারের হতে পারে, বেসিক্যালি রিজন এটাই হয় যে হ্যাঁ ঠিক আছে, সে হয়তো এই ওয়েবসাইট চালানোর মতো সময় নেই, বা এই ওয়েবসাইট থেকে বেটার কোনো ওয়েবসাইট পাচ্ছে, বা তার কাজই হচ্ছে এটা ওয়েবসাইট বানানো, ভালো একটা ভালো জায়গায় পজিশনে ওয়েবসাইটটিকে দাঁড় করিয়ে দিয়ে সেল করে দেওয়া হতে পারে। আপনার দেখার বিষয় হচ্ছে যে আপনার ইন্টেনশন যদি এরকম হয় যে আমি একটা ওয়েবসাইট বানাবো এবং অ্যাডসেন্স করে ইনকাম করবো, অ্যাডসেন্স থেকে আর্নিং দরকার, তো সেই পারপাস আপনাকে মাস্ট বি চেক করতে হবে এই ডোমেনটা অ্যাডসেন্স থেকে ব্লক করা হয়েছে কিনা, এই ডোমেনটা অ্যাকচুয়ালি কোনো পেনাল্টি খাইছে কিনা, কোনো ধরনের কোনো অ্যালগোরিদম এই ডোমেনকে পেনাল্টি দিচ্ছে কিনা। এই জিনিসগুলা একটু চেক করে যদি দেখেন যে ওকে ফাইন, এর কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই, ওকে ঠিক আছে, তখনই আপনি এখান থেকে পারচেস করতে পারেন। পারচেস এখন কই থেকে কিনবেন? এইখানে দেখেন, এই ডোমেনটা দেখেন, এখানে বলেই দিছে কে কোথায় সেল করছে, GoReady সেল করছে এই ডোমেনটা $800, ঠিক আছে। আমি যদি এখানে একটু ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি, কোথায় নিয়ে আসছে দেখেন, আমাকে ডিরেক্টলি গুগল GoReadyতে নিয়ে আসছে, যে কোম্পানি অ্যাকচুয়ালি এটা সেল করবে, এবং এই ডোমেনটা দেখতে অলরেডি
জন লোক ভিজিট করছে। এখানে এত ডলার বলতেছে এবং ট্রান্সফার ওয়ান টাইম ট্রান্সফারের জন্য যে এটা তো আপনার নামে ট্রান্সফার করে দিবে, তো ট্রান্সফারের জন্য আরো $29 এটা এই $800 সাথে চার্জ হবে। আপনি এখন কত অফার করেন? 800 একটা মিনিমাম প্রাইস, মিনিমাম অফার, এটা অলরেডি হয়ে গেছে। এটা অনকাইন্ড অফ এখন চলতেছে, কি বলে, নিলাম চলতেছে। কেউ যদি বলে হ্যাঁ এটা আমি $1000 কিনবো, $1000 যদি আমি তাকে অফার করে দিই তাকে, ঠিক আছে, সো তাকে $1000। কেউ যদি এসে এখন বলে যে না এটা $1500 দিয়ে কিনবো, 1500-র উপরে যদি কেউ না বলে, তখন দেখা যাবে এই ডোমেনটা $1500 ওই যে লোক কিনে নিয়েছে, অফার দিয়েছে, সে কিনে নিয়ে চলে যাবে, অন কাইন্ড অফ নিলামের মতো। হ্যাঁ, এটা হাফদাম বলা যাবে না? হ্যাঁ, ওই আবদাল ওই শব্দটার সাথে আমি খুব বেশি পরিচিত না, হয়তো ওই নিলাম টাইপের যদি হয় তাহলে ওকে ফাইন। না না, বুঝছি, হাফ প্রাইস বললাম আর কি, $400। আপনি 400 দিতেই পারবেন না, এখানে আপনার মিনিমাম অফার 400 দিতে যাচ্ছে। দেখেন, ইউ মাস্ট অফার অ্যাটলিস্ট 800, কারণ এটা সর্বনিম্ন মিনিমাম অফার বলেই দিচ্ছে। $800 সে অলরেডি বিট করা হয়ে গেছে এখানে। আচ্ছা আচ্ছা, না আমি ভাবছি আমার নিউ মার্কেটের মতো যে দামাদামি করা যেত আর কি। ওরে বাবা, এই দামাদামি তো হচ্ছে, এখানে নিলাম হচ্ছে না, বাট মিনিমাম প্রাইস 800। এরপরে আসেন কত আসবেন, কম হবে না, বাড়তে পারেন যত পারেন। এখান থেকে দেখে অ্যাকচুয়ালি আপনি আপনাদের লগ ইন করার পরে যখনই আপনি কিওয়ার্ড লিখে সার্চ করবেন, কিওয়ার্ডগুলো ডোমেনের মধ্যে এক্স্যাক্টলি আছে কিনা সেগুলি টপে ডোমেনগুলো আপনাকে বের করে দিবে। দ্যাটস ইট। টোটাল আপনাকে এই ডোমেনে সার্চের জন্য এই এক্স্যাক্টলি নিশের জন্য এই পরিমাণ ডোমেন আছে তাদের কাছে লিস্টিংয়ে। যেটা পছন্দ হয় ফিল্টার করে আপনি নিয়ে নেন। এখানে যদি ফিল্টার করতে চান, শো ফিল্টারের মধ্যে আপনি এখন যদি আলাদা করে কিছু মেনশন করে দিতে চান যে আমি কোন ডাইরেক্টরির চান, যে আমি শুধু ইংলিশ ডাইরেক্টরির ডোমেন চাই, কত ওয়ার্ডের ডোমেনের ওয়ার্ড কত থাকবে, কত থেকে কত থাকবে, এগুলো অ্যাডভান্স ফিচার্স। এখানে এখন যেটা আমরা এক্সপান্ড করেছি এটা হচ্ছে অ্যাডভান্স ফিচার্স। অ্যাকচুয়ালি এখানে কমন ফিচার্স আছে, আমার এসিও নিয়ে কাজ আছে, যে এসিও ফ্যাকাল্টিতে আমার সার্চ এই যে ডোমেনটা নিতে চাচ্ছি, এটা সার্চ করলাম কত থেকে কত হইতে হবে ডোমেনের, যেটা যে বললাম যে এক্স্যাক্টলি কিওয়ার্ডের মধ্যে থাকতে হবে ডোমেনটা, ওই হিসাব যদি হয় সেক্ষেত্রে আমার সার্চ ভলিউম, কম্পিটিশন, সিপিসি কেমন হওয়া উচিত, এই ব্যাপারগুলো, উইকিপিডিয়া এসিওতে ক্লিক কেমন হতে পারে, লিঙ্ক পপে, আইপি প্ল, এগুলো সব অ্যাডভান্সের কাজ। ম্যাজেস্টিক হচ্ছে একটা পেইড টুলস যেখান থেকে আমরা সাইটেশন ফ্লো, ট্রান্সট ফ্লো এগুলোকে ফিক্স করে দিয়ে টোটালি এইটা নিয়ে ক্লাস নিতে গেলেও শুধুমাত্র এক্সপায়ারি ডোমেন এই এরিয়াটা, এইটা নিয়ে টোটালি একটা দিন লাগবে শুধুমাত্র, মানে একটা দিন বলতে একটা ক্লাস লাগবে টোটাল শুধুমাত্র এইটা নিয়ে যদি ইন ডিটেলস ডিপলি অ্যানালাইসিস করি, ঠিক আছে। তো যাই হোক, অ্যাডভান্স আমরা নাই যাই এখন, আপাতত বেসিক যেটা আছে সার্চ করে দেখতে পারেন এখানে কি অবস্থা। এরপরে ফিল্টারটা আপনারা যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনার মতো করে নিয়ে হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করে দিয়ে দিবেন। তো এই হচ্ছে কাহিনী। তো এরপরে আসেন, আচ্ছা জি ভাইয়া, একই গোড্যাডি, নেমচিপ, হোস্টিঙ্গার, এরা সবাই হচ্ছে একই কোম্পানি, হোস্টিং প্রোভাইডার কোম্পানি। এদের ডোমেনও সেল করে, হোস্টিংও সেল করে, ঠিক আছে। এখন এই গেল হচ্ছে আমার ডোমেন কেনা ব্যাপার বা কোথায় থাকবে বা ডোমেনটাকে বেস্ট প্র্যাকটিস। কিন্তু এই গোড্যাডি বলেন, গোড্যাডির একটা সমস্যা আছে। গোড্যাডি থেকে .com আমি আমার স্টুডেন্টদেরকে রিকমেন্ড এই জন্যই করি না, এরা অ্যাকচুয়ালি আপনার ডোমেনটা যখন রিনিউ করার টাইম আসবে, এরা অন্যান্য ওয়েবসাইটগুলো প্রায় এক মাস আগে থেকেই হচ্ছে আপনাকে হচ্ছে মেসেজ বা মেইল করতে থাকবে যে আপনার এটা এতদিন পরে শেষ হয়ে যাবে, রিনিউ করার জন্য আপনাকে নোটিফিকেশন দিবে। গোড্যাডি খুব বেশি একটা দেয় না, বা আমরা দেয়ই না মনে হয়, আই থিঙ্ক সো, বাট আমি যেটুকু শুনেছি, আমি কখনো এটা প্র্যাকটিক্যালি আমি দেখি নাই, বাট নেমচিপটা যেহেতু আমি চালাই তারা দেয়, নোটিফিকেশন দিয়ে দেয়। আর গোড্যাডিতে ধরেন আপনাকে সময় দিবে না, ধরেন সামহাও টাকার ব্যাপার, এটা আপনি আজকে রিনিউ করার কথা, ম্যানেজ হয় নাই, আপনার ডেট ওভার, সাথে সাথে আপনার ওয়েবসাইট অফ, আর চলবে না, মানে সাইট ক্যানট বি রিচড এরকম লেখা আসবে। কিন্তু অন্যান্য বা নেমচিপ একটা সময় দেয় যে ঠিক আছে আপনি আরো 1 মাস বাড়তি চলবে, এর ভিতর আপনি এটাকে লাস্ট টাইমের মধ্যে একটা ওয়ার্নিং পিরিয়ড দিয়ে রেখে দেয়, চলুক, এর মধ্যে আপনি করে নেন। এরপরে না করলে সেটাকে আলাদা হিসাব অফ করে দিয়ে এটাকে যদি আর রিনিউ না করেন একটা সময় পর্যন্ত, টাইম দেয় 3 মাস, 4 মাস, 6 মাস, তখন এটাকে কোথায় পাঠায়, এরকম নিলামে তুলে এইসব ধরনের সাইটে চলে আসে, তখন এটা নিলাম হয়ে যায় যে হ্যাঁ এই ডোমেনটা আর পারচেস করছে না, এটাকে এর থেকে সরায় দেওয়া হোক। আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এরকম তো অনেক সাইট আছে, ঠিক আছে। আমি আপনাদেরকে সাজেস্ট করবো একদম বিগিনার লেভেলে এত টাকা দিয়ে ডোমেন না কিনে আপনারা চলে যাবেন হচ্ছে এই সাইটটাতে, pokeburn.com। এই পোকবার্ন থেকে কিনতে গেলে $4, $5 দিয়ে কিনে ফেলতে পারবেন। আর যে মানে সহজ কথা 50% লেস পাবেন এখানে সব জায়গা থেকে, ঠিক আছে। যেটা $8 লাগবে সেটা $4 পাবেন, যেটা $10 লাগবে সেটা $5 পাবেন, যেটা $1 লাগবে সেটা এখানে 50 সেন্টে পেয়ে যাবেন। এটাও ডোমেন প্রোভাইডারই একটা ওয়েবসাইট, আমার একটা ডোমেন এখান থেকেও চলে,
ঠিক আছে। সো এইটা সাইটটা আপনারা রাখতে পারেন যারা হচ্ছে কম মানে ডোমেন নেবেন বা এত আপাতত স্পেন্ড করতে চাচ্ছেন না, প্র্যাকটিক্যালি জাস্ট দেখার জন্য নিচ্ছেন, সেটা নিয়ে নেবেন। মাথা ঘোরাচ্ছে এগুলো দেখে, কেন নিবিড় ভাই মাথা কেন ঘোরাচ্ছে? আচ্ছা, এখন দেখেন এখানে মনে করেন আমি একটা ডোমেন দিচ্ছি, সাপোজ একটা নাম লিখে সার্চ করি, যে যেমন ফারুক ভাইয়ের নামে যেটা আমরা পেয়েছিলাম কিছুক্ষণ আগে, ফারুক ভাই যেটা $8 দেখাচ্ছিল নেম চিপে, দেখি এখানে এটা কত দেখায়। আচ্ছা, এটা এখানে দেখাচ্ছে হচ্ছে $60 সামথিং, আর এখানে .net দেখাচ্ছে যেটার দাম হচ্ছে $10, সেটা এখন আপনি এখান থেকে কিনতে পারেন হচ্ছে $5.95। এটা যেটা $16 হচ্ছে রিনিউ ফারুক.live, এটা আপনি কিনতে পারছেন এখান থেকে $2 দিয়ে। সো এখানে একটা ব্যাপার আছে, সেটা কিন্তু আবার XYZ ডোমেনে নিয়ে যান। XYZ ডোমেন এটার আবার ফারুকই না, ফারুক ভাই XYZ ডোমেন সব থেকে কম প্রাইস ডোমেনের মধ্যে, নিয়ে কাজ করতে পারেন। ঠিক আছে, দেখেন XYZ ডোমেনের দাম রিনিউ করার সময় লাগবে $9.25, কিন্তু বাট এখন আপাতত 1 বছরের জন্য কেনার সময় আপনি $1 দিয়ে কিনতে পারছেন। সো প্রাইস এখানে অনেক লেস। সো এখান থেকে আপনারা ফার্স্ট অফ অল প্র্যাকটিসের জন্য আমি XYZ ডোমেনকে প্রেফার করি, আপনি চালাতে পারেন। প্রিমিয়াম একদম ডোমেন হোস্টিং কিনে যদি চালাতে হয় বেশি কস্ট না করে, সেই ক্ষেত্রে XYZ ডোমেন। আর যদি ফাইনালি নেমেই যান, নিজেরা কাজ করবেন, নিজেরা কিছু করবেন, ক্লায়েন্টের কাজ তো অবশ্যই করবেন, নিজেরা কিছু করবেন, সেদিক থেকে ওইভাবে চিন্তা ভাবনা করি অ্যাকচুয়ালি ডোমেনটাকে নিয়ে নেবেন। তো এই হচ্ছে ডোমেন কেনার সব থেকে সহজ জায়গা। এই গেল হচ্ছে আমাদের ডোমেন বাইং এর প্রসিডিউর বা ডোমেন কিভাবে কেনা লাগে। এখন ডোমেন কিভাবে কিনতে হয়, ধরেন আপনি নেমচিপ থেকে একটা ডোমেন কিনবেন, রাইট? তো নেমচিপ থেকে যদি একটা ডোমেন কিনেন, কিভাবে অ্যাকচুয়ালি কিনতে হয় চলেন দেখি। এই হচ্ছে আমার একটা সাইট, যেখানে হচ্ছে আমার টোটাল ওয়েবসাইটগুলো চলে, এখান থেকে আমার হোস্টিং টোস্টিং সব এখান থেকেই চলে। আচ্ছা, এছাড়া আমার বাংলাদেশের আরো কিছু হোস্টিং সাইট আছে, অনেকটা আসলে কোর্স মেন্টর হিসাবে। ওকে, এখান থেকে আমি চালাচ্ছি। একটা যদি পারচেস করতে চান, সেক্ষেত্রে আমি আমার ডোমেনের লিস্টে বা হোস্টিং লিস্ট এখান থেকে দেখতে পারেন। আমি তো আমার ড্যাশবোর্ডে আছি, ডোমেনে যদি যাই একদম ডিরেক্টলি ডোমেনের নাম তো এখান থেকে হচ্ছে হোস্টিং, এখানে শেয়ার্ড হোস্টিং এ গেলে আপনার অ্যাকচুয়ালি হোস্টিং কেনার পারপাসে যদি আমি কথা বলি, ঠিক আছে, সেদিক থেকে এখানে হোস্টিং এর প্যানেলগুলো দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি তারা কি কি সার্ভিস হোস্টিং এর মধ্যে দিচ্ছে, কত করে নিবে, কি কি প্রাইস আছে। এটা যে লগ ইন করে দেখতে হবে এমন কিন্তু না, আপনি নর্মালি ওয়েবসাইটে ভিজিট করলেও দেখতে পারবেন। আমি জাস্ট লগ ইন করলাম, কিভাবে পারচেস করার ব্যাপার পর্যন্ত আমি যাবো আপনাদের নিয়ে, দ্যাটস ওয়াই। তো লগ ইন ছাড়াই আপনাদের উপর মেনু বারে গেলেই হচ্ছে প্রত্যেকটা ওয়েবসাইটের উপর কাস্টমাইজ করে বা বানায় নেয়। তো এখন এখানে তাদের 3টা অপশন দিয়ে রাখছে, একটা স্টেলার, একটা পপুলার, একটা হচ্ছে অন ক্লাউড বেসিস। এইখানে যেটা স্টেলার, সেটা তারা বলতেছে তারা 20 GB SSD দিবে, 3টা ওয়েবসাইট আপনি চালাতে পারবেন। 3টা বলতে 3টা ডোমেন দিতে পারবেন। একটা ডোমেন সাথে এই হোস্টিং নেওয়ার সময় সাথে একটা একদম থাকবে, আর 2টা আপনি অ্যাটাচড অ্যাড অন ডোমেন হিসেবে ইউজ করতে পারেন। ঠিক আছে, আর এখানে বলছে যে তারা আনলিমিটেড SSD দিবে, যেটা কোনো লিমিটেশন নাই। এখানে তো 20 GB লিমিট করা, এখানে আনলিমিটেড দিবে, আনলিমিটেড ওয়েবসাইট। এখানে 3টা ডোমেন দেওয়ার কথা ছিল, আমি চালাতে পারবো, এখানে আমি আনলিমিটেড ওয়েবসাইট ইউজ করতে। তার মানে আমি 100-200 যদি আমি এখানে এটার সাথে অ্যাড করি ওয়েবসাইট, একটা হোস্টিং থেকে আমি 100-200 ওয়েবসাইট ইচ্ছা করলে চালাতে পারবো, আনলিমিটেড করা আছে। ব্যাকআপ আমাকে অটোই দিবে, ডোমেন নাম তো আছে। এবার অন ক্লাউডে আমাকে বলছে আনলিমিটেড ওয়েবসাইট চালাতে পারবো, বাট আমার SSD হচ্ছে 50 GB। তাহলে এইটা ভালো নাকি এইটা ভালো? ডেফিনেটলি এইটা ভালো। কেন ভালো? এটা ক্লাউড বেস সিস্টেম ওয়েবসাইট, হোস্টিং, ক্লাউড বেস হোস্টিং অবভিয়াসলি অনেক ফাস্ট হয়। ঠিক আছে, সো এখানে আপনি ক্লাউড বেস যদি না হয়, আনলিমিটেড দিয়ে কি করবেন যদি আপনি স্পিডে গিয়ে মার খেয়ে যান? একটা হোস্টিং নেওয়ার সময় অনেকগুলো ইস্যু আমাদের দেখতে হয়, সেটা হচ্ছে SSD দিচ্ছে, ভালো কথা। SSD এখন 2 রকমের হয়, একটা SSD, একটা হচ্ছে NVMe SSD। এই একটা SSD-র যে স্পিড, জি বলেন, পরে ভুলে যাব ওয়েবসাইটের স্পিরিটের বিষয় একটু ডিটেইল। তো এখন একটা ওয়েবসাইটের স্পিডের কথা যদি বলি, যে একটা স্পিড কিভাবে আসবে একটা ওয়েবসাইটে? একটা স্পিড কি শুধুমাত্র আপনার একটা থিম, আমাদের একটা ওয়েবসাইট বানাতে গেলে একটা থিম লাগে, ভালো কথা। তো থিম যতটা লাইট হবে আপনার ওয়েবসাইট তত বেশি ফাস্ট হবে। আপনার ওয়েবসাইটের মধ্যে যে প্লাগইনগুলো, আমি ওয়ার্ডপ্রেস পারপাসে কথা বলছি, কাস্টম কোডিং বলছি না। সো ওয়ার্ডপ্রেস চালাতে গেলে আমার প্লাগইন লাগবে, আপনার ওয়েবসাইটে যত বেশি প্লাগইন কম লাগবে তত ইউজ করবেন তত বেশি ফাস্ট হবে। ভালো কথা। আপনার ওয়েবসাইটে অন পেজ এসইও থেকে হয়তো আমরা শেখানোর কথা, আপনাদের অন পেজ এসইও হয়তো এখনো শেষ করি না, আসি নাই। হ্যাঁ, তো অন পেজ এসইওতে গিয়ে যখন আমরা দেখবো যে ইমেজগুলোকে ঠিকঠাক মতো অপটিমাইজ করে, ইমেজের সাইজ যত আমরা রিডিউস করে রাখতে পারবো, আমাদের আনইউজড JSS বা আমাদের জাভাস্ক্রিপ্ট বা CSS গুলোকে আমরা মিনিফাই করে রাখতে পারবো, তত বেশি আমাদের সাইট লোড হবে। এটা কি শুধু ওয়েবসাইট পারপাসে, সেটা আমি কন্ট্রোল করছি, ভালো কথা। ওইটা আমার ওয়েবসাইট ফাস্টের দিক থেকে হেল্প করতেছে, কিন্তু
হোস্টিংও আমার জন্য ফার্স্টের দিক থেকে হেল্প করে। কিভাবে হেল্প করে, এটা এই কাজগুলো কিন্তু সব টেকনিক্যাল এসইওর কাজ। হ্যাঁ, এখানেই বলে দিচ্ছি, সমস্যা নেই, যেহেতু ক্লাস পারপাস চলে আসছে। প্রথম অবস্থা কথা হচ্ছে আপনার সার্ভার এসএসডি, পরে আসি আপনার, আচ্ছা এসএসডি থেকে শুরু করি। প্রথম কথা হচ্ছে বলতে এসএসডি। আচ্ছা, আমরা জানি এইচডিডি যেটা হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, যেটা হার্ড ডিস্কের থেকে বেশি স্পিড হচ্ছে এসএসডি, বর্তমানে এটাই চলছে, তাই তো। এসএসডি এর থেকেও ফাস্ট হচ্ছে এনভি এসএসডি। এটা হচ্ছে এসএসডির আপডেট ভার্সন। একটা এসএসডিতে যে স্পিড আপনি পাবেন সেটার 8 গুণ বেশি স্পিড পাবেন হচ্ছে এনভিএমই এসএসডিতে। তো অনেক আবার ওয়েব সার্ভার আছে যারা এসএসডির জায়গায় এনভিএমই এসএসডির সার্ভিস দিচ্ছে। এখান থেকে আপনি স্পিডের দিকটা আগায় যাচ্ছেন। একটা সার্ভার মানে একটা কম্পিউটার। তো একটা কম্পিউটার মানেই হচ্ছে আপনার র্যামের ব্যাপার আছে, আপনার প্রত্যেকটা র্যাম বা প্রসেসরের এগেনস্টে কোরের একটা ব্যাপার আছে, কত কোরের প্রসেসর হয় এটা একটা ব্যাপার আছে। সাধারণত 4 কোরের প্রসেসর হয় বা 8 কোরের প্রসেসর হয়, ঠিক আছে। আবার র্যামের দিক থেকে আপনি কত জিবি র্যাম পাচ্ছেন, 4 জিবি র্যাম পাচ্ছেন আর 8 জিবি র্যাম পাচ্ছেন, এই ব্যাপারগুলো থাকে, এগুলো জিজ্ঞেস করতে হয় তাদের কাছ থেকে নেওয়ার আগে আর কি। তো আবার কিছু কিছু ওয়েবসাইট তাদের এই যে প্রাইসিং এর লিস্ট সেখানে তারা দিয়ে রাখে, এখানেও দেওয়া আছে, আমরা যাবো এখানে, বাট আগে বেসিক জিনিসগুলো যেগুলো মাথায় না রাখলেই না সেগুলো আগে দেখায় দিই। গেল আমার এসএসডি, তারপরে হচ্ছে আমার কোডটা এত ম্যান্ডেটরি না, এগুলো পরবর্তীতে জিজ্ঞেস করে দেখে নেবেন। তো এনভিএম এসএসডি আছে কিনা, ঠিক আছে। আমি কতগুলো ওয়েবসাইট চালাতে পারছি অবশ্যই এটা দেখার একটা বিষয়। আমি যদি একটাই চালাতে পারি সেটা আমার জন্য লস হয়ে গেল। আমি যদি যত বেশি সাইট চালাতে পারি সেটা ঠিক আছে, আমার জন্য বেটার। কিন্তু বেশি চালানোর জন্য আমার একটা ব্র্যান্ডউইথ দরকার আছে, ঠিক আছে। প্রত্যেকটার ব্র্যান্ডউইথ দরকার পড়ে। ব্র্যান্ডউইথ বলতে যে আমার সাইটে যে ট্রাফিক আসবে তাদেরকে রিসিভ করার পরে, এখন আমার কাছে যদি হায়ার ট্রাফিক চলে আসে, হায়ার ট্রাফিক বলতে অনেক বেশি একসাথে ট্রাফিক গ্যাদার করে, আমার ওয়েবসাইট সার্ভার যদি লোড সেটা নিতে না পারে তখন কিন্তু আমার ওয়েবসাইট স্লো হয়ে যাবে। বা যে বাংলাদেশে যেটা দেখি যে রেজাল্ট পাবলিশের সময় সারাদিন ভরা লোডিংই হয়, বিকাল 3টা 4টা বা রাত্রে 12টার পরে রেজাল্ট দেখা যায়। তার কারণ হচ্ছে এই হোস্টিং, এত পরিমাণ ইউজার ট্রাফিক তখন একসাথে গ্যাদার করতে চায় সাইটের মধ্যে, হোস্টিং সেটা লোড নিতে পারে না, তখন দেখা যায় সার্ভার আর লোড হচ্ছে না, সাইট ক্যান নট বি রিচড, কানেকশন টাইম আউট, এই ধরনের নোটিফিকেশন আমাদের আসে। এটা হচ্ছে ওয়েবসাইটের ব্যান্ডউইথের কারণে। ব্র্যান্ডউইথ বানানটা আমি ভুল গেছে, ওকে হোয়াটএভার, এটা হচ্ছে ব্র্যান্ডউইথের কারণে হয়, ঠিক আছে। তো ব্র্যান্ডউইথ ট্রাই করুন সবসময় ইনফিনিটি নেওয়ার জন্য। ইনফিনিটি বলতে আনলিমিটেড যদি হয়। বাংলাদেশে অনেক কোম্পানি আছে বলবে যে 200 টাকায় 500 টাকায় ওয়েবসাইট পাবেন 5 জিবি এসএসডি, আপনাকে দেখাবে ওয়েবসাইট পাবেন 5 জিবি 10 জিবির এসএসডি কত টাকা, 500 টাকা, আপনাকে ব্র্যান্ডউইথ দিবে 1 জিবির, ট্রাফিক আসবে, সাইট করবে স্লো। অথবা আপনি একটা প্লাগইন ইনস্টল করতে যাবেন, প্লাগইন ইনস্টলেশন এরর দেখাবে। তার কারণ হচ্ছে এটা। সো কম দামি, ঠিক আছে, টাকার দিকে টাকায় তো কম টাকায় বেশি পাচ্ছি, আমাদের মধ্যে একটা ট্রেন্ড থাকে, আপনার ভালোর জন্যই বলছি যে ট্রেন্ড থাকে, কিন্তু সার্ভিস তো নাই। সো এটা ফাইনালি আপনি মেক শিওর করবেন আপনার জন্য বা আপনার ক্লায়েন্টের জন্য। যদি কনসালটেন্সি টাইপের, আমি ব্যাপারটা এখানে ক্লাস নিচ্ছি, বলতে পারেন যে একটা ওয়েবসাইট ক্রিয়েট করার আগে যদি অ্যাজ অ্যান এক্সপার্ট হিসেবে আপনার কাছে কেউ কনসালটেন্সি চায়, কি কি বিষয়গুলো দেখবেন বা আপনার নিজের কাজ করতে গেলে কিভাবে দেখবেন, এই ব্যাপারগুলো দেখবেন। তারপরে হচ্ছে আমার সার্ভার, এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনার ট্রাফিক যে ওয়েবসাইটটা বানাইলেন, এই ওয়েবসাইটের ট্রাফিককে কাদের জন্য বানাইছেন, একটা কথা আছে। এখন এই যে ট্রাফিক আপনি সাইটের জন্য সাইটটাকে বানাইলেন, আপনার ট্রাফিক কোথায়, কোন জায়গার লোক? আপনি যদি বলেন হ্যাঁ আমার ট্রাফিক ওয়ার্ল্ড ওয়াইড, আমি অল ওয়াইড আমার ট্রাফিক থাকবে, আমার তবে ফোকাসিং হচ্ছে ইউএসএ বা ইউনাইটেড স্টেটস, এরপর যেখান থেকে আসবে তা আসবে, ফাইন, এটা একটা ব্যাপার। আরেকটা যদি ব্যাপার হয় যে হ্যাঁ আমার সার্ভার আমার লোকাল এরিয়াতে, সার্ভার না, আমার ট্রাফিক হচ্ছে আমার লোকাল এরিয়াতে, কোথায়, আমার হচ্ছে বাংলাদেশেই হচ্ছে শুধুমাত্র আমার বিজনেস, আমি শুধু বাংলাদেশের ট্রাফিক চাচ্ছি, লোকাল ইএসএ করবো, লোকাল ইএসএ করে আমার সাইট লোকালি বাংলাদেশে র্যাঙ্কিং করবো, বাংলাদেশে যেসব লোক এই কিওয়ার্ডগুলো লিখে সার্চ করে ওই কিওয়ার্ডের জন্যই র্যাঙ্ক করবে, অন্যান্য দেশের ট্রাফিক আমার দরকার নাই, অন্যান্য দেশে আমার এই কিওয়ার্ড র্যাঙ্কেরও দরকার নেই, আমার বাংলাদেশে দরকার ট্রাফিক। সার্ভার এখানে যে হেল্পটা করে, এই কান্ট্রিজ রিজনে যে হেল্পটা করে সেটা হচ্ছে আপনার সার্ভার এটাই বুঝেন, একদম বাংলা খাস বাংলায় বুঝায়, আপনি
থাকেন হচ্ছে পঞ্চগড়, সাপোজ আপনি যদি পঞ্চগড় থাকেন, আপনি পঞ্চগড় থেকে যদি আপনি সিটিতে যেতে চান, চিটাগাঙে যেতে চান, আপনার কয়দিন সময় লাগবে? বিমান না, বিমান তো আরো ফাস্ট বলতেই তো অন্য হিসাব। কয়দিন সময় লাগবে পঞ্চগড়, একটু রেসপন্স করেন। পঞ্চগড় থেকে চিটাগাং যেতে কতক্ষণ সময় লাগবে আপনার? বাসে বলেন এরপর ট্রেনে বলেন, 1.5 দিনের মতো রাখতে হবে। একদিন 2 দিন, 2 দিন ম্যাক্স। ধরেন 2 দিন, ম্যাক্সিমাম 2 দিন। আচ্ছা, এখন আপনার কাজ যদি অনেক বেশি হয়ে থাকে, অনেক লাগেজ থাকে আপনার হাতে, অনেক জিনিস, এই 2 দিন এই এত ভারী লাগেজ বহন করে পঞ্চগড় থেকে চিটাগাং যাওয়া কি আপনার পক্ষে সম্ভব? টানা সম্ভব? ডিফারেন্ট কিছু ওয়ে খুঁজতে হবে, মাস্ট বি। সিমিলারলি এখন যদি আপনাকে কেউ বলে যে একদিনের মধ্যে বা 1 ঘন্টার মধ্যে এখন পঞ্চগড় থেকে চিটাগাঙে আসেন, আপনার বিমান ছাড়া গতি নেই, সেটাও পারবেন না। ঢাকা থেকে যেতে গেলে চিটাগাঙে 40 মিনিট সময় লাগে, আর এর তো আরো, পঞ্চগড় তো আরো দূরে, 1 ঘন্টায় পারবেন না। বাট আপনাকে বলছে 1 ঘন্টায় আসবেন। সার্ভারটা হচ্ছে এরকম, আপনি যত দূরে সার্ভার থাকবে আর আপনি যে আপনার ট্রাফিকের এরিয়া যত দূরে থাকবে, আপনার ওয়েবসাইটের লোডিং স্পিড তত বেশি হবে। এখন আপনার সার্ভার যদি হয় যে আপনার সার্ভার হচ্ছে ইউনাইটেড স্টেটসের বা ইউএসএ থেকে হচ্ছে আপনার সার্ভার চলছে, আপনার লোকেশন হচ্ছে, ট্রাফিক হচ্ছে বাংলাদেশের, সেই ক্ষেত্রে আপনার দূরত্ব কতটুকু হচ্ছে, এরিয়ার দূরত্ব, লোকেশনের দূরত্ব। এখন বলতে পারি সবাই তো ইউএসএ সার্ভারে নেয়, হ্যাঁ নিচ্ছে, সমস্যা নেই। এটা আহামরি যে অনেক বেশি সময় লাগাচ্ছে ইন্টারনেটের দিকে সেটা না, জাস্ট বিষয়টা সিচুয়েশনটা বোঝানোর ট্রাই করছি। সার্ভার ইউএসএ এর, আপনার ট্রাফিক বাংলাদেশের। ইউএসএ থেকে বাংলাদেশের দূরত্ব কত? এখন ইন্ডিয়াতেও সার্ভার আছে, ইন্ডিয়ানরাও সার্ভার দেয়। ইন্ডিয়া হোস্টিং এর হচ্ছে ইন্ডিয়ার একটা কোম্পানি, সো এরও অনেক বেটার সার্ভার দিচ্ছে। এখন আপনার সার্ভার যদি ইন্ডিয়াতে হয়, আপনার ট্রাফিক যদি বাংলাদেশের হয়, এখন ইন্ডিয়া থেকে বাংলাদেশের দূরত্ব কত লোডিং স্পিডে, আর ইউএসএ থেকে বাংলাদেশের দূরত্ব কত, এটা একটা দেখার বিষয়। আমরা তো শুধুমাত্র বুঝি যে ইউএসএ ট্রাফিক, ইউএসএ সার্ভার মারাত্মক সার্ভার। আমার এটাও দেখার বিষয় যে আমার ট্রাফিক কোথাকার, আমার অ্যাকচুয়ালি আমার বিজনেস কোথায় বা কোন জায়গার লোক এটাকে দেখবে, ভিজিটর দেখবে, বা কোন জায়গা থেকে লোড হবে, সেখান থেকে আমার সার্ভারের দূরত্ব কত। এখন আপনার জুতার দোকান আছে, আপনার গোডাউন যদি হয় মিরপুর 1 নাম্বার আর দোকান হচ্ছে মিরপুর 12 নাম্বার, কাস্টমার আসতে বললেন যে গোডাউন থেকে নিয়ে আয়, হবে? আস্তে আস্তে কাস্টমার অন্য দোকানে চলে যাবে। লোডিং টাইমে যদি আপনার বেশি সময় লাগে, আপনার সাইট লোড হতে টাইম লাগতেছে, আপনার ভিজিটর আপনার সাইটে থাকবে না, অন্য সাইটে চলে যাবে। এখন কথা হচ্ছে একটা ওয়েবসাইটের অ্যাকচুয়াল লোডিং টাইম কত, কত সময়ের মধ্যে একটা ওয়েবসাইটকে লোড হওয়া উচিত। টোটালি একটা ওয়েবসাইটকে সর্বোচ্চ সময় দেওয়া হয়, বেস্ট যদি লোডিং টাইম বলি সেটা হচ্ছে 3 সেকেন্ড। একটা ওয়েবসাইটকে 3 সেকেন্ডের মধ্যে ফুললি লোড হওয়া উচিত। এর বেশি গেলেই, সর্বোচ্চ গেলে 5 সেকেন্ড। এর বেশি যদি যান তাহলে ট্রাফিক আপনার সাইটে থাকবে না, খুবই কমে যাবে। বাট 50% ট্রাফিক আপনার লেস হয়ে যাবে। এতক্ষণ লোড হচ্ছে, ইউজার বসে থাকে না, কখনোই না। আপনি নিজে দেখেন, কোনো একটা সাইটে যাচ্ছেন, সেখানে যদি দেখেন অনেক বেশি লোডিং হচ্ছে, এক্সিট হয়ে চলে আপনি অন্য জায়গায় যাবেন, এটাই নিয়ম। দ্যাটস ওয়াই আমাদের সার্ভার অনেক বেশি ইম্পর্টেন্ট, এবং সেটা লোডিং এর ইস্যুতে অনেক বেশি হেল্প করে। এই এত কথা বলারই একটাই কারণ। আর এই ব্র্যান্ডউইথ যত বেশি থাকবে, সার্ভার যত আপনার কাছাকাছি থাকবে ট্রাফিকের, আপনার লোডিং স্পিড এইখানে আপনাকে হেল্প করবে। বাকি হেল্প করবে হচ্ছে আপনি যে আপনার কাস্টমাইজেশন করেছেন আপনার ওয়েবসাইটটাকে, যেসব লাইট ওয়েট থিম দিয়ে প্লাগ ইন কমায় দিয়েছেন, জাভাস্ক্রিপ্ট সিএসএস গুলোকে মিনিফাই করেছেন, সেই জায়গাগুলোকে ঠিকঠাক রাখা। দ্যাটস ইট। ওকে, এখন আসেন এইখানে নেম চিপে। যখন একটা হোস্টিং কিনতে যাবেন, সেটা এখানে আমার ইন ডিটেল প্রাইস অথবা যেখানে দেওয়া আছে, দেখেন যে টোটাল আমার ডিস্ক স্পেস কত, আমার ফাইল কেমন চলবে, আমার ব্র্যান্ডউইথ কেমন। যেমন আনমিটার, এদের ব্র্যান্ডউইথ আনলিমিটেড দিয়ে রাখছে, আপ টাইম 100%। তারপর হচ্ছে কয়টা ডোমেন পাক করতে পারবেন সেটা দেওয়া আছে। তারপর হচ্ছে সাব ডোমেন কতটা দিতে পারবেন, ব্যাকআপ প্রতি সপ্তাহে একবার করে নিবে। তারপর হচ্ছে সি প্যানেল পাবেন কিনা, ওয়েবসাইট বিল্ডার পাবেন কিনা, আপনার সি প্যানেলের 2 ফ্যাক্টর থাকবে কিনা, ডেডিকেটেড আইপি $2 প্রতি মাসে করে আপনি ইচ্ছে করলেই আপনার এই সার্ভারের সাথে নিতে পারেন। তারপর আপনার অ্যাপস এর ব্যাপার, পিসিআই কমপ্লায়েন্স এর মধ্যে আছে কিনা, এটার দেখেন পিসিআই কমপ্লায়েন্স নাই দুইটার, বাট এইটার পিসিআই কমপ্লায়েন্স আছে। কজ অফ এটা ক্লাউড বেসিস সফটওয়্যার, তাই মানি ব্যাক গ্যারান্টি আছে কিনা, সেটার পার্সোনাল নেম সার্ভার আছে কিনা, এটা হলো বেসিক। এটা কি প্ল্যানের ফিচার, এটাকে ক্লোজ করছি।
এরপর আসেন ইমেল ফিচার। এই যে হোস্টিং নেবেন, হোস্টিং এর ইমেল ফিচার কি, কয়টা ইমেল অ্যাকাউন্ট করতে পারবেন, ইমেল ফরওয়ার্ড করতে পারবেন কতগুলা, তারপর হচ্ছে ইমেল অটো রেসপন্ডারের ব্যাপারগুলো আছে কিনা, এসএমটিপি সার্ভার, আপনি এসএমটিপি সার্ভারটা অনেক বেশি মোস্ট ইম্পর্টেন্ট। এটা যারা ইমেল মার্কেটিং করে বা আপনাদের যদি ইমেল মার্কেটিং কোর্স অবজার্ভ বাই করা থাকে, আশা করি এটা আপনাদের বোঝার কথা এসএমটিপি। তারপরে হচ্ছে স্প্যাম এসএন আছে কিনা, আপনার এসপিএফ এটা অনেক ইম্পর্টেন্ট, এটা আছে কিনা। তারপর হচ্ছে এখানে দরকার নেই, এখানে হচ্ছে সিএসবি ইম্পোর্টটা লাগে না যদিও, তারপরে দরকার আছে ইমেলের দিকে। ডাটাবেজের দিকে অনেক বেশি সার্ভার দেওয়া দরকার। আমার ডাটাবেস পিএইচপি ঠিকঠাক মতো কাজ করবে কিনা, বা মাইএসকিউএল ডাটাবেস কতগুলো আমি নিতে পারবো, এই যেমন এগুলোর জন্য আনলিমিটেড এসকিউএল ডাটাবেস আমি ক্রিয়েট করতে পারি, বাট এইটার জন্য শুধুমাত্র আমি 50টা ডাটাবেস ক্রিয়েট করতে পারবো। এটা একটা দেখার বিষয়। আসেন এই যে সার্ভারের ফিচার, তাদের অ্যাপাচি সার্ভার দেখাচ্ছে, তারপরে সার্ভারে অ্যাপাচি 2x ইউজ করা যাচ্ছে, পিএসপির একদম লেটেস্ট ভার্সন যেটা 7.4, এটা তারা আপডেট দিয়ে দিয়েছে। নোড.js আমি 12.9 পর্যন্ত আমি পাইথন ইউজ করতে পারবো, রুবি ইউজ করা যাবে। এগুলো কিন্তু কাস্টম কোডিং, পাইথন, রুবি, মারিয়ানা ডিবি, এগুলো কিন্তু নোড.js, এগুলো পাইথন কাস্টম কোডিং, হ্যাঁ, পিএইচপি। তারপরে যেটা সিএমএস তো আলাদা, ঠিক আছে, র পিএইচপি আলাদা আর সিএমএস আলাদা। দেন হচ্ছে আমার হচ্ছে এখানে অনেকগুলো আছে আমার এই, তারপর হচ্ছে কন্ট্রোল প্যানেলের ফিচার্সগুলো দেখাচ্ছে আমাকে কি কি পাবো এখান থেকে। এই বিষয়গুলো একটু মেক শিওর করে নেবেন যে হ্যাঁ আমার জন্য যেগুলো হবে, আমি যে ওয়েবসাইট যে ক্যাটাগরি কাজ করতে যাচ্ছি সেটার জন্য এইখানে অ্যাকচুয়ালি যে আমি যে এখান থেকে অ্যাডভান্টেজ বা ফিচার্সগুলো দরকার সেগুলো আমি এখান থেকে অ্যাকচুয়ালি এই প্ল্যানের মধ্যে পাবো কিনা। যদি আমরা এগুলো দেখি না, আমরা যদি পাইসি কম দামে নিয়ে নেই, এটাই নিয়ম, এটাই করি, বাট দেখা উচিত, আমি মনে করি দেখা উচিত, একদম টোটালি মেক শিওর হয়ে নেওয়ার জন্য। তো সাপোর্ট আমার কেমন পাবো, অ্যাটলিস্ট প্রাইজের মধ্যে আসি, মাসে কত, বছরে কত, এই হিসাবে আমি নিয়ে নিতে পারবো। এখানে $33 লাগে প্রতি বছরে রিনিউ করতে, শুধুমাত্র 20 GB হোস্টিং, এবং প্রথম অবস্থায় কেনার সময় মানে $18, হ্যাঁ $18, প্রথমে $18 দিয়ে কিনতে হয়, তারপর হচ্ছে পরবর্তী বছর থেকে $33 হচ্ছে রিনিউ করতে। আমি এটাই চালাই। ওকে, তো এইগুলো হচ্ছে আমার ব্যাপারগুলো দেখার জন্য। আমি যদি এখন একটা ডোমেন বা হোস্টিং কিনতে চাই, তাহলে ব্যাপারটা কেমন আসে। ডোমেন নেম সার্চে যাই, এই ডোমেনটা অ্যাভেলেবেল পাইছিলাম, সো এই ডোমেনটা একটু কেনার চেষ্টা করি। ধরেন এই ডোমেনটা আমরা পারচেস করবো, তাহলে কিভাবে পারচেস করবো? সো অ্যাকাউন্ট কেনার সময় মাস্ট বি আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে গিয়ে হচ্ছে এখানে অ্যাড টু কার্টে আমরা দিয়ে দেখি, এটা এই ডোমেনটা আমার এই যেখানে কার্ট আছে, কার্টে হয়ে গেছে, এই যে ভিউ কার্ট। আমরা এখান থেকে যদি ভিউ কার্টে যাই সেটাও হবে, বা এখানে নর্মালি ইউজুয়ালি আমার এখানে অ্যাজ ইউজুয়াল কার্ট আমার চলে আসছে। দেখেন অটোমেটিক্যালি রিলোড বা রিডাইরেক্ট হয়ে কার্টটা চলে আসছে। এখন এখান থেকে আরো অ্যাডভান্স ফিচার্স আছে, যে ফারুক ভাই এই যে .comটা নিলাম, এটার মধ্যে কি আমি ওয়েব হোস্টিং, এটার সাথে আমি কোনো ওয়েব হোস্টিং নিতে চাই, বা আমি কি এসএসএল নিতে যাচ্ছি, নাকি আমি ওয়ার্ডপ্রেসের হোস্টিং এটার সাথে অ্যাড করে নিতে চাই, সেটা আমি চাইলে নিতে পারি, ঠিক আছে। তো আমার যদি দরকার নেই, আমি শুধু একটা সিঙ্গেল ডোমেন কিনছি, সো এখান থেকে এই পাশে যেটা আপনার দরকার, এই যে এখানে যে কার্ট যে সাইন আছে, এই সাইনে ক্লিক করলেই এটা আপনার এটার সাথে অ্যাটাচড হয়ে যাবে। ধরেন এটার সাথে আমি একটা ওয়ার্ডপ্রেসের হোস্টিংও নিব, ওকে, অ্যাড করে দিলাম। টোটাল অ্যাড করার পরে আমি দুইটা জিনিস অ্যাড করেছি, এইটা আর হচ্ছে আমার এই যে এই ওয়ার্ডপ্রেস হোস্টিং, এবং দুইটা আমি যদি নিচে স্ক্রল করি, এই বাকি এখানে আরো সাজেশন আছে, যদি আরো কিছু লাগে সেখান থেকে আপনি নিতে পারেন। ফাইন, তো আমার এখানে টোটাল যে দুইটা জিনিস নিয়েছি তার একটা সাব টোটাল প্রাইস এখানে দেওয়া আছে, দুইটা আইটেম টোটাল প্রাইস আছে $31। কি কি আইটেম, ভিউ আইটেমে ক্লিক করলে দেখতে পাবো, আর বাকিটা আমরা চেক আউটে দিলে আমরা পেমেন্টের অপশনসে চলে যাব, পেমেন্ট গেটওয়েতে। তো চেক আউট করে দিচ্ছি। আচ্ছা, এখন এখানে টোটাল আমার এই বাই নাও অপশনসে চলে আসছে। এইখানে হচ্ছে আমার এই যে ওয়ার্ডপ্রেস যেটা নিছি স্টার্টার ইয়ারলি $22, এটা অ্যাড আছে। আর আমরা যে ডোমেন নিয়েছি, ডোমেনটা এখানে আছে। ডোমেনের সাথে কি কি দিচ্ছে ফ্রিতে, আমাদের হচ্ছে হুইজ গার্ডটা দিচ্ছে, যেটা এনাবল করা আছে, এবং এটা অটো রিনিউ হবে, যেটার জন্য অল টাইম ফ্রি, এটার জন্য কোনো পেমেন্ট লাগবে না। আমি যে আলাদা কোনো প্রিমিয়াম ডিএনএসকে নিতে চাই, সেই ক্ষেত্রে আমি এটা এনাবল করে দিলে এইটার প্রাইসটাও সাথে করে অ্যাড হবে। আর টোটাল প্রাইস হচ্ছে আমার $8.88 হচ্ছে আমার এই হচ্ছে farukbhai.com যে ডোমেনটা আছে এটার জন্য, এবং এইটার যে ICANN ফি আছে, এই ফির জন্য তারা আরো 18 সেন্ট অ্যাড করছে, বা ভ্যাট বলতে পারেন এটা, হ্যাঁ, ডোমেন রেজিস্ট্রেশনের ভ্যাট, এটা অ্যাড সহ টোটাল প্রাইস আমাকে এখানে দিচ্ছে। তো আমাদের যদি কোনো প্রমোশন কোড থাকে বা প্রোমো কোড থাকে, কোড আপনি এখানে দিয়ে দিলে, কোড দেওয়ার পরে অ্যাপ্লাই করলে যত পার্সেন্ট লেস পাওয়ার কথা ততটুকু অফার আপনি এখানে পেয়ে এই প্রাইসটা লেস হয়ে যাবে। লেস হওয়ার পর আমরা অর্ডার কনফার্ম করি।
এখন দেখেন এখানে আমার কার্টের আরেকটা অপশনস আছে, টোটাল আমাকে সব ডিটেলস দিয়ে একটা চেকলিস্ট দিয়ে দিছে। আমার কার্ড এখানে অ্যাড করা আছে, দেন হচ্ছে আমার অ্যাড্রেসেস এখানে আছে, ফোন নাম্বার আছে, সব কিছু আছে। আমি যদি পেমেন্ট এখন ক্লিক করি তাহলে আমার এই যে পেমেন্ট মেথড, আমার যে কার্ড মাস্টার কার্ড অ্যাড করা আছে, আমার কার্ড থেকে টাকা কেটে নিবে, ডলার কেটে নিবে। শেষ, এতটুকুই হচ্ছে কথা। আমি আর পেমেন্টে ক্লিক করে টাকাটা হারাতে চাচ্ছি না, মূল্যবান টাকাটা। তো এই হচ্ছে কার্ড, আমার কার্ডের জায়গায় থাকুক, পে নাও জায়গায় থাকুক, আপনার এখানে তো পে নাও এটা ক্লিক করে দিবেন। দ্যাটস ইট, আপনার কেনা শেষ। যে মেল দিক থেকে হচ্ছে অ্যাকাউন্ট এটা ওপেন করেছেন সেই মেইলে আপনার কনফার্মেশন চলে যাবে। এই হচ্ছে আমার 3টা স্টেপ। পে নাও ক্লিক করার পর 4 নাম্বার স্টেপ ডানে, কমপ্লিট, শেষ, আর কিছু না। এভাবে একটা ডোমেন বা একটা হোস্টিং নেমসেট থেকে কিনতে হয়। ঠিক অন্যান্য ওয়েবসাইটেও একই রকম ফর্মুলা, একইভাবেই কিনতে হবে। অ্যাকাউন্ট করে আপনার চুজ করে নিয়ে যেটা যেটা লাগবে সেটা অ্যাড করে নিয়ে আপনি কিনে নেবেন। ওয়েবসাইট ক্রিয়েট করার অনেক জায়গা আছে, আবার জ্যাম সার্ভার আছে, আমরা সার্ভার থেকে হচ্ছে ক্রিয়েট করতে পারি। তবে এখন কথা হচ্ছে অনেকের পিসির অবস্থা খারাপ থাকে। পিসির অবস্থা খারাপ বলতে কনফিগারেশন খারাপ বা একটু হাই প্রোফাইলের একসাথে কাজ করতে গেলে দেখা যায় পিসি স্লো হয়ে যায়, হ্যাং হয়ে যাচ্ছে, এই প্রবলেমও থাকতে পারে। সো জ্যাম যে সবাই কাজ করবে, জ্যামের প্রসিডিউরটা একটু কঠিন। সেই ক্ষেত্রে আমরা যেহেতু ওয়েব ডেভেলপিং করছি না বা একদম প্রফেশনালি ওয়েবসাইট ডিজাইনের কাজ করছি না, সেক্ষেত্রে জ্যাম সার্ভারটা আমি আপনাদের দেখাচ্ছি না। আমরা এমন একটা ওয়েবসাইট ইউজ করব যেখান থেকে আমরা ফ্রিতে ডোমেন হোস্টিং নিব, এবং ফ্রিতে ডোমেন হোস্টিং নিয়ে আমরা এখানে থিম ইনস্টল করব, এবং থিম ইনস্টল করার পর ওয়ার্ডপ্রেস সিএমএস এর উপরে আমরা এটাকে কাস্টমাইজেশন করব। তো এটা হচ্ছে, তো এখন সময় হচ্ছে 1 ঘন্টা 5 মিনিট, অলরেডি আগের ক্লাসে গেল 1 ঘন্টা 5 মিনিটের পর থেকে এখন আমাদের যে টপিক, সেকেন্ড টপিক ছিল যে সিএমএস কি, ওয়ার্ডপ্রেস কি, আর কাস্টমাইজেশন, আর বেসিক যে কাস্টমাইজেশনটা ওয়ার্ডপ্রেসকে ইনস্টল দেওয়ার পর সেই টপিকটা দেখবো। তো ফ্রিতে ওয়েবসাইট ডিজাইন করার জন্য অনেক সাইট আছে, ঠিক আছে। তার মধ্যে একটা সাইট যেটা হচ্ছে মোটামুটি ফ্রি সাইটের যেগুলো যতগুলো সাইট আছে সেগুলো থেকে একটু ফাস্ট কাজ করে। কারণ ফ্রিতে যখনই সব ফ্রি জিনিসই মনে করবেন যে যতই ফ্রি যাবেন সেখানে একটু ঘাপলা থাকবে, ঠিক আছে। কারণ ফ্রির ভ্যালু এখন আর এই সময়টাতে এসে যদি বলেন সেটা বোকামি ছাড়া কিছু না। এদেরও প্রিমিয়াম ভার্সন আছে কিন্তু এরা ফ্রিতে করা যায়। তো এটা হচ্ছে একটা সাইট। আমরা আজকে এইখানে এই জায়গাতে আমরা একটা ওয়েবসাইট ক্রিয়েট করব, এই ওয়েবসাইটের মধ্যে যেখানে আমরা আমাদের নিজেদের জন্য একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে সিএমএস, সেখান থেকে আমরা আমাদের ওয়েবসাইটটাকে কাস্টমাইজেশন করব। এইরকম সাইটের মতো আরো সাইট আছে, যেমন তার মধ্যে আরেকটা সাইট আছে byte.host, এই নামে একটা সাইট আছে, যে সাইট থেকে আমরা ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। byte.host, হ্যাঁ, এখান থেকেও আমরা ফ্রিতে কাজ করতে পারি। তবে এখানে এই যে সাইটটা, এটা একটু অনেক মারাত্মক ধরনের সমস্যা করে। কখনো কখনো দেখবেন আজকে প্র্যাকটিসের জন্য ওয়েবসাইটে ক্রিয়েট করছেন, কালকে ঢুকে দেখতেছেন সাইটটা খুঁজে পাচ্ছেন না, ডিলিট হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে বা কাজ করতেছে না, লগ ইন করতে পারছেন না, অনেক এরকম মারাত্মক সমস্যা করে। একটা সময় এটা ছিল, ভালো ছিল। 2017-18 যখন আমরা প্র্যাকটিস করতাম তখন এটা আমাদের ইউজ করতাম প্র্যাকটিসের জন্য। বাট এখন আর এটা না, দরকার নাই, এটা ইউজ করার দরকার নাই। এখন নতুন এটা আসছে, আমরা এটাতে ইউজ করব। সো বেসিক্যালি এখানে আপনাকে সাইন আপ করে নিতে হবে ফার্স্ট অফ অল। সো গেট স্টার্টেডে ক্লিক করার পর আমার ফ্রি অ্যাকাউন্ট ওপেন করার জন্য, রেজিস্ট্রেশনের জন্য আমার এখানে সাইন আপের দিয়ে দিয়েছে অপশনস, টোটাল ফিল আপ করে, যে আমার ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে। আর আমি লিঙ্কডিন, যদি আপনার প্রোফাইল আগে থেকে আপনি যদি চান লিঙ্কডিন থেকে লগ ইন করে নিতে, সেদিক থেকে লিঙ্কডিন দিয়ে নিতে পারেন। আর যদি ম্যানুয়ালি আপনার নাম, কোম্পানির নেম, আপনার ইমেল, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করেন সেক্ষেত্রে দিতে পারেন। আর এদিক থেকে যদি আপনি গুগলের মাধ্যমে যদি লগ ইন করতে চান সেটাও পারেন। আগে থেকে আপনার জিমেলে লগ ইন করে আছেন, জাস্ট এখানে ক্লিক করলে আপনি আপনার অ্যাকাউন্ট দিয়ে এখানে লগ ইনটা করে নেবেন। দ্যাটস ইট, আর কিছু না। তো আমার এখানে আশা করি আপনারা অ্যাকাউন্টটা ক্রিয়েট করা জানেন। অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দেখাচ্ছি না, কজ অ্যাকাউন্টটা আপনারা ক্রিয়েট করতে পারবেন না। আমরা ডিরেক্টলি যেটা করছি সেটা হচ্ছে এখানে লগ ইন করার ট্রাই করি। লগ ইনে ক্লিক করলাম, লগ ইনে ক্লিক করি, দেখি কি আসে। আমি আমার লগ ইনটা হচ্ছে আমি ডিরেক্টলি গুগল থেকেই করে দিচ্ছি। আমি আর ম্যানুয়ালি ইমেল দিয়ে ইনপুট করছি না, সময় বাছাই। তো নর্মালি আপনার ইমেলে ক্লিক করলেই, যে ইমেল দিয়ে লগ ইন করবেন সেটাতে ক্লিক করলেই অটোমেটিকলি এখান থেকে আপনার ইমেল কনফার্মেশন হয়ে যায়, আপনাকে ড্যাশবোর্ডে নিয়ে যাবে আপনার। এ হচ্ছে আমার ইমেল। আমার রেজিস্ট্রেশন এখন ফিনিশ করতে যাচ্ছি। সো আমার মেল হচ্ছে এইটা, আমার ফার্স্ট নেম লাস্ট নেম যেগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি। আর এদিক থেকে হচ্ছে কোম্পানি,
নিজের অর্গানাইজেশন বা কোনো কোম্পানির নাম থাকতে দিতে পারেন। আমি কোনো এজেন্সি কিনা সেটা, সো ডেফিনেটলি না, নো থাকবে, যেহেতু ফ্রিতে করছি। দেন কন্টিনিউ। দেখেন আমার জন্য নতুন একটা ড্যাশবোর্ড ক্রিয়েট হয়েছে। সো এখানে আমার আগে থেকে কোনো ওয়েবসাইট এখানে নাই, ঠিক আছে, যেহেতু অন্য একটা মেল দিয়ে করেছি। তো এখানে সাইট আছে, অর্গানাইজেশন আছে, সাপোর্ট আর অ্যাকাউন্ট। অ্যাকাউন্টে গিয়ে আপনারা যে অ্যাকাউন্ট দিয়ে করেছেন সেটা ডিটেলস আপনি চেঞ্জ করতে পারেন। তো আমরা একটা নতুন ওয়েবসাইট এখানে ক্রিয়েট করব। সো ক্রিয়েট নিউ সাইট ক্লিক করছি, যে অ্যাকচুয়ালি ওয়ার্ডপ্রেসে কিভাবে ইনস্টল কি করব, সিএমএস কি, তারপর এগুলোর ডেফিনিশন আমি পরে বলছি, আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিই। ওকে, এখন আমার সাইটের নাম দিতে বলছে, যে এখানে তো অ্যাকচুয়ালি ডিরেক্টলি আমরা যে ডোমেনের কথা বলছিলাম, আমাদের ডোমেন লাগবে সাইটে লগ ইন করার জন্য, রাইট? আমরা যেহেতু ফ্রিতে করছি, ডিরেক্টলি ডোমেন তো হয় না, সাব ডোমেন হয়। যেমন এখানে আমার একটা এক্সাম্পল দিয়ে রেখেছে, যেমন ডেভ সাইট নেম ডট, আপনার ওয়েবসাইটে যে ওয়েবসাইট আমরা এখন আছি সেটা .io। আমি এখানে যে নামটা দিব এটাই অ্যাকচুয়ালি এখানে ক্রিয়েট হবে। সো ধরেন আপনাদের নাম দিলাম হচ্ছে সিটিজি 152। এখন দেখেন এখানে নাম চেঞ্জ হয়ে গেছে, ডেভ -ctg 152 ডট, এই হচ্ছে আপনাদের ওয়েবসাইটের নাম। তো আমার কোন কান্ট্রির জন্য ক্রিয়েট হবে, তো এই 4টা কান্ট্রি সাপোর্ট করতেছে, তারা আপাতত ইউনাইটেড স্টেটসই থাকুক, এটা যেভাবে ডিফল্ট হিসেবে আছে এটাই থাকুক, আমরা কন্টিনিউ করছি। তাদের জন্য যেটা করছে সেটা হচ্ছে যে তারা একটা সাবডোমেন আমার জন্য তারা ক্রিয়েট করে দিচ্ছে, এবং কন্টিনিউ যখন দিয়েছে এখানে দেখেন হালকা করে লোডিং হচ্ছে, আমার জন্য তারা আমার সাইটটা ক্রিয়েট করছে। আচ্ছা, এইখানে তারা 3 ধরনের সিএমএস দিচ্ছে, একটা হচ্ছে ওয়ার্ডপ্রেস, একটা ড্রুপাল 8, একটা হচ্ছে ড্রুপাল 7। তো এখানে যে 3টা সিএমএস দেখতে পাচ্ছি, এখন আসেন সিএমএস কি বা সিএমএস অর্থ কি। এই যে সিএমএস এর ফুল মিনিং হচ্ছে কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। তো সিএমএস হচ্ছে এমন একটা ফাংশন যেখানে আগে থেকেই আপনি রেডিমেড থিম ইউজ করে আপনি আপনার সাইটটাকে জাস্ট কিছুটা ডিজাইনটাকে ঠিক রেখে যেখানে যেটা হওয়া দরকার ছিল আপনার মতো করে কাস্টমাইজ করে নিয়ে আপনি আপনার মতো সাইট বানায় ফেলবেন, সিএমএস এর কাজ। আর যেটা কাস্টম কোডিং বা র পিএইচপি বলি, সেটা হচ্ছে টোটালি আপনার জাভা স্ক্রিপ্ট, জেকিউরি, জাভা ফ্রেম ইউজ করে আপনার কোনো একটা কোডিং হতে পারে, সেটা হতে পারে লারাভেল, হতে পারে সেটা রুবি, হতে পারে সেটা রিয়েক্ট, এরকম যত টাইপসের কোডিং আছে সেটা, বা শুধু পাইথন ইউজ করে আপনি আপনার সাইটটাকে নিজের মতো করে একটা স্ট্যাটিক ওয়েবসাইট ক্রিয়েট করে ফেলবেন। সেটা হচ্ছে অ্যাকচুয়ালি কাস্টম কোডিং এর কাজ। আমরা কাস্টম না, আমরা ওয়ার্ডপ্রেসের সিএমএসটাকে ইনস্টল দিচ্ছি, সো আমরা ডিপ্লয় করছি। এখন সিএমএস এর মধ্যে অনেক টাইপসের সিএমএস আছে, তার মধ্যে ওয়ার্ডপ্রেস, ড্রুপাল দুইটাই, সো ওয়ার্ডপ্রেস, ড্রুপাল, পিএইচপি বিবি, ওপেন কার্ট, রিয়েল এস্টেট, এরকম অনেক কাইন্ডস অফ সিএমএস আছে। ওয়ার্ডপ্রেসটা ওয়ার্ল্ডের মধ্যে এখন পর্যন্ত 89% পিপল এটাকে ইউজ করে ওয়ার্ডপ্রেস, বাকিরা আদার যে পিপল আছে তারা হয়তো অন্যান্য আদার্সগুলোকে ইউজ করে। এখন যেটা করছে, আমরা যখন ডিপ্লয় করলাম ওয়ার্ডপ্রেসকে, ওয়ার্ডপ্রেসটা আমাদের জন্য এখন সিএমএসটা কি করছে, ডিপ্লয় করতেছে, তাদের ডিপ্লয় করে আমাকে পুরো একটা সাইট আমাকে অ্যাক্সেস করতে দিবে। কথা যদি বলি যে এখানে এক কথায় যে আমার ওয়ার্ডপ্রেসটা, আমার যে ডোমেনটা আমরা নিয়েছি, ডোমেনের পেছনে ইনস্টল করা হচ্ছে এবং আমার জন্য একটা সি প্যানেল ক্রিয়েট করা হচ্ছে। টোটাল কমপ্লিট হয়ে গেল। এখন বলছে ভিজিট ইউর সাইট ড্যাশবোর্ড। ওকে, আমরা প্যান্থিয়নের সাইট ড্যাশবোর্ডে ভিজিট করি। এই হচ্ছে এখানে আমার সি প্যানেল দেখাচ্ছে। এখন আপনারা যারা আগে থেকে এই সম্পর্কে জানেন, সি প্যানেল সম্পর্কে, তারা এখন বলতে পারেন এটা দেখতে এমন কেন, সি প্যানেল তো দেখতে এমন হয় না। এখন কথা হচ্ছে সি প্যানেল 3 রকম হয়, একটা হচ্ছে ভিস্তা প্যানেল, একটা সি প্যানেল, আর একটা হচ্ছে প্লেক্সের সি প্যানেল। এইখানে যে স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এটা প্লেক্সে অ্যাকচুয়ালি এভাবে দেখায়। প্লেক্সটা অনেক ইজি কাজ করা, ইউজার ফ্রেন্ডলি। আর সি প্যানেল যেটা হয় আমরা কিনে যেটা করি সাধারণত, প্লেক্সও কেনা সি প্যানেলই হয়। অনেক ওয়েবসাইট আছে যারা প্লেক্সের সি প্যানেল দেয়, অনেক আবার নর্মাল যে অ্যাজ ইউজুয়াল যে সি প্যানেল আগে থেকেই হয়ে আসতেছে ওইরকম ভাবে দেয়। তো এইটা অ্যাকচুয়ালি যে সি প্যানেলটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি একটা প্লেক্সের সি প্যানেল। তো এখন এখানে আমি কোডিং, আমার ডাটাবেস, আমার যে ফাইল ম্যানেজার এখানে আছে, আমার ডোমেন, ব্যাকআপ, ইরোর যা যা আছে সব এখানে ইনফরমেশন আমার এখানে দেওয়া আছে, ঠিক আছে। আমরা এখান থেকে কোন দিকে আর নজর দেওয়ার দরকার নেই, আমরা ভিজিট ডেভেলপমেন্ট সাইট আগে ক্লিক করে দেখি কি আসে। ভিজিট ডেভেলপমেন্ট সাইট আমাকে এখানে বলতেছে আমার যে সিএমএসটা ওয়ার্ডপ্রেস ইনস্টল দিচ্ছে সেটাকে এখন পুরোপুরি ইনস্টল করে সেট আপ করে দিতে বলছে। আমার কোথায় লগ ইন হয়েছে, wp admin install.set.php তে। এইখানের কাজটা কি এটা আমরা পরে বুঝবো, আগে ইনস্টল দিই। এখানে যখন আমরা ক্লিক করলাম কোথায়, যে ভিজিট ডেভেলপমেন্ট সাইট, আমাদের এখানে ওয়ার্ডপ্রেসটাকে এখন ইনস্টল দিচ্ছি। আমাদের ল্যাঙ্গুয়েজ ইংলিশেই থাকবে, দেন কন্টিনিউ।
এখন হচ্ছে সাইটের টাইটেল, সাইটের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড। আচ্ছা, সাইটের টাইটেলটা কি? এই যে দেখেন, আমরা এখানে যখন আসছি এই ওয়েবসাইটটাতে, এইখানে দেখেন এই যে উপরে সিটিজি 152 লেখা আছে, এখানে যে টেক্সটটা আছে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইটের টাইটেল, যেটা এখানেও থাকে, আবার এই যে নিচে যেখানে এখানেও আছে, এখানেও লোগোর পাশেও থাকে। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সাইটের টাইটেল। আর এরপর যে ইউজার নেম পাসওয়ার্ড, সেটা যেটা হচ্ছে আমরা সাইটে ঢুকবো। সো এখানে ধরে নিলাম আপনাদের সিটিজিও 152 সাইটের টাইটেল রাখলাম। তারপরে হচ্ছে ইউজার নেম। ইউজার নেম হচ্ছে আপনি যে আপনার ওয়ার্ডপ্রেস সাইটে তো অ্যাক্সেস প্যানেলে যখন লগ ইন করবেন তখন জন্য একটা ইউজার নেম পাসওয়ার্ড লাগবে, এছাড়া আপনি লগ ইন করতে পারবেন না। সেই ইউজার নেমের পাসওয়ার্ডটা হচ্ছে এইটা। তো আমি সহজ হিসাবে অ্যাডমিন দিয়ে রাখছি, যেহেতু আমাদের প্র্যাকটিস পারপাসে করছি। সো আমি যাতে কঠিন কিছু দিচ্ছি না, যেন ভুলে না যাই, সেজন্য কঠিন কিছু দিচ্ছি না। পাসওয়ার্ডটা আমি অ্যাডমিন দিয়ে রাখছি। কিন্তু অ্যাডমিন কিন্তু অনেক ভেরি উইক একটা পাসওয়ার্ড। সো এখানে যে কনফার্ম পাসওয়ার্ড আছে, কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড, যখন একটা উইক পাসওয়ার্ড দিবেন এটাকে চেকমার্ক করে দিবেন যে হ্যাঁ ঠিক আছে, আমি উইক পাসওয়ার্ডটাকে কনফার্ম করতে চাচ্ছি। তাহলে ইউজার নেম হচ্ছে আমার অ্যাডমিন, পাসওয়ার্ড হচ্ছে আমার অ্যাডমিন। আপনারা অন্য কিছু দিলে অন্য কিছু দিয়ে অবশ্যই আপনাদের নোটপ্যাডে বা আপনার বিভিন্ন জায়গাতে নোট করে রাখবেন। এইখানে যে জায়গাটা আসতেছে এটা হচ্ছে আপনার ইমেলটা এই জন্য দিবেন। এখানে আপনার সাইটে যদি কখনো কোনো সমস্যা হয়, ইউর করতে বা পাসওয়ার্ড ভুলে গেছেন, সেগুলোকে ফরগট করতে হবে পাসওয়ার্ড, হ্যাঁ, আরও আদার যে সকল সমস্যাগুলো ক্রিয়েট হবে, প্রত্যেকটা প্রবলেম ফিক্স করার জন্য আপনার মেইলে কনফার্মেশন পাঠাবে। তো এখানে যে মেইলটা দেবেন এখানেই সব ধরনের অ্যাক্সেসগুলো আসবে। এটাকে চেকমার্ক না করে যেভাবে আছে সেভাবেই থাকুক, দরকার নেই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি আমাদের। আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস যেটা আছে ক্লিক করলে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হয়ে যাবে। সো ক্লিক করে দিচ্ছে। ভাইয়া সিটিজি এখানে এখন দেখেন আমাকে বলতেছে আমার আমার ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, আমার ইউজার নেম দিয়ে দিয়েছে, পাসওয়ার্ডটা দেখাচ্ছে না, পাসওয়ার্ড আমি কি দিয়েছি সেটা আমি জানি। এখন বলছে আমাকে লগ ইন করার জন্য সাইটে। আমাদের ওয়েবসাইটের ইউআরএল যেটা ছিল এটা ছিল এতটুকু। আগে আমাদের ইউআরএলটার মধ্যে একটু গিয়ে দেখি যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম কি হইলো আসলে। সাইট চলে আসছে, এখানে হ্যালো ওয়ার্ল্ড নামে বাই ডিফল্ট একটা থিম ইনস্টল করা আছে, এটা ডিফল্ট থিম। তো চলে আসছে। এখন আমার সাইটের অ্যাক্সেস প্যানেলে যেতে বলছে। এখান থেকে লগ ইনে ক্লিক করলে আপনার অ্যাক্সেস প্যানেলে যাওয়ার অপশনস পাবেন। আর ডিরেক্টলি যদি এখানে সাইটে ভিজিট করে ফেলেন, এখান থেকে যখন কোনো একটা ওয়েবসাইট অ্যাক্সেস প্যানেলে যেতে যাবেন তখন এখানে আপনার ওয়েবসাইটের নামের শেষে স্ল্যাশ দিয়ে লিখবেন wp-admin। অনেকগুলো প্যারামিটার আছে, আমি একটা একটা করে বলতেছি। দেখেন, যখন আপনি wp-admin লিখবেন, এইটাতেও যখন আপনি দেওয়ার পরে এন্টার দিবেন কিবোর্ডের থেকে, আপনি আপনার সাইটে অ্যাক্সেস করার অপশনস পাবেন। আবার যদি লেখেন যে wp-login, এইটাতেও আপনি অ্যাক্সেস করার অপশনস পাবেন। আবার যদি শুধু লেখেন লগইন, এটাতেও অ্যাক্সেস পাবেন। ঠিক আছে। এখন যদি মনে করেন যে আপনি লগ ইন দিচ্ছেন, wp-admin দিচ্ছেন বা wp-login দিচ্ছেন, বাট লগ ইনের অপশনস পাচ্ছেন না, কেমন পাচ্ছেন না দেখাচ্ছি। ধরুন আমি এখানে wp-admin দিচ্ছি, দিয়ে যখন এন্টার দিলাম, আমার এখানে আমার এই যে ওয়েবসাইটের যে ব্যাকএন্ডে অ্যাক্সেস প্যানেলে যেতে বলছে। আমার ইউজার নেম পাসওয়ার্ড দিলে লগ ইন হয়ে যাচ্ছি। তাহলে এখন এখানে আগে লগ ইন করে নিই। আমার ইউজার নেম দিয়েছিলাম অ্যাডমিন আর পাসওয়ার্ড দিয়েছিলাম অ্যাডমিন, দিলাম অ্যান্ড লগ ইন করে ফেলছি। এটা হচ্ছে আমাদের লগ ইন করার পর আফটার লগ ইন, এটা হচ্ছে আমাদের ব্যাকএন্ড। এখন আমাদের wp-admin দিলাম বলে এখানে লগ ইন হইলো। এখন দেখেন আমার সাইটে একটু চাই, এটা তো আমার সাইট, এটা আমার ওয়ার্ডপ্রেসে করা। এখন আমি যদি এখানে wp-admin দেই, আমার তো লগ ইন হওয়ার কথা, বাট এখানে আমাকে কি নোটিফিকেশন দেখাচ্ছে একটু দেখেন। আমার এখানে বলছে মাস্ট লগ ইন অ্যাক্সেস অ্যাডমিন এরিয়া, আমার এটা দিয়ে লগ ইন হচ্ছে না। আমি যদি আবার এখানে লিখি যে লগ ইন, জাস্ট wp-login, দেখেন কি আসে, সেম পেজ নট ফাউন্ড অপশন চলে আসছে। আচ্ছা না, লগ ইন হচ্ছে না, পেজ নট ফাউন্ড আসছে। দেখছেন, অ্যাক্সেস প্যানেলে যেতে পারছে না। কেন যেতে পারছে না? এই যে লগ ইনের যে প্যানেলটা বা প্যারামিটারটা, এটা অ্যাকচুয়ালি যদি আপনি চেঞ্জ না করেন, এটা ডিফল্ট, এটা হচ্ছে বাই ডিফল্ট একটা ওয়ার্ডপ্রেসে লগ ইন করতে গেলে এটা ডিফল্ট হিসাবে থাকে। যে ডিফল্টে আমরা এখানে আমাদের এখানে যখন যেটা ক্রিয়েট করেছি লগ ইন করেছি। কিন্তু একটা প্রফেশনাল যখন একটা বিজনেসের জন্য ওয়েবসাইট ক্রিয়েট করা হয়, হ্যাকাররা যেন ইজিলি এগুলো পেয়ে যায়। যখন আপনি এটা দিয়ে যদি আপনার লগ ইন অ্যাক্সেস এরিয়াতে আসতে পারেন, সেখানে কোডটাকে ডিডোস অ্যাটাক দিয়ে আপনি ইজিলি ইনজেকশন বা MySQL ইনজেকশন পুশ করে হ্যাক করে নিতে পারেন, সাইটটাকে অ্যাক্সেস নিয়ে নিতে পারবেন। যার কারণে এটাকে সিক্রেট অন্য একটা নামে এটাকে চেঞ্জ করে রেখে দেয়, যে এটা শুধুমাত্র ওই ব্যক্তিই জানবে, যে এখানে এই জায়গায় অন্য কোনো নাম দিলে চলে আসবে। যেমন আমার এখানে যদি আমি আমার নিজের নাম লিখি, সেই ক্ষেত্রে
আমাকে লগ ইন করার অপশন পাচ্ছে এখন, কারণ আমি এটাকে চেঞ্জ করে নিজের নাম দিয়ে রেখেছি। ঠিক আছে, সো এটাকে পরবর্তী টাইমে চেঞ্জ করে রাখা যায়। আমরা ডিফল্ট হিসেবে এখানে চলে আসছি। এই হচ্ছে আমাদের এক্সেস প্যানেল বা অ্যাডমিন প্যানেল। অ্যাকচুয়ালি যত কাজ কারবার সব আমরা এখানে করব, আর এখানে যা করব সেটা বা যেভাবে সাজাবো ইউজাররা এসে অ্যাজ ইউজুয়াল আমার এই ওয়েবসাইটে এসে দেখতে পারবে। তো এই হচ্ছে অ্যাকচুয়াল কথা, যে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করা বা ব্যাপারটা, বা সিএমএস কি বা ওয়ার্ডপ্রেসটা অ্যাকচুয়ালি কি। এতটুকু পর্যন্ত কার কোনো কোয়েশ্চেন্স আছে বা বোঝার কোনো অসুবিধা আছে? তো আমরা এই হচ্ছে অ্যাক্সেস প্যানেল, এই হচ্ছে আমার সাইট। এখন আমরা এখানে কি করব, একটা থিম ইনস্টল করব। আপনার যদি প্রিমিয়াম কোনো থিম আগে থেকে কেনা থাকে বা ক্লায়েন্ট যদি আপনাকে একটা কোনো প্রিমিয়াম থিম দেয়, সেই ক্ষেত্রে আমরা থিম এখান থেকে ইনস্টল করতে পারি, বা আমরা ফ্রি থিম ইউজ করলে থিম ইউজ করতে পারি। এখন বলে রাখা ভালো, প্রিমিয়াম থিমের মধ্যে থিম 3 রকমের হয়, সরি টোটাল থিম 3 প্রকারের হয়। একটা হচ্ছে ফ্রি থিম, যেটা অলওয়েজ ফ্রি, অ্যাজ ইউজুয়াল ফ্রি। একটা হচ্ছে প্রিমিয়াম থিম, টোটাল যেটা আমরা একদম পারচেস করে কোড সহ পারচেস করে কিনি। আরেকটা থিম হচ্ছে জিপিএল থিম, যেটার ফুল মিনিং হচ্ছে জেনারেলি পাবলিক লাইসেন্স। এটা পাওয়া যায়, ফ্রিতেই পাওয়া যায়, যেটা আপনি মনে করেন একই থিম অনেকগুলো ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। কিন্তু একটা প্রিমিয়াম থিমের সাথে একটা কোড আসে, যে কোডটা আপনি একটা সাইটে একবার ইউজ করতে পারবেন, এর পরবর্তীতে ওই থিম অন্য কোনো ওয়েবসাইটে দিলে আর কাজ করবে না, আবার নতুন করে পারচেস নিয়ে কোড নিয়ে নিতে হবে, আর কোড নিতে গেলে আবার আপনাকে পারচেস করতে হবে। এটা হচ্ছে জেনারেলি একদম প্রিমিয়াম থিম, যেটা ভ্যালিড লাইসেন্স সহ কেনা। যেটা জিপিএল থিম, ওইটা হচ্ছে মোটামুটি ক্র্যাক করা থিম, বাট ফুললি নাল থিম না। থিমের মধ্যে নাল থিম বলে একটা ব্যাপার থাকে। জিপিএল থিম আর নাল থিমের মধ্যে পার্থক্য আছে। জিপিএল থিমটা আপনি ইউজ করতে পারবেন, এটাকে এমনভাবে ক্র্যাক করা হয়েছে যেটাতে কিনা আপনি কোনো ধরনের প্রকারের ওই পারচেজের যে কোড থাকে সেই কোড ইউজ না করে আপনি ইনস্টল দিতে পারবেন, এবং প্রিমিয়াম যত ধরনের অ্যাডভান্টেজ ফিচার আছে সব করতে পারবেন। নাল থিমও করতে পারবেন একই কাজ, কিন্তু নাল থিমের সমস্যা হচ্ছে যে হ্যাকার বা যে কোম্পানি হ্যাক করে এটাকে ক্র্যাক করে রেখেছে, তারা তাদের বিজনেস চালানোর জন্য ওই থিমের কোডিংয়ের মধ্যে তাদের কিছু কোডিং দিয়ে রাখে, এবং তাদের এই কোডিং আপনি যখন তাদের এই কোডিং যুক্ত ওই যে নাল থিম, এটা যখন আপনি আপনার সাইটে ইনস্টল করবেন, আপনার কোথায় একটা সাইটে যখন একটা থিম ইনস্টল করা হয়, থিমটা থাকে হচ্ছে সি প্যানেলে বা আমার সার্ভারে। আপনার যে সি প্যানেল আছে, সি প্যানেল থেকে সব করা যায়। কিছুক্ষণ আগে নেমচিপ থেকে আমরা দেখেছি ইমেল পাঠানো যাচ্ছে, তারপরে অন্যান্য সব ধরনের কাজ করা যাচ্ছে। তো বিজনেস কোম্পানি করে কি, আপনার ওই নাল থিম ইউজের কারণে তাদের এই কোডগুলোকে ইউজ করে আপনার হোস্টিং এর মাধ্যমে আপনার নাম ব্যবহার করে তারা তাদের মার্কেটিং করতে পারে, তারা অন্য কোনো ব্যক্তিকে ইমেল পাঠাইতে পারে, আপনার সাইটে যত এক্সেস আছে সেটা দেখতে পারে, আপনি কি করছেন দেখতে পারে, যে কোনো মুহূর্তে আপনাকে চেঞ্জ করে ফেলতে পারে। সো নাল থিমে এই প্রবলেমগুলো হয়। সো যদি কখনো একটা জিপিএল থিম ইউজ করার পারপাসে কাজ করেন, যে আমি একটা জিপিএল থিম ইউজ করে প্রিমিয়াম জিপিএল থিম ইউজ করে কাজ করব, অবশ্যই মাইন্ডে রাখবেন থিমটাকে অ্যাকচুয়ালি জিপিএল থিম নাকি নাল থিম। এটা কে বুঝে? এটা কোনো একটা ওয়েব ডেভেলপারকে দিলে সে দেখে বলে দিবে যে হ্যাঁ এখানে এটা জিপিএল অর নাল। ঠিক আছে, এটার জন্য কোনো এমন কোনো ওয়েবসাইট নেই বা কোনো প্লাগইন বা এক্সটেনশন নাই যেটাতে আপনি চেক করতে পারেন, অ্যাটলিস্ট আমার জানা মতে নাই এখন পর্যন্ত। তো এই বিষয়টা একটু মাথায় রাখবেন থিমের ব্যাপারে। আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে একটা ফ্রি থিম ইউজ করবো। তো একটা ফ্রি থিম, এখানে একটা থিম যখন আপনি ইনস্টল দেবেন একটা ওয়ার্ডপ্রেসের সিএমএস এর এখানে অ্যাডমিন প্যানেলে, কোথা থেকে দিব? তো দিব হচ্ছে আমরা এই অ্যাপিয়ারেন্স থেকে। অ্যাপিয়ারেন্স থেকে এসে এই যে এখানে থিম অপশনটা আছে, থিমে ক্লিক করি। ওকে, তো এই হচ্ছে এইখানে যে থিমগুলো অ্যাকচুয়ালি আছে এখানে। এখন থিমে আসার পরে জাস্ট নর্মালি যখন অ্যাপিয়ারেন্স থেকে থিমে ক্লিক করলাম, এখানে কিছু থিম আসছে। এগুলো আগে থেকেই আমার এই যে ওয়েবসাইটটা আমরা নিয়েছি, যে ওয়েবসাইটের অ্যাকচুয়াল ওয়েবসাইট যেটা, এই ওয়েবসাইট যখন আমার জন্য এই ওয়ার্ডপ্রেসের থিমটাকে ইনস্টল দিয়েছে বা সিএমএসটাকে ইনস্টল দিয়েছে, সে রেডিমেড আগে থেকে আমার জন্য এই কয়েকটা থিম ইনস্টল দিয়ে রাখছে। এখান থেকে যে কোনো একটাকে আমি অ্যাক্টিভ করে দিলেই হয়ে যাচ্ছে। বাট এগুলো যদি একটাও আপনার দরকার না হয়, সেক্ষেত্রে কি করবেন, তাই না? যেমন এটা একটা থিম আগে থেকে আমার জন্য দিয়ে রাখছে, আপনি অন্য কোনো একটা থিম নেবেন। কি থিম? ধরুন আপনাকে ই কমার্স সাইট বানাতে চাচ্ছেন, ই কমার্স সাইটের জন্য ই কমার্স থিম লাগবে, ই কমার্স থিম দিতে হবে। সো আমরা এখানের কোনো থিমই ইউজ করব না করে নিজের একটা থিম আলাদাভাবে চুজ করে ফ্রি থিম দিব, অথবা প্রিমিয়াম থিম যদি থাকে সেটাকে আপলোড করবো। সেটা হচ্ছে করার জন্য এই যে অ্যাড নিউ এখানে আছে থিমের পাশে, অ্যাড নিউতে ক্লিক করি। এখানে অ্যাড নিউ এর মধ্যে এইখানে যতগুলো থিম আছে, এখানে অনেক থিম আছে, যতগুলো একটা পেজে যতগুলো দেখাচ্ছে তো দেখাইছে, এখানে অনেক থিম আছে। সো আপনার যে টাইপসের থিম দরকার, এখানে সার্চ থিমে ক্লিক করলেই আপনি এখানে যে ধরনের সাইটের থিমের নাম যদি আগে থেকে জানা থাকে
সেক্ষেত্রে থিমের নামটা লিখলেই এখানে থিমটা চলে আসবে। বা আপনি ধরেন যে ব্লগিং এর জন্য থিম চাচ্ছেন, আপনি ই কমার্সের জন্য থিম চাচ্ছেন, সেক্ষেত্রে কিওয়ার্ডটা দিলেই আপনার জন্য দিয়ে দিবে এখান থেকে ফ্রি থিম। আর যদি কোনো প্রিমিয়াম থিম আপনার আগে থেকেই থাকে, সেটাকে আপনি এখানে জাস্ট ইনস্টল দিবেন। সেখানে আপলোড থিমের মধ্যে আবার ক্লিক করবো। আপলোড থিমে ক্লিক করলে এইখানে হচ্ছে আপনার অপশনস এখানে চলে আসছে। এখান থেকে আমরা চুজ ফাইল যেটা আছে, চুজ ফাইলে ক্লিক করলে আপনি আপনার যে ডাইরেক্টরিতে বা যে ফোল্ডারে বা যে ড্রাইভে আপনার পিসিতে থিমটাকে রেখেছেন, সেখানে গিয়ে আপনি আপনার থিমটাকে দিয়ে দিবেন। যেমন আমার কাছে প্রায় কয়েকশোর মতো থিম আছে, এগুলো যেমন কিছু থিম আছে আমার কাছে, টোটাল 1500 থিম আছে টোটাল, সব মিলে মনে হয় এগুলো সব প্রিমিয়াম থিম। তো প্রিমিয়াম থিম টোটাল জিপ ফাইল আকারে কিন্তু থিম থাকে, ঠিক আছে। থিমকে জিপ ফাইল থেকে কখনোই এক্সট্রাক্ট করবেন না, এক্সট্রাক্ট করা থিম আসে না। পুরো হচ্ছে জিপ ফাইলটা, যেমন একটা ডিবি থিম, কারণ এই ডিবি থিমটা আপনি দিতে চাচ্ছেন, তো পুরো থিমটা ধরে ওপেনে ক্লিক করবেন। করার পর আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করার পরপরই হচ্ছে এটা তার নিজের মতো করে ইনস্টল করে নিবে। দ্যাটস ইট। এখন আমরা যদি এখান থেকে ফ্রি থিম ইনস্টল দিতে চাই, সেই ক্ষেত্রে কি করতে পারি? ধরেন আমরা একটা থিম দিব, নাম হচ্ছে অনপ্রেস। দেখে পাই কিনা থিমটাকে। থিম এখানে আছে, অনেক ভালো একটা থিম, অনেক সুন্দর একটা থিম এটা। এই হচ্ছে অনপ্রেস এক্সপ্রেস অনপ্রেস নামে আরো একটা থিম আছে। এখানে অনেকগুলো থিম আছে। আপনি এখান থেকে ইচ্ছা করলে যদি যে থিমটা আপনার পছন্দ হয় কাজ করার সুবিধার্থে, আপনি এখান থেকে নিজের মতো করে দিতে পারেন। সো আমরা ট্রাই করি এখান থেকে কোন থিমটা দিব বলেন তো। বলেন আপনার একটা থিমের নাম বলেন তো, এখান থেকে দেখি কোনটা দেওয়া আছে। আপনাদের যেটা বলেন সেটাই দিই। কোনো পোর্টফোলিও অ্যাকাউন্টে থিম দেন। আচ্ছা ঠিক আছে। যেমন আচ্ছা, এখানে পোর্টফোলিওর আরো কিছু থিম এখানে আসছে, যেখানে সবগুলো হচ্ছে পোর্টফোলিওর থিম, যেটা যেটা হচ্ছে আপনার দরকার। তো ধরেন আমি এই থিমটা নিতে চাচ্ছি, বা এই থিমটা ধরেন ইনস্টল দিলাম অনলাইন পোর্টফোলিওটাকে। এই যে জাস্ট ইনস্টলে ক্লিক করে দিলেই ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হয়ে গেছে। এখন থিমটাকে আমরা এখান থেকে অ্যাক্টিভ করে দিই। অ্যাক্টিভ থিমটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। একটা থিম যখন অ্যাক্টিভ হয়, মাথায় রাখবেন একটা থিমের পেছনে অনেকগুলো ডেমো থাকে। তো ডেমো ইম্পোর্ট করার আগ পর্যন্ত আপনার সাইটটা টোটালি এইটা যেমন একটা ভিউ আসছে, রাইট? আমি যদি থিম ডিটেলস দেখতে চাই, আমি যদি থিমের ভিউটা দেখতে পারবো এখান থেকে। অ্যাকচুয়ালি থিমটা দেখতে কেমন, ডিজাইনটা বা স্ট্রাকচারটা কেমন, একদম সেম টু সেম এই স্ট্রাকচারটাই আসবে আমার। আমি শুধু পরবর্তীতে কাস্টমাইজ করে নিজের করে নিব। এটার জন্য ডেমোটা ইম্পোর্ট করতে হবে। এটা একটা ব্যাপার। আরো কিছু ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা থিমের পেছনে কিছু ম্যান্ডেটরি, একদম রিকমেন্ডেড কিছু প্লাগইন থাকে, যে প্লাগইনগুলো ছাড়া এই থিমটা পারফেক্টলি কাজ করবে না। সেই থিমগুলোর প্লাগইনগুলো অবশ্যই মাস্ট বি ইনস্টল করবেন। এখন পর্যন্ত আমি কিছু ইনস্টল করি নাই, শুধুমাত্র থিমটাকে ইনস্টল করে অ্যাক্টিভেট করেছি। এখন চলেন আমাদের সাইটটাতে একটা রিলোড দিয়ে দেখি। আগে ছিল এরকম, থিমটা একটা নতুন একটা থিম ইনস্টল দিয়ে অ্যাক্টিভ করেছি, এখন একটা রিলোড দিই। ডিজাইনটা আসছে এরকম, যে আমরা এখন যে থিমটা দিছি বাই ডিফল্ট এরকম দেখতে হচ্ছে। এখনো ডেমো ইম্পোর্ট করিনি, বাই ডিফল্ট হিসেবে এভাবে আসতেছে। ওকে, এখন এখানে প্রথম কাজ হচ্ছে এই থিমটা ইনস্টল দেওয়ার পরপরই সাথে সাথে এখানে দেখেন দিস থিম রিকোয়ার্ড দ্য ফলোইং প্লাগইন। একটা হচ্ছে থিম ডেমো ইম্পোর্টার, একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7। এটা তো মাস্ট বি লাগে কন্ট্যাক্ট ফর্ম 7, কারণ কন্ট্যাক্ট ফর্ম ছাড়া হচ্ছে আপনার সাথে কেউ কমিউনিকেশন করবে ফর্মের মাধ্যমে, সেটা আপনি প্রপারলি রেডি করতে পারবেন না। এইটাকে এখান থেকে একটা একটা করে না দিয়ে আমরা বরং এখানে বরং দুইটা চাচ্ছে। প্রিমিয়াম থিম যখন দিবেন, যেটা পারচেস করে, এখানে দেখবেন 8টা 10টা প্লাগইনও আসতে পারে। প্রত্যেকটাকে একসাথে দিয়ে দিব। সো বিগিন ইনস্টলিং প্লাগইন, এখানে যে অপশনসটা আছে এটাতে ক্লিক করি। এখানে আমার দুইটা থিম আছে, এখানে 7টা থিম থাকতে পারে, আগেই বললাম। প্রত্যেকটা থিম একটা একটা করে ইনস্টল দেওয়ার সময় আমার কাছে নাই। প্লাগইনের এই জায়গায় চেক মার্ক করলে যতগুলো প্লাগইন থাকবে একসাথে চেক হয়ে গেছে। তারপর এখান থেকে যে আমার অ্যাকশন অপশনস আছে, এখান থেকে গিয়ে আমরা কি করব, থিমটা কিন্তু এখন ইনস্টল দেওয়া হয়নি। সো এইখান থেকে ইনস্টলে ক্লিক করার পর ইনস্টল করে দিলাম। একসাথে যতগুলো থিম থাকবে সবগুলা একসাথে অ্যাট এ টাইম ইনস্টল হয়ে যাবে। ওকে, থিমগুলো আমার ইনস্টল হয়ে গেছে। এখন গেল কই থিমগুলো? কত হচ্ছে এটা, থিমগুলো গেল কই? প্লাগইনগুলো গেল কই? যে প্লাগইনগুলো আমরা ইনস্টল দিলাম, প্লাগইনগুলো গেল কই? তো প্লাগইনগুলো গেল হচ্ছে এইখানে দেখেন নিচে প্লাগইন নামে একটা অপশন এখানে আছে। আমরা এই প্লাগইনে ক্লিক করব। এখন ইনস্টল করেছি, এখনো কিন্তু প্লাগইনগুলোকে অ্যাক্টিভেট করি নাই। সো অ্যাক্টিভেট করব। সো প্লাগইনে যাচ্ছি। প্লাগইনে এসে দেখেন আরো ডিফল্ট হিসেবে দুইটা প্লাগইন এখানে আগের থেকে আছে। একটা হচ্ছে অ্যাক্সমেথ আর একটা হচ্ছে হ্যালোডলি। এই হ্যালোডলি আমাদের কোনো কাজের না, এটা কোনো দরকার নাই। সো এটাকে আমরা কেটে দিচ্ছি। এটা বাই ডিফল্ট হিসেবে আগে থেকেই থাকে, আপনাদেরও থাকবে, ডিলিট করে দিবেন।
আকিসমেতটা আমাদের দরকার আছে। আকিসমেতটা কি একটু বলে রাখি। সেটা হচ্ছে আকিসমিথ হচ্ছে যে আপনি যখন একটা ওয়েবসাইট ক্রিয়েট করে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট দিবেন, যেটাই করেন কন্টেন্ট দিবেন, যে টাইপেরই দেন। কন্টেন্ট দেওয়ার পর অনেক লোক আসবে কমেন্ট করতে, কমেন্ট করে অনেকে আপনার সাইটে স্প্যাম দিয়ে যেতে যাবে, স্প্যাম কমেন্ট করতে যাবে। সেই ক্ষেত্রে এই আকিসমেথ যে কাজটা করে সেটা হচ্ছে যারা স্প্যামিং করতে যাবে কমেন্টের মাধ্যমে আপনার ওয়েবসাইটে বা কন্টেন্টের জন্য, এই স্প্যামার কন্টেন্টগুলোকে আকিসমেথ ধরে এবং সেগুলোকে আপনার কাছে নোটিফিকেশন দেয় যে এই কন্টেন্টগুলো স্প্যাম, এগুলো আপনি ডিলিট করবেন না, রেখে দিবেন। বা আপনি যদি আকিসমেথকেই বলে রাখেন যে ডিলিট করে দেওয়ার জন্য এই টাইপের কন্টেন্ট আসলে বা কমেন্ট আসলে, আকিসমেথ সেই কাজটা করে রাখবে। আকিসমেথের অ্যাক্টিভেটটা করার ক্ষেত্রে গেলে আগে আকিসমেথে হচ্ছে আপনাকে সাইন ইন করতে হবে। তাকে এখানে আকিসমেথ প্রিমিয়াম প্লাগইন আবার ফ্রি প্লাগইনও আছে। তো ফ্রি ভার্সনটা যদি নেন সেই ক্ষেত্রে কিছু কাজ করবে, কিছু কাজ অ্যাডভান্স ফিচার্সের কাজগুলো করবে না। বাট আকিসমেথ ওই যে মূল যেই কাজ অ্যাকচুয়ালি সেটা অবশ্যই করবে। অ্যাক্টিভ এই জন্য, একটা অ্যাক্টিভ করার পর সময় এখানে অ্যাকাউন্ট এই জন্য করতে হবে আকিসমেথে, কারণ এটাকে অ্যাক্টিভ করার জন্য একটা এপিআই কি লাগে। অ্যাকাউন্ট করা ছাড়া আপনি এপিআই কি পাবেন না। সো এপিআই কি নিয়ে তারপরে হচ্ছে আমাদের এটাকে অ্যাক্টিভ করব। সো এটাকে রেখে দিচ্ছে আপাতত, আমরা এই দুইটা আগে ইনস্টল করে দিচ্ছি, যেগুলো অ্যাক্টিভেট করে দিচ্ছে। সিলেক্ট করলাম করে ঠিক সেমভাবে অ্যাকশনে এসে এখানে অ্যাক্টিভেট অপশন আছে, অ্যাক্টিভ বা অ্যাক্টিভেটে ক্লিক করার পরে এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন দেখেন আমার এখানে অ্যাক্টিভেট হয়ে গেছে। অ্যাক্টিভেট হয়ে যাওয়ার পর এই যে ডেমো ইম্পোর্ট করতে হবে, এখনো দেখেন আমি যে এখন তো ডেমো ইম্পোর্টের প্লাগইন ইনস্টল দিয়েছি, দেখেন তো কোনো চেঞ্জ আসছে কিনা। কোনো চেঞ্জ আগের মতোই এখন আছে। কেন? আমরা শুধুমাত্র এখন পর্যন্ত ডেমো ইম্পোর্টের প্লাগইন ইনস্টল দিছি, ডেমো ইম্পোর্ট করি নাই। এখন ডেমো ইম্পোর্ট করব। ডেমো ইম্পোর্টের জন্য এই ডেমো ইম্পোর্টার প্লাগইন, ঠিক আছে। তো এখান থেকে কোনো কাজ নেই, আমরা যাবো আবার অ্যাপিয়ারেন্সে। এই যে ডেমো ইম্পোর্টের যে অপশনটা, এখন একটা কথা, ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যে আমরা এই যে ডেমো ইম্পোর্ট করব, আমরা যখন অ্যাপিয়ারেন্সে আসছি দেখতে পাচ্ছি এই যে ডেমো ইম্পোর্ট নামে একটা অপশন এখন চলে আসছে। এটা কোথায় আসছে? অ্যাপিয়ারেন্সে আসছে। আপনারা হয়তো বা এই থিমটা ইনস্টল দিবেন না, অন্য কোনো থিম ইনস্টল দিবেন। সেই ক্ষেত্রে যেটা অ্যাপিয়ারেন্সের মধ্যেই থাকবে এটা কিন্তু না। এক একটা থিমের ফাংশন অনুসারে এই ডেমো ইম্পোর্টের অপশনটা এক এক জায়গায় চলে যায়। আমার হয়তো বা এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপিয়ারেন্স থেকে ডেমোতে আছে। কেউ কেউ হয়তো বা দেখবেন টুলস অপশনস আসলে, যে টুলসে এসে দেখবেন যে আপনার এখানে ডেমো ইম্পোর্ট নামে অপশনস আছে। বা আলাদাভাবে এই যে এখানে যে প্ল্যাটফর্মগুলো আলাদা অপশনস আছে এখানেই লেখা থাকবে যে ডেমো ইম্পোর্ট। সো এক একটা থিমের মানে ক্যাটাগরি হিসাবে এক এক জায়গায় থাকতে পারে, একটু খুঁজে দেখবেন কোথায় আছে, বলে রাখলাম। সো এই বিষয়টা মাথায় রাখবেন। সো আমার এখানে অ্যাপিয়ারেন্স থেকেই আছে ডেমো ইম্পোর্ট। আবার অনেকে এসে বললেন না যে আপনি তো দেখাচ্ছেন অ্যাপিয়ারেন্স থেকে, আমি তো পাইলাম না। আমি বলে রাখছি বারবার, আমার এখানে অ্যাপিয়ারেন্সে আছে, তার মানে এটা না আপনার এখানে অ্যাপিয়ারেন্স থাকবে। যদি আপনি অন্য থিম ইনস্টল দেন আপনার অন্য কোনো জায়গায় ওটা যেতে পারে। সো অবশ্যই টুলসে, অ্যাপিয়ারেন্সে খুঁজে দেখবেন কোথায় এই ডেমো ইম্পোর্ট লেখা আছে। এখন যে শুধু ডেমো ইম্পোর্ট কথাটাই লেখা থাকবে এটাও গ্যারান্টেড না। আমার এখানে লেখা আছে ডেমো ইম্পোর্ট, আপনার থিমের জন্য লেখা থাকতে পারে যে ইম্পোর্ট ডেমো ডাটা। জিনিস কিন্তু একটাই, শুধু দেখবেন যে ডেমো কথাটা আছে কিনা। আমার এখানে ডেমো ইম্পোর্ট, আপনার থাকতে পারে ইম্পোর্ট ডেমো ডাটা। বুঝতে পারছেন তো বিষয়টা, ব্যাপারটা আমি কি বোঝাতে চাচ্ছি অ্যাকচুয়ালি? ওকে, তো আমরা অ্যাপিয়ারেন্স থেকে ডেমো ইম্পোর্টে ক্লিক করতেছি। এই থিমের জন্য একটাই ডেমো করা আছে এবং এখানে মোটামুটি ডেমো স্টাইলটা এখানে দেখাচ্ছে অ্যাকচুয়ালি দেখতে ওয়েবসাইটটা কেমন হবে ডেমোটা ইম্পোর্ট করার পরে। আপনাদের থিমে 4-5টা থাকতে পারে, প্রিমিয়াম থিমে আরো বেশি থাকে। ডিপেন্ড করে থিমের কোয়ালিটির উপরে, থিমের উপরে। আমরা গেট স্টার্টেড, আমার এখানে গেট স্টার্টেড আছে, আপনাদের এখানে লিখতে পারে ইম্পোর্ট ডাটা, ইম্পোর্ট ডেমো, সিমিলার জিনিস। গেট স্টার্টেড করে দিচ্ছি। এখন এখানে 2টা ক্যাটাগরি দিচ্ছে, একটা হচ্ছে মেইন পোর্টফোলিও আর একটা হচ্ছে, হ্যাঁ ঠিক আছে। সো এখানে এখন দেখেন ইম্পোর্ট নামে একটা অপশন আমার চলে আসছে। এটা হচ্ছে অল হিসাবে, নর্মালি একটাই আছে, ফ্রিতে অল হিসাবেই আমার একটাই আছে পোর্টফোলিও। সো যদি এখানে আলাদা আরো থাকতো অথবা আরো আসতো। সো আমরা এটা এখান থেকে ইম্পোর্টে ক্লিক করে দিচ্ছি। ইয়েস, ইম্পোর্ট ডেমো, এখানে প্রসেসিং চলতেছে। সো আপনার হয়তো অন্য কোনো জায়গায় দেখাবে প্রসেসিং। সো খেয়াল করবেন যে কোথায় অ্যাকচুয়ালি প্রসেসিং হচ্ছে বা ডেমোটা হচ্ছে কিনা ইম্পোর্ট, বা এখানে শুধু যেমন রাউন্ড হচ্ছে এখানে রাউন্ড হতে পারে। সো একটু খেয়াল করবেন। আমার এখন এখানে কি বলতেছে, আমার টোটাল ওয়েবসাইট সাকসেসফুলি ডেমোটা ইম্পোর্ট হয়ে গেছে। ভিজিট মাই সাইটে ক্লিক করলে আপনার সাইটে নিয়ে যাবে, দরকার নেই, আমরা ওকে করে দিচ্ছি। এখন আসেন, আমাদের সাইটটা এরকম ছিল, ডেমো ইম্পোর্ট করেছি। এখন একটা লোড দেই, দেখি কেমন আসে। যখন ডেমোটা ইম্পোর্ট করেছি এখন দেখেন পুরো সাইটের স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আমার এখানে মেনু চলে আসছে, আমার এখানে লোগো আসছে, আমার এখানে একটা ইমেজ আসছে,
এখানে বাটন চলে আসছে। এখানে আরেকটা ইমেজ আসছে, একদম নিচে যদি যাই এখানে আসছে অ্যাবাউট মি, এখানে একটা বাটন আসছে, ডিজাইনটা চলে আসছে, কি কি সার্ভিস দিচ্ছেন সেগুলো আসছে। টোটাল আপনার যেভাবে আমাদের ডেমো ছিল এভাবে আছে। এখন আপনার কাজ হচ্ছে, আপনি যদি চান স্টাইল এটা এভাবেই থাকবে, এভাবেই রাখতে পারেন, শুধু আপনার মতো এডিট করবেন সেটাও পারেন। আবার যদি মনে করেন যে না এই অংশটা দরকার নেই, এটা কেটে দিব, কেটে দিয়ে এই জায়গায় অন্য কিছু বসাতে পারেন, বা সবই থাকবে, আরো জিনিস অ্যাড হবে আপনি অ্যাড করতে পারেন, টোটাল ইচ্ছা। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আমার ডেমোর অবস্থা, একদম ফুটার সহ হুবহু এরকম চলে আসছে। এখন শুধু এটাকে আমার কাস্টমাইজ করতে হবে। চলো একদম চলে যাই ফ্রন্টে। আচ্ছা আসেন সাইটে, ডেমো ইম্পোর্ট করলাম, একবার কাজ করে একবার ড্যাশবোর্ডে ঘুরে আসি। আচ্ছা, এখন এখানে কিছু বিষয় আছে, দেখেন এখানে অনেক কিছু জিনিস আসছে, এগুলো আমার দরকার নাই। যদি মনে করেন এগুলো আমার দরকারই নেই, একদমই দরকার নেই, এগুলোকে এখান থেকে সরাই দিব। কিভাবে সরাবো? এখান থেকে যে স্ক্রিন অপশন আছে, যেগুলো যেগুলো আপনার দরকার নেই সেগুলো এই যে স্ক্রিন অপশনে ক্লিক করলে এখানে চেক মার্ক করা আছে, এখানে কি কি দেখাচ্ছে। আমি এগুলো তুলে দিচ্ছি, আমি ওয়েলকাম তুলে দিচ্ছি, ওয়ার্ডপ্রেস তুলে দিচ্ছি, কুইক ড্রাফট এখান থেকে তুলে দিচ্ছি, অ্যাক্টিভিটিকে তুলে দিচ্ছি, অ্যাট এ গ্লেন্স তুলে দিচ্ছি, সাইট স্ট্যাটাস, ওয়েবসাইটকে এখান থেকে সব তুলে যখন দিলাম স্ক্রিন থেকে, আমার এই জায়গাটা খালি হয়ে গেল। এখন এখানে যদি আমি আমার ইচ্ছা মতো কোনো জিনিসকে ড্যাশবোর্ডে যদি কোনো অপশন মেনুকে নিয়ে আসতে চাই, স্ক্রিন নিয়ে আসতে চাই, সেক্ষেত্রে আমি এখানে এনে নিজের মতো দিতে পারি যদি ইম্পর্টেন্সি মনে করি। আমার কাছে মনে হয় না এটা কোনো ইম্পর্টেন্সি আছে। এখন কথা হচ্ছে আসেন পোস্টে যাই। এই পোস্টে যদি যাই, আমি যে ডেমো দিয়েছি, ডেমোটা যে ইম্পোর্ট করলাম ওয়েবসাইটের, এই যে আমরা এখানে যে ডেমো দিয়েছি, ডেমোর যে কন্টেন্টগুলো আছে বা এই যে ব্যক্তি লিখেছে, এই ব্যক্তির মধ্যে তার একটা ব্লগ আছে এখানে, তার মানে ব্লগে সে লেখালেখি করেছে কিছু একটা। ব্লগে তো লেখালেখি করার জন্যই হয়, তো লেখালেখি করার জন্য ব্লগে তার কিছু টেক্সট বা পোস্ট থাকতে পারে, এগুলো ডেমো পোস্ট, যেগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। এই ডেমো যতগুলো পোস্ট আছে সবগুলো আমরা আমাদের এই ড্যাশবোর্ড থেকে যখন পোস্টে ক্লিক করব, পোস্ট এরিয়াতে এই ওয়েবসাইটে যত ধরনের ব্লগের জন্য টার্গেট করে পোস্ট করা হয়েছে প্রত্যেকটা পোস্টকে এখান থেকে পেয়ে যাবেন। অনেকগুলো পোস্ট, প্রায় 9টা পোস্ট আছে। আপনি ইচ্ছা করলে যদি এই পোস্টগুলোকে এখান থেকে ডিলিট করে দিয়ে আপনি আপনার মতো করে পরবর্তীতে পোস্ট করবেন। এগুলো কিন্তু সবই ডেমো, ঠিক আছে? এগুলা জাস্ট আপনার বোঝার সুবিধার্থে আপনি যেন ইজিলি এগুলোকে কাস্টমাইজ করতে পারেন নিজের মতো বুঝে বুঝে, সেই জন্যে এগুলো এখানে দিয়ে রাখা হয়েছে। আপনি আপনার মতো করে পরবর্তী টাইম এগুলো ডিলিট করে দিয়ে, যেমন এখানে সবগুলো একসাথে ডিলিট করে দিব, সরি সিলেক্ট করে এখান থেকে মুভ টু ট্রাশ করে দিব। মুভ টু ট্রাশ করে দিলেই আমার এই সবগুলো কন্টেন্ট এখান থেকে ডিলিট হবে। এরপরে আমি আমার মতো করে যদি কোনো পোস্ট করি ব্লগের জন্য, সেই ক্ষেত্রে আমি পাবো ব্লগটা অ্যাকচুয়ালি কোথায়। ব্লগ সেগমেন্ট হচ্ছে এই যে এটা, যেখানে ক্লিক করলে সব ধরনের এই যে টেক্সটগুলো আমি যা যা লিখবো সব এখানে থাকবে বা আমার ব্লগিং সেক্টরে থাকবে। ডিলিট করে দিলাম। সো আমি এখন এখান থেকে ইচ্ছা মতো করে এগুলোকে কি করতে পারি, নিজের মতো করে আবার অ্যাড নিতে গেলে আমরা এখানে পোস্ট করতে পারি। এটা আমরা অন পেজে শিখবো কিভাবে আমরা পোস্ট করতে হয় একটা ওয়েবসাইটের মধ্যে। তো এরপর আসেন পেজের মধ্যে। আগে থেকে কিছু পেজ আছে, কি কি পেজ আছে দেখেন। ব্লগ নাম একটা পেজ আছে, এই পেজটা কোথায়? এই পেজটা হচ্ছে এইখানে, এই যে ব্লগ নামে একটা পেজ আছে। তারপর আরেকটা পেজ আছে, কি পেজ? একটা হচ্ছে যে অ্যাবাউট মি একটা পেজ আছে। এই পেজটা কোথায়? অ্যাবাউট মি, এই যে এখানে একটা অ্যাবাউট মি পেজ আছে, এই পেজটা হচ্ছে এই পেজটা, ঠিক আছে? সো আপনি এখানে যতগুলো পেজ ক্রিয়েট করবেন এই পেজগুলোকেও এখানে মেনু হিসেবে দিতে পারেন, আবার ক্যাটাগরি ক্রিয়েট করলে ক্যাটাগরিগুলোকেও মেনু হিসেবে দিতে পারেন। ডিপেন্ড করে আপনি কিভাবে দিবেন, পেজ দিবেন নাকি ক্যাটাগরি দিবেন আপনার ক্লাস। তো এই হচ্ছে আমার পেজের অবস্থা। যেগুলো যেগুলো দরকার সেগুলো আমরা এখান থেকে করে নিব, দেখে নিব বা ডিলিট করে দিব। প্রাইভেসি পলিসি পেজ আছে বা ওয়েব ডিজাইনিং পেজ, আপনার যদি পেজ এক্সট্রা লাগে সেই ক্ষেত্রে আমরা পেজ ক্রিয়েট করে পেজগুলোকে এখানে রেখে দিতে পারি অথবা ডিলিট করে দিব। এই হচ্ছে কথা। এখন প্রত্যেকটা ওয়েবসাইট, এটাকে যদি এখন আমি কাস্টমাইজেশন করি, কাস্টমাইজেশনের বিভিন্ন পদ্ধতি আছে। হ্যাঁ, সবার মুখে একটা বেসিক কথা শোনা যায় যে এলিমেন্টর হইলেই বা হচ্ছে এলিমেন্টরের মতো আরো অনেকগুলাই হচ্ছে এডিটর আছে, এলিমেন্টর প্লাগইন দিয়েই হচ্ছে এডিট করা যায়। ঠিক আছে, যায়, কিন্তু কথা হচ্ছে সব ওয়েবসাইটের জন্য এলিমেন্ট প্রযোজ্য না, বা সব ওয়েবসাইটে এক এলিমেন্ট দিয়ে এডিট করা ঠিকও না। আপনি শুধু এলিমেন্টর দিয়ে ঠিক করবেন, অন্য কাজ জানবেন না, সেটা তো হতে পারে না। যদিও এটা আমাদের একদম বেসিক্যালি একদমই কাজ না, বাট জেনে রাখার জন্য বেসিকটা জেনে রাখা, কারণ এটা টোটালি কাজ হচ্ছে ওয়েবসাইট ডিজাইনার বা ডেভেলপারের। কিছু কোডিং থাকতে পারে, সেগুলোকে চেঞ্জ করা, সব তার এলিমেন্টর দিয়ে পারবেন না। হ্যাঁ, এই ওয়েবসাইটটা এলিমেন্টর সাইট দিয়েই বানানো, আপনি এটা পুরোটা যেভাবে বানানো হয়েছে পুরোটা এলিমেন্টর দিয়ে করা যায় এই ডিজাইনটা, বা করতে পারবেন আপনিও, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে সব সাইটে কিন্তু আবার এলিমেন্টর খাটে না বা কাজ করে না বা প্রয়োজন হয়ও না। ঠিক আছে, সো চলেন আবার একটু যাই। এখানে এই হচ্ছে আমার সাইটের পেজেস, এরপর হচ্ছে আমার কি কি কমেন্ট আসবে সেই বিষয়গুলো এখানে আছে। আমার এই যদি এখানে কাস্টমাইজে আসি, এখান থেকে আমি আমার সাইটটাকে কাস্টমাইজ করতে পারবো, অথবা আমি যদি এলিমেন্টর প্লাগইন থেকে গিয়ে যদি আমি
প্লাগইনগুলোকে মধ্যে থেকে দেখি একটা নতুন প্লাগইন আনতে পারি। So, এখানে অলরেডি পেজ বিল্ডার একটা বানানো হয়েছে, তারা এলিমেন্টর ইউজ করতেছে না। দেখেন এখানে আরো কিছু প্লাগইন আসে, তার মধ্যে একটা হচ্ছে গুটেনার, যেটা হচ্ছে পেজ বিল্ডার ফর, এটা একটা পেজ বিল্ডার, এটাও এলিমেন্টরের মতোই কাজ করে। তো এই যে ডিজাইনটা এখানে করা হয়েছে বা স্ট্রাকচারটা এখানে বানানো হয়েছে, এটা কোন প্লাগইন দিয়ে বানানো হয়েছে? এই প্লাগইন দিয়ে বানানো হয়েছে। আপনি যদি এটা না ইউজ করে এলিমেন্টর ইউজ করেন, আপনি এলিমেন্টর ইউজ করে বানাতে পারেন অ্যাজ ইউর উইশ। আচ্ছা, বেসিক্যালি জাস্ট কাস্টমাইজ করাটা একটু দেখি। এখান থেকে চলে যাই হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যাব? কাস্টমাইজে যাব। কাস্টমাইজে ক্লিক করব, দরকার। আচ্ছা, এখন দেখেন এইখানে কিন্তু কিছু চেঞ্জ হচ্ছে। এখন এই জায়গার চেঞ্জের দায়িত্ব অন্য জায়গার মধ্যে। আমরা যে প্লাগইনটা দেখে আসছি যেটা এলিমেন্টরের মতো, এইটার কাজ হচ্ছে এইখানে। কিন্তু এইখানে যে কাজগুলো, আমার মেনু বার ঠিক করা, আমার লোগো ঠিক করা, এগুলো হচ্ছে আমি এখান থেকে চেঞ্জ করে নিতে পারি। এখানে অনেকগুলো অপশনস এখানে আমার আছে, প্রত্যেকটা ধরে ধরে আমি মেনু বার, যেমন এই মেনু যেটা আছে, এই মেনু থেকে মেনু ঠিক করে নিতে পারি, বা আদার্স অপশনগুলো ঠিক করে নিতে পারি। একটু জাস্ট মিনিট দেখে নিই নেক্সট ক্লাস আপনাদের কি। নেক্সট ক্লাস হচ্ছে কন্টেন্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, টোটাল কাস্টমাইজেশনটা আজকে ক্লাসে শেষ করতে পারবো না। সো কন্টেন্ট মার্কেটিং ক্লাসে ইনস্টলাইজেশনের যে বাকিগুলো থাকবে কাস্টমাইজেশনের, সেগুলো একটু দেখানোর ট্রাই করবো, ঠিক আছে? আপাতত যতটুকু কভার করা যায় আর 10 মিনিটের মধ্যে। তো এখান থেকে আমার হোম পেজ স্লাইডার সেটিং, হোম পেজের স্লাইড হিসাবে যে স্লাইডারের সেটিংটা, স্লাইডারের সেকশনটা কি আছে, শো করবে নাকি হাইড করবে? আমি যদি হাইড করি দেখেন কি আসে, এখান থেকে একটু চেঞ্জ হবে যখন আমি হাইডে ক্লিক করলাম। এখন দেখেন পেছনে যে ইমেজটা ছিল, একটা ইমেজ ছিল স্লাইডার হিসেবে, সেই ইমেজটা এখন চলে গেছে, এটার পেছনে আর ইমেজটা নাই। আমি যদি এখন আবার শো করি, এই সেই ইমেজটা স্লাইডার হিসেবে যেটা ছিল এটা চলে আসছে। এখন কথা হচ্ছে স্লাইডারটা এ তো অন্য ব্যক্তির ছবি, এখানে তো আমার ছবি থাকা দরকার ছিল, তাই না? তো এখান থেকে আমার ছবি দিলে মনে হয় ভালো হইতো, এটা দিয়ে যাচ্ছি পরে। এখন স্লাইডারের এখানে কি কি লেখা আছে? আলেকজান্ডার লেখা আছে। তো ধরেন আমি এখান থেকে এটাকে অন্য কিছু লিখব, সেখান থেকে আমি এখান থেকে দিতে পারি নিজের মতো করে, বা আমরা পুরো স্লাইডারটাকে নতুন একটা স্লাইডার বানায় নিয়ে স্লাইডারটাকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারি। তো সিলেক্ট পেজ হিসেবে রেখে দিলাম, দেখি কি আসে। চলে গেছে, আমি একটা স্লাইডার দিয়ে রাখছিলাম, সেটা এখন এখান থেকে চলে গেছে। আমি যদি অন্য কিছু দিই সেটা দিতে পারি, আমি যদি এবার এটা ডিলিট করে দিই সেটাও করতে পারি। আমি যদি নতুন স্লাইডার এখান থেকে অ্যাড করতে চাই, তো নতুন স্লাইডার এখানে অ্যাড হয়ে গেল, দেখেন নতুন স্লাইডার অ্যাড হয়ে গেছে। সো আমরা এখান থেকে স্লাইডারের জন্য যদি এক্সট্রা কোনো পেজ বানায় রাখি, স্লাইডার বানায় রাখি, সেখান থেকে আমরা স্লাইডারটাকে বানায় নিয়ে সেখানে আমরা দিয়ে দিতে পারি। এখান থেকে ডিলিট করে দিচ্ছি, এটা আর লাগবে না। এটা এখান থেকে এখন লেখা আছে এখানে টেক্সটার, এখানে দেখেন হায়ার মি, আগেরটার মতো আগে থাকুক। স্লাইডারের ইমেজটা এখন চেঞ্জ করলে আপনারা বুঝবেন না, এটাই থাকুক। আচ্ছা, এখানে যে কথাগুলো লেখা আছে, কথাগুলো অন্য জায়গা থেকে চেঞ্জ করতে হবে। কাজ সেই বাটনে যে হায়ার মি কথা লেখা আছে, হায়ার মির জায়গায় যদি আপনি অন্য কিছু দিলে লিখতে চান, এখানে যে বাটনের টেক্সট আপনি যদি চেঞ্জ করে এখানে লিখে থাকেন যে কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলে কোথায় যাবে, সেই একটা ইউআরএল তো আমাকে দিতে হবে। আচ্ছা, কন্ট্যাক্ট বাটনে ক্লিক করলে যে কন্ট্যাক্টাসের যে পেজ আছে এই পেজে যাবে। এখানে কন্ট্যাক্টাস পেজের ইউআরএলটা এখানে দিয়ে দিব। সাপোজ মনে করেন এখানের কন্ট্যাক্ট পেজের ইউআরএলটা হচ্ছে এমন যে এটা, আমি যদি একটু কন্ট্যাক্টাস পেজেই যাই, জাস্ট a minute দেখি কন্ট্যাক্টের ইউআরএলটা কি। ডিরেক্টলি কন্ট্যাক্ট আসে চলে যাচ্ছে, এখান থেকে একটা পোর্টফোলিও সিঙ্গেল একটা প্যারামিটারে করা হয়েছে। আচ্ছা, যদি এরকম হয় যে আলাদা করে কোনো ইউআরএল থাকে, সেক্ষেত্রে আপনি আপনার ইউআরএলটা এখানে আলাদা করে দিয়ে দিবেন যে আপনার কন্ট্রাক্টের জন্য কোন ইউআরএল হওয়া উচিত। যেমন এখান থেকে যাই, এটা আপনার সাইট, ইউআরএলটা হওয়া দরকার, ইউআরএলটা হুবহু এভাবে দিয়ে দিবেন। তখন যখন এটা দিয়ে আমরা এখান থেকে পাবলিশ করে দিব, তখনই এই কন্ট্যাক্টাস বাটনে ক্লিক করলে কোথায় যাবে? আমার এই কন্ট্যাক্টাস পেজ যেটা আছে বা যেখানে আমি আমার ইউজারদেরকে নিতে চাচ্ছি, এই বাটনের মাধ্যমে কল করার মাধ্যমে সেখানে আমাদেরকে নিয়ে চলে যাবে। এটা গেলো আপাতত এখানকার ব্যাপারটা। স্লাইডারের সেকশনটা আসে, একটু ব্যাক করি। এখান থেকে কাটবেন না, ঠিক আছে? এখান থেকে কেটে দিলে একবারে কেটে যাবে। এই যে এই জায়গা থেকে আমরা অ্যারো থেকে একটা একটা করে ব্যাকে আসবো, যা যা করে দিয়ে আসছি। এরপর আসেন লেআউট আর ডিজাইনের মধ্যে।
এখানে ডিফল্ট সাইডার লেআউট অপশন দেখাচ্ছে, স্লাইডারের আমার আমার সাইড বারটা কি ডাইনে থাকবে না বামে থাকবে সেই ব্যাপারটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ডিরেক্টলি আমার যদি লেফট সাইড বার করি দেখেন কি আসে। এই সাইড বারটা মেবি পোস্টের জন্য আছে, যেহেতু এখানে সাইড বার সাধারণত পোস্টের জন্য থাকে, হোম পেজেতে কোনো সাইড বার থাকে না। ব্লগের মধ্যে যে যখন যাব কোনো একটা আর্টিকেল পড়তে যাব তখন সাইড বারটা থাকবে। সাইড বারটা অ্যাকচুয়ালি কি, সাইড বার হচ্ছে একটা ওয়েবসাইটের সাইডে যেই ক্যাটাগরিগুলো থাকে একটা পোস্টের, অ্যাকচুয়ালি ওই কাজটা এখানে করে। তারপর একটু ব্যাকে আসি, হচ্ছে ফিচার্ড ইমেজ বা সিঙ্গেল পোস্টের যে পেজ থাকে, সিঙ্গেল পোস্ট পেজ সেটা অবশ্যই দেখাবে কিনা সেটার ব্যাপারটা এখানে আছে। তারপরে হচ্ছে আপনার ব্লগ বা লেআউট, এই যে ব্লগ বা লেআউট যেটা আছে সেখান থেকে হচ্ছে আমি আমার আর্কাইভ থাকবে কিনা সেই অপশনসটা এখান থেকে দেখতে পারি। তো আপাতত এতটুকু রাখেন অপশন, আমি পরে এগুলো নিয়ে ইন ডিটেল ডিসকাস করবো। কালার অপশন আসছে, কালার অপশন হচ্ছে এই যে আমার ওয়েবসাইটের যে কালার, এই কালারটাকে যদি আমি চেঞ্জ করতে চাই যে এই কালার আমি রাখবো না, কালারটাকে চেঞ্জ করে আমি ধরেন গ্রিন কালার দিয়ে দিচ্ছি বা এই কালার দিয়ে দিব, সেই ক্ষেত্রে আমার এখানে কালারটা চেঞ্জ হয়ে যাবে। পেজটা চেঞ্জ করে কিভাবে? ওইটা যাচ্ছি একটু পরে যাচ্ছি। তারপরে এই হচ্ছে আমার কন্ট্রাক্টের কালারে চলে যাচ্ছে। আমার যদি আশেপাশে কি কালার, এগুলো হচ্ছে আমার ফুটারের কালার। এখন দেখেন ফুটার ব্যাকগ্রাউন্ড কালার সব কিছু দেওয়া আছে। এটা কি কালার? এটা প্রাইমারি কালার। প্রাইমারি কালার বলতে এই যে আমার প্রাইমারি কালার আমি চেঞ্জ করেছি। এ হচ্ছে ফুটারের ব্যাকগ্রাউন্ড কালার। একদম ফুটারে যদি আসি, যে ফুটারের যে কালারটা আছে এই কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি এখান থেকে যখন আমি কালার চেঞ্জ করব ফুটারের কালারটাও চেঞ্জ হয়ে যাবে। একটা একটা করে যাচ্ছি, ওই যে ইমেজ চেঞ্জেও যাচ্ছি। তারপর হচ্ছে ফ্রন্ট পেজের অপশনসে আসি। ফ্রন্ট পেজের অপশনসের মধ্যে হাইড ব্লগ পোস্ট আর স্ট্যাটিক পেজ ফ্রম ফ্রন্ট পেজ, এখান থেকে অপশনটা দেওয়া আছে। এই জন্য এই যে ব্লগের যে পোস্টগুলো করছি এটা আমি আলাদাই একটা ক্যাটাগরি রেখে দিচ্ছি বা আলাদা একটা পেজ ক্রিয়েট করছি, যে পেজের মধ্যে শুধুমাত্র পোস্টগুলো হবে বা পোস্টগুলো হলে এই ব্লগ পেজের মধ্যেই যাবে। এটাকে আমি আমার এই ফ্রন্ট পেজের মধ্যে দেখাতে চাই না, দেখাচ্ছেও না। যার কারণে দেখাতে চাই না বিধে এখানে চেক মার্ক করা আছে যে হাইড ব্লগ পোস্ট আর স্ট্যাটিক পেজ অন ফ্রন্ট পেজ। ফ্রন্ট পেজ থেকে আমি আমার ব্লগের যে পোস্টগুলো আছে সেগুলোকে হাইড করে রাখতে চাচ্ছি, তো হাইডই থাকবে এটা। তারপর হচ্ছে ব্রেড ক্রাম্পস। ব্রেড ক্রাম্পসটা হচ্ছে আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, দেখেন যে এরকম ছোট্ট একটা কিওয়ার্ড লিখেছে সার্চ করি, হেলথ নিশ নিয়ে কাজ। আচ্ছা, যেটা দেখাতে চাচ্ছিলাম এখানে একটু দেখেন, এই যে ইউআরএল গুলো দেখতে পাচ্ছি এখানে আসতেছে wikipedia.org, উইকি হেলথ, এর মাঝখানে একটা অ্যারো বাটন আছে যেটা গ্রেটার দেনের মতো দেখা যাচ্ছে এখানে। এই যে এখানে একটা আছে। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ব্রেড ক্রাম্পস। ব্রেড ক্রাম্পসের পেছনে এসইওর অনেক বড় হেল্প আছে, ঠিক আছে, এটা পরে একদিন ডিসকাস করবো। তো এই ব্রেড ক্রাম্পসগুলো যে দেখতে এরকমই হয় এমন না, ব্রেড ক্রাম্পসের আরো অনেক স্টাইলের ব্রেড ক্রাম্পস আছে। আপনি যদি কাস্টমাইজ কোনো ব্রেড ক্রাম্পস দিতে চান দিতে পারেন, তবে অ্যাজ ইউজুয়াল ডিফল্ট হিসাবে এইটাই ইউজ হয়। এই অ্যারো বা গ্রেটার দেনের যে সাইন দেখাচ্ছে এইভাবেই ব্রেড ক্রাম্পসগুলো দেখায়। তো আমরা এখান থেকে এই ব্রেড ক্রাম্পসকে যদি আপনার লাগে সেখান থেকে আপনি ব্রেড ক্রাম্পসগুলোকে চেঞ্জ, এনাবল থাকবে কি ডিসেবল থাকবে সেটা আপনি দিয়ে দিতে পারেন। যদি ডিসেবল করেন আপনার সার্চে ওয়েবসাইটে যখন ইন্ডেক্স হবে তখন ইউআরএল এর পাশে এভাবে আর দেখাবে না ব্রেড ক্রাম্পসই দেখাবে না, সহজ কথা। তো এটা হচ্ছে এখান থেকে এনাবল ডিসেবলের ব্যাপার। অবশ্যই মাস্ট বি এটা এনাবল থাকবে ব্রেড ক্রাম্পস। এই ব্রেড ক্রাম্পস ইস্যুটা আমরা ইউএসটিসি প্লাগইন থেকেও করতে পারি। আর কালার ডিসির অপশন থেকে আপনি আপনার সাইটের কালারগুলোকে চেঞ্জ করার ব্যাপারে দেখবেন। এইগুলো হচ্ছে আমার থিমের অপশনস। ফুটার অপশনে গেলে একদম ফুটারে চলে যাব, ফুটার এরিয়া, এই এরিয়াতে চেঞ্জের ব্যাপারগুলো ফুটারে আসবে। তো ফুটার এরিয়াতে আজকে যাচ্ছি না, আমি যাচ্ছি সাইট আইডেন্টিটিতে। সাইট আইডেন্টিটিতে গিয়ে সাইটের টাইটেল, সাইটের টাইটেল হচ্ছে সাইটের নাম, কি কি দেওয়া আছে সাইটের টাইটেল এখানে দেখেন অনলাইন পোর্টফোলিও লেখা আছে। এই হচ্ছে সেই অনলাইন পোর্টফোলিও। আমি যদি এখান থেকে চেঞ্জ করে লিখি যে সিটিজি 52, দেখেন এখানে চেঞ্জ হয়ে অন 52 ক্যারেক্টারটা চলে আসবে, একটু পরেই চলে আসবে, সমস্যা নেই। আর এখান থেকে যদি আমি লিখি এখানে দেখেন চলে আসছে, বাট কালারের সাথে কালার মিলে গেছে, তার জন্য এভাবে দেখা যাচ্ছে, কালো দেখা যাচ্ছে এখানে, ঠিক আছে। এখন এখানে লেখা দিচ্ছি, আমি লেখা দিব না, আমি কি দিব, এই সাইডে সাধারণত আমার লোগো থাকে, লেখা থাকে না, ঠিক আছে। সো এইখান থেকে হচ্ছে আমার লোগো, অ্যাকচুয়ালি এখান থেকে লোগোই দিতে হয়। সো এই সাইডে লোগো থাকবে, আপনি আপনার লোগোটা পিএনজি ফরম্যাটে নিয়ে এসে দিয়ে দিবেন, ঠিক আছে। ডাইমেনশন কত, এখানে দেখেন একটা সাজেস্ট করে দিচ্ছে লোগোর জন্য কত হইতে হবে, 300x990 পিক্সেলের। এই পিক্সেলের ইমেজ নিয়ে এসে এখানে আপনি দিয়ে দিবেন। প্যাকেটে এভাবেই থাকবে, আর কিছু এখানে চেঞ্জের দরকার নেই। এই হচ্ছে আমার সাইটের আইডেন্টিটি। কালারে গেলে হচ্ছে আপনার কালার,
কালারের ব্যাপারটা আসবে। টেক্সটে যে হেডারের টেক্সটের কালার কি থাকবে, আমার ব্ল্যাক করা আছে যেটা ব্ল্যাক দেখাচ্ছে। আমি যদি এটাকে হোয়াইট করে দেই বা এই টাইপ করে দিই, সেক্ষেত্রে আমার কালারটা হেডারের টেক্সটের কালার চেঞ্জ হয়ে যাবে। এরপর আসেন হেডারের ইমেজ অপশনে। তো কারেন্ট হেডারের মধ্যে এই ইমেজগুলো আছে, সাজেস্টেডও এরকমই আছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে হাইড ইমেজ করে দিতে পারেন বা অ্যাড এ নিউ ইমেজ এখান থেকে করতে পারেন। আগে চলুন হাইড ইমেজ করি, দেখেন কি আসে। আচ্ছা, এটা তো ডেমো হিসেবে ছিল, ডেমো সেকশনের মধ্যে ছিল, ডেমোর আগের অপশনসের মধ্যে ছিল ওই ইমেজটা। সো ইমেজটাকে ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন এখান থেকে আমরা নো ইমেজ, তো এখান থেকে আমরা অ্যাড ইমেজ করে নিয়ে ইমেজ দিয়ে দিব। ইমেজ দিলে এখান থেকে ইমেজটা চেঞ্জ হবে। স্লাইডারের পরবর্তীতে সময় যাচ্ছে, স্লাইডারটা অন্য হিসাব। তো তারপরে যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডের ইমেজে আসি। হেডার ইমেজ দিলাম, ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দেওয়া নাই। আমি যদি ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চাই, যেমন ব্যাকগ্রাউন্ড তো পুরোটাই কিন্তু ব্যাকগ্রাউন্ড, যেমন এটা নিচে হোয়াইট স্পেস আছে, এই পাশে কিছু হোয়াইট ছাড়া কিছু নাই। সো এখানে যদি আমি কোনো ইমেজ দিতে চাই যে ইমেজের মধ্যেই টেক্সটগুলো থাকে, সেগুলো হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড ইমেজের অপশনস। তারপর হচ্ছে আমার মেনুবারের হচ্ছে মূল খেলা। এই হচ্ছে আমার যে মেনুগুলো আছে, এখানে অ্যাকচুয়ালি আমি কি বিষয়গুলো শো হবে, কোন কোন পেজ শো হবে, এই বিষয়গুলো হচ্ছে আমার এখানে দেখানোর বিষয়। আমি যদি এখানে ক্লিক করি, এইখানে যে বিষয়গুলো আছে এখানেই অ্যাকচুয়ালি এই মেনুগুলো আছে। এই মেনুগুলা ক্রিয়েট করতে হয়, চেঞ্জ করতে হয়, এই ব্যাপারগুলো আলাদা একটা ফাংশন থেকে চেঞ্জ করতে হয়। পরবর্তীতে আমি আমার মতো এটাকে রিঅ্যারেঞ্জ এখান থেকে করে নিতে পারি ইচ্ছা করলে, ঠিক আছে। আমি এখান থেকে ধরে রিঅ্যারেঞ্জ করতে পারি। আমার অ্যাবাউট মিতে ইউআরএল যদি এক্সট্রা কোনো ইউআরএল দিতে চাই দিতে পারি, যেমন এখানে দেওয়া হয় নাই। তারপর নেভিগেশনের লেভেল কি থাকতে পারে, নেভিগেশনের লেভেল অ্যাবাউট মি, তো অ্যাবাউট মি আছে এখানে। এগুলো সব কাস্টম লিঙ্ক করা আছে, আপনি আপনার মতো করে পরবর্তী সময় আরও যদি একটু অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি সিএসএস ইনস্টল করতে পারেন। বা আপনি যদি একদম রিমুভ করে দিতে চান, এখান থেকে অ্যাবাউট মি সেগমেন্টটাকে একদম ধরে রিমুভ করতে পারেন। দেখেন এখান থেকে অ্যাবাউট মি চলে গেছে, শেষ। এরপরে কি আছে, মেনুস থেকে একটু বের হই, আগে বেসিক এখানে আইডিয়াটা নিই। তারপর হচ্ছে ওই যে আমরা যেই প্লাগইনটার কথা বলেছিলাম, যেটাতে আমরা এডিট করছি, যেটা কিনা এলিমেন্টের মতো দেখতে, এই হচ্ছে সেই প্লাগইনের অপশনটা। এইটা এখানে একটা অপশন আপনাকে দিচ্ছে, এখান থেকে আপনি এডিটরের কাজটা এখান থেকে পারবেন না, এটা আমাদেরকে অন্য জায়গায় নিয়ে যাবে ক্লিক করলে এডিটর অপশনে। এখান থেকে যদি আমরা ক্লিক করি, এইখানে একটা ইমেজ দিচ্ছে আমাদেরকে, দেখেন। আমাদের যদি সেটিং করতে হয়, আমাদের পোস্টে যদি কোনো সেটিং করতে হয়, এডিটর করতে হয়, এখানে এসে ক্লিক করে এটাকে এডিট করতে হবে। এই একটা ফাংশন দিয়ে রাখছে, সো এটা অন্য জায়গাতে শিফট করা আছে, জাস্ট আমাকে দেখায় দিচ্ছে এখানে পেজ বা পোস্টের মধ্যে। এরপর আসেন উইজার্ডের মধ্যে এখানে ফুটার আছে, ফুটার অপশনগুলো দেওয়া আছে, হোম পেজের পেজ আছে। ফুটার এরিয়াতে যদি আসে, ফুটারটাকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে আমরা 2টা ভাগ এখানে দেখতে পাচ্ছি। 4টা, 1টা, 2টা, 3টা, আর এই যে নিচে একটা, এই 4টা অপশন আমরা দেখতে পাচ্ছি। ফুটার অনে কি আছে, ফুটার অনে আছে কি অ্যাবাউট মি, এই যে অ্যাবাউট মি অপশনটা দেখেন, অ্যাবাউট মি। তারপর কি আছে, অ্যাবাউট মি নিচে একটা ইমেজ আছে, এই হচ্ছে সেই ইমেজটা এখানে আছে। অ্যাবাউট মিতে যদি আমি ক্লিক করি, এখানে অ্যাবাউট মি সম্পর্কে এই যে এখানে লর্মিশন যে টেক্সটগুলো আছে, এই টেক্সটগুলো এখানে লেখা আছে। আমি যদি এখান থেকে চেঞ্জ করতে চাই, আমি এখান থেকে চেঞ্জ করে দিব, এখান থেকে চেঞ্জ হয়ে যাবে। যেমন আমি যদি এখানে লিখি ঠিক আছে। তো এখান থেকে আমরা ফুটার এরিয়াকে, এইটা হচ্ছে 1 নম্বর ফুটার। 2 নম্বর ফুটারে কি আছে, 2 নম্বর ফুটার ডেমো ইম্পোর্ট প্রসেস আছে, এই হচ্ছে ডেমো ইম্পোর্টের প্রসেসের এখানে দেওয়া আছে। প্রসেস বলতে এখানে একটা ভিডিও অ্যাড করা আছে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে দেখেন একটা আইফ্রেম দেওয়া আছে, যেটা কিনা হচ্ছে ইউটিউব থেকে নেওয়া একটা আইফ্রেম, যেখানে আমরা ভিডিওটা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এই ভিডিওটা এইভাবে কিভাবে দিল, এখানে ভিডিওটা এখানে কি ক্লিক করে দিয়ে দিছে, এই যেখানে লিঙ্ক আছে এটাতেও হয়ে যাবে, অথবা এই যেখানে টেক্সট অপশন আছে, টেক্সটে এসে আমরা এটাকে ডিসমিস করে দেই। এই যেখানে আইফ্রেমের কোডটা আছে, এই কোডটা আপনি আইফ্রেমের ইউটিউব থেকে এমবার্ড করে নিয়ে এসে এখানে যখন বসায় দিবেন, তখন এখানে কোডিংটা চলে আসবে। এই গেল হচ্ছে ফুটার 2 এর অপশনস। এরপর হচ্ছে ফুটার 3-তে কি আছে, ফুটার 3-তে আছে ইম্পর্টেন্ট লিঙ্ক বা লেটেস্ট পোস্ট, এমন কিছু একটা আছে হয়তো বা ইম্পর্টেন্ট লিঙ্ক। এই যেখানে নো ক্যাটাগরিতে আছে, যদিও এটা কোথায় আছে দেখতে হবে, এটা মেবি, হ্যাঁ এটা অ্যাক্টিভ করা নাই, এটা অ্যাক্টিভ করা নাই। ফুটার 3 অ্যাক্টিভ করা নাই। ফুটার 4-এ কি আছে দেখি, ফুটার 3-4-এ হচ্ছে এই যে ইম্পর্টেন্ট লিঙ্কটা,
এখানে আছে ইম্পর্টেন্ট ক্লিক। এ হচ্ছে আমার ফুটার এরিয়া। তো প্রত্যেকটা এরিয়া ঘুরে ঘুরে আপনারা দেখবেন। এরপর আমি যে হোম পেজের কোনো সেটিং করতে চাই, সেই ক্ষেত্রে আমরা আমাদের হোম পেজকে সেটিং করব। হোম পেজের কোথায় পোস্ট হবে, আমি হোম পেজ হোম থাকবে, হোমের যেটা হচ্ছে ডিরেক্টলি আমাদের মেইন ইউআরএল সেটা। আর আমি যদি কোনো কিছু পোস্ট করি পোস্টে, সেটা পোস্টটা কোথায় পাবলিশ হবে, ব্লগ পেজের মধ্যে পাবলিশ হবে। আমি এখান থেকে সিলেক্ট করে দিই, যেটা কিনা আমি একটা স্ট্যাটিক পেজের মধ্যে কনভার্ট করে দিয়েছি বা করা আছে বাই ডিফল্ট। এরপরে যদি আপনি একটু কোডিং অ্যাডভান্স লেভেলে যেতে চান, সেক্ষেত্রে আপনি আপনার মতো কমেন্টিং করতে চান বা হচ্ছে আপনি সিএসএস কোডিং করে যদি এটাকে আরো আপনার মতো করে কাস্টমাইজ করতে চান, সেক্ষেত্রে আমরা এখান থেকে কাস্টমাইজ করব। এখান থেকে বেসিক্যালি এগুলো বেসিক সেটিং। চেঞ্জ করার পরে সবকিছু ঠিকঠাক থাকলে আপনি পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পরপরই আপনি যা যা চেঞ্জ এখান থেকে করছেন বা করবেন সেগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হবে। বাকি ইমেজ দেখানোর ফাংশনে আমি আর আজকে যাচ্ছি না, অলরেডি 6টা বাজে। আজকের মতো অফিসিয়ালি ক্লাস এতটুকুই। থ্যাংক ইউ সো